তো আমাদের P5 লেকচারের এই অংশে থাকতেছে থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যা। তাপগতিবিদ্যা তোমরা জানো দুইটা সূত্র, মানে আমাদের বইয়ে মেনশন করা আছে দুইটা সূত্র মেইনলি চারটা আসলে। তো একটা হচ্ছে প্রথম সূত্র, তাপগতিবিদ্যার প্রথম সূত্র ফার্স্ট অফ থার্মোডাইনামিক্স, আর হচ্ছে দ্বিতীয় সূত্র। প্রথম সূত্র আমাদের যেমন নিউটনের ক্ষেত্রে কি ছিল, প্রথম সূত্র আমাদের জড়তা সম্পর্কে আইডিয়া দেয়, বল ছাড়া বস্তু তার জড়তা মেইনটেইন করবে। আর দ্বিতীয় সূত্র বল একটা পরিমাণগত ধারণা দেয় যে F=ma, কত বল দিলে কি পরিমাণ অ্যাক্সেলারেশন হবে। সিমিলারলি আমাদের এখানে থার্মোডাইনামিক্সের প্রথম সূত্র শক্তির কনভার্সন নিয়ে একটা আইডিয়া দেয় যে একটা বস্তু বা একটা সিস্টেম যান্ত্রিক শক্তি কিসে কনভার্ট হতে পারে, তাপে, বা তাপ শক্তি যান্ত্রিকে কনভার্ট হতে পারে, এরা পরস্পর সমতুল্য। আর দ্বিতীয় সূত্র বলে কোন ক্ষেত্রে সম্ভব কোন ক্ষেত্রে সম্ভব না, একটা বাউন্ডারি সেট করে। ঠিক আছে, তো আমরা এখন প্রথম সূত্র থেকে শুরু করতে যাচ্ছি। তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনেকভাবে বলা যায় যে যান্ত্রিক শক্তি এবং তাপ শক্তি পরস্পর ইকুইভ্যালেন্ট। যত বেশি তুমি তাপ শক্তি দিতে পারবে তত যান্ত্রিক আউটপুট আসবে, যত বেশি যান্ত্রিক আমি ক্ষয় করতে পারবো তত আউটপুট আমি তাপ পাবো। তো ওভাবে না বলে বেস্ট হয় হচ্ছে ক্লসিয়াসের সেই মতবাদটা যে এটা একটা সিস্টেম বললেই আমরা এই চ্যাপ্টারে বুঝবো কি আশেপাশে পরিবেশ, এখানে একটা সিলিন্ডার একটা ঘর্ষণবিহীন পিস্টন, এর ভেতরে আছে আদর্শ গ্যাস, আদারওয়াইজ স্টেটমেন্ট না থাকলে এটা বুঝবো আদর্শ গ্যাস। তো এর মধ্যে আমরা কোন সিস্টেমে তাপ দিতে পারি নিতে পারি, কোন সিস্টেমে সেটা পসিবল না, কোন সিস্টেমে আমি গ্যাস এন্টার করাতে পারি বের করে নিতে পারি, কোনো ক্ষেত্রে পসিবল না। এই বেসিসে তোমরা জানো যে সিস্টেমকে কয়েক ভাগে ভাগ করা যায়, যে মুক্ত সিস্টেম, বদ্ধ সিস্টেম, আইসোলেটেড সিস্টেম। তো ওগুলো আসলে আমাদের খুব বেশি কনসার্ন থাকবে না, যখন প্রয়োজন হবে আমরা মেনশন করে দেব। তো এখানে কি বলছে কোয়েশ্চেনে বা সূত্রটা কি বলে, আমি যদি কিছু পরিমাণ তাপ তাকে দেই, এই গ্যাসকে ডিকিউ পরিমাণ তাপ দিলাম, তাহলে এই তাপটা দুইটা কাজে ব্যয় হবে। হারাবে তো অবশ্যই না। দুইটা কাজ কি কি, একটা দেখতে পাবো এই পিস্টনটা একটু উপরের দিকে উঠে গেছে, তার মানে আয়তনে কিছুটা বৃদ্ধি পাবে। তো এটা তো খুবই কমন সেন্স যে ওকে উপরের দিকে ধাক্কা মেরে তারপর সরাতে হচ্ছে পিস্টনটাকে, তার মানে কিছুটা কাজ করতে হচ্ছে, যান্ত্রিক কাজ, ডিডব্লিউ। আর সেই সাথে এই তাপের কিছু অংশ আমরা কি দেখতে পাবো, আগে যদি টেম্পারেচার থাকে T1 এখন টেম্পারেচার হয়ে যাবে T2, মানে তাপমাত্রা একটা চেঞ্জ করবে। ফলে এই তাপমাত্রা চেঞ্জের কারণে আমাদের ভেতরে গতিশক্তি, অন্যগুলো ভাইব্রেশনাল এনার্জি, রোটেশনাল এনার্জি, ট্রান্সলেশনাল এনার্জি, এরকম বিভিন্ন শক্তি, মানে অণুগুলোর নিজের কিন্তু কিছু শক্তি থাকে, গতিশক্তি রৈখিক হতে পারে, ঘূর্ণন হতে পারে, ভাইব্রেশনাল হতে পারে। এগুলো সম্মিলিত নামগুলো হচ্ছে তোমার অন্তস্থ শক্তি। তো আমরা যখন এরকম তাপমাত্রা চেঞ্জ দেখবো আমরা বলবো অন্তস্থ শক্তি পরিবর্তন ঘটছে। ওকে, তাই কঠিন ভাষায় বললে তো অন্তস্থ শক্তির পরিবর্তন, আর সহজ ভাষায় বললে তাপমাত্রা চেঞ্জ হচ্ছে। তাহলে দেখো আমি যে তাপটা দিলাম সেটা দুই কাজে ব্যয়িত হলো। একটা হচ্ছে বাহ্যিক কাজ করলো, বাহ্যিক কাজ কেন, কারণ আয়তন আগে সমান নাই, ধাক্কায় ধাক্কায় কাজ করতে হয়েছে তাকে, এবং সেই সাথে তাপমাত্রা বৃদ্ধি পাইছে। কোনো প্রসেসে দেখবো তাপমাত্রা বৃদ্ধি পাবে না, কোনো প্রসেসে দেখবো কাজ হবে না, সেগুলো ডিফারেন্ট কথা। বাট ইন জেনারেল বলতে পারি যে এই তাপটা হারাবে না, তার দুইটা কম্পোনেন্ট থাকবে। ওকে, তো আমরা একটু এগুলোর পরিচয় দেওয়ার চেষ্টা করি। ডিকিউ হচ্ছে কি পরিমাণ তাপ আমি ইনসার্ট করলাম, ডিডব্লিউ হচ্ছে কি পরিমাণ কাজ হলো, আর ডিইউ হচ্ছে কি পরিমাণ তাপমাত্রা বাড়লো। তো এগুলোর আবার পজিটিভ নেগেটিভ আছে, তার আগে একটু বলে নিই। ডিডব্লিউ সমান লেখা যায়, তোমরা অলরেডি জানো, পিডিভি, চাপ ইনটু আয়তন। আর ডিইউ আপাতত ডিইউ থাকো, পরে আমরা আরো এলাবোরেট করব। তো আমরা এখন দেখব কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ এবং কি মিন করে। ডিকিউ পজিটিভ যদি বলি তাহলে মিন করবে সিস্টেম বলতে তো আমরা কি বুঝবো আগেই বলে দিয়েছি, যে পিস্টন বিশিষ্ট একটা সিলিন্ডার। তাহলে ডিকিউ পজিটিভ মানে সিস্টেমে তাপ দেব, বাইরে থেকে তাপ দেব। ওকে, আর ডিকিউ নেগেটিভ মানে হচ্ছে সিস্টেম তাপ হারাবে, মানে ঠান্ডা হয়ে যাচ্ছে, সিস্টেম তাপ হারাবে। ওকে, সিমিলারলি ডিডব্লিউ এটা পজিটিভ, দেখতেই পাচ্ছি ডিডব্লিউ আসলে পিডিভি, দ্যাট ইজ আয়তন যদি পজিটিভ হয় আয়তনের চেঞ্জটা, তার অর্থ কি আয়তন বাড়বে। যদি আয়তন বাড়ে তাহলে বুঝতে হবে ডিডব্লিউটা পজিটিভ, আর যদি আয়তন কমে তাহলে ডিডব্লিউ নেগেটিভ। এটাকে আবার একটু সুন্দর ভাষায় বলা হয় আয়তন বাড়ার অর্থ গ্যাস নিজে ঠেলে ঠেলে আয়তন বৃদ্ধি করতেছে। সো আমরা গ্যাস কর্তৃক কৃতকাজ বা সিস্টেম কর্তৃক কৃতকাজ, সিস্টেম নিজেই কাজ করতেছে। আর যদি আয়তন কমে মানে আমি প্রেসারাইজ করতেছি সিস্টেমকে, তখন আমরা বলবো সিস্টেমের উপর কৃতকাজ, সিস্টেমের উপর কৃতকাজ, আর উপরেরটা ছিল সিস্টেম দ্বারা কৃতকাজ। ওকে, একইভাবে ডিইউ অন্তস্থ শক্তির চেঞ্জ, এটাও দুই প্রকার হতে পারে। কমন সেন্স, যদি তাপমাত্রা বেড়ে যায় তাহলে আমরা বলবো অন্তস্থ শক্তি বাড়ছে, তাপমাত্রা বাড়ে। আর নেগেটিভ মিনিং তাপমাত্রা কমে। ওকে, তো থার্মোডাইনামিক্স চ্যাপ্টারে তোমরা একটা ব্যাপার দেখবা, তাপগতীয় চলক বা থার্মোডাইনামিক ভেরিয়েবল, তাপগতীয় চলক। তো এরকম চলক হচ্ছে চারটা,
যেগুলো ভ্যারি করিয়ে করিয়ে আমরা বিভিন্ন সিস্টেমকে বিভিন্ন প্রসেসে আগাতে পারি। পিভিটিকিউ প্রেসার বা চাপ, ভলিউম বা আয়তন, টেম্পারেচার বা তাপমাত্রা, আর কি হচ্ছে তাপ। তো এই চারটা চলকের মধ্যে যে কোনো একটাকে আমরা ফিক্সড রাখি, যে কোনো একটা ফিক্সড। তো যে কথাটা খুব ইম্পর্টেন্ট, এখানে যেহেতু চারটা চলক, তাহলে কয়টাকে ফিক্স করা যায়? চার ভাবে ফিক্সড করা যায়। যদি প্রেসার ফিক্সড করি পি ফিক্সড, তাহলে ওটার নাম হচ্ছে সমচাপীয় প্রক্রিয়া, সমচাপ বা আইসোবার। যদি ভলিউম ফিক্সড করি, দ্যাট ইজ আয়তনটা যদি কনস্ট্যান্ট থাকে, আয়তন যদি ফিক্সড রাখি, তাহলে সমআয়তন প্রক্রিয়া, যেটার নাম হচ্ছে আইসোকোর। ওকে, এরপর যদি টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে, সবচেয়ে পপুলার নাম সমষ্ণ প্রক্রিয়া, মানে তাপমাত্রা বা উষ্ণতা সমান, তাহলে এটার নাম হচ্ছে আইসোথার্ম। আর লাস্ট প্রক্রিয়াটার নাম হচ্ছে কিউ, যে তাপকে রুদ্ধ করে দেব, তাহলে রুদ্ধতাপ প্রক্রিয়া। এটা একটু ভিন্ন নাম, অ্যাডিয়াবেটিক প্রসেস। ওকে, কিন্তু মনে রাখতে হবে যে কোনো একটা ফিক্স করলেই আর কোনোটা কিন্তু ফিক্স থাকবে না, বাকি তিনটাই চলক। এই কথাটা খুব জরুরি। আই মিন, কখনো যদি আমি সমচাপ প্রক্রিয়ায় থাকি, দ্যাট ইজ ওখানে শুধুই প্রেসার কনস্ট্যান্ট, ওখানে কিন্তু ভলিউম চেঞ্জ হতে বাধ্য, টেম্পারেচার এবং কিউ চেঞ্জ হতে বাধ্য। সিমিলারলি সমষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রা চেঞ্জ হবে না, বাট পি, ভি এবং কিউ অবশ্যই অবশ্যই চেঞ্জ হবে। আমরা পানি এবং তাপের একটা অ্যানালজি সেই ছোটবেলা থেকে জানি, যে পানির ক্ষেত্রে যেটা কি নির্ণয় করে, যে উচ্চতা, পানির ক্ষেত্রে উচ্চতা, তড়িতের ক্ষেত্রে বিভব, আর তাপের ক্ষেত্রে সেটা তাপমাত্রা মিন করে। তাহলে আমরা এভাবে একটা অ্যানালজিটা মনে রাখলে সুবিধা হয় প্রসেসগুলো বুঝতে। পানির ক্ষেত্রে যেটা পানির লেভেল বোঝাবে বা উচ্চতা বোঝাবে, তাপের ক্ষেত্রে সেটা তাপমাত্রা। পানির উচ্চতা ডিটারমাইন করে যে পানি কোত্থেকে কোথায় ফ্লো করবে, সিমিলারলি তাপমাত্রা ডিনোট করবে কোন বস্তু থেকে কোন বস্তুতে তাপ প্রবাহ হবে। এরপর পানির পরিমাণ, মানে কয় কেজি পানি ঢাললাম, সিমিলারলি ওখানে তাপের পরিমাণ, কত জুল হিট দিলাম, তাপের পরিমাণ। ওকে, আর ওদিক থেকে আমি যদি বলি পাত্রের সাইজ, মানে বালতির সাইজ সাপোজ, আর ওখানে হবে আমাদের গ্যাসের আয়তন, মানে আমরা যেহেতু গ্যাস সিস্টেম নিয়ে ডিল করতেছি। তো এই তিনটা কথা মনে রাখলে বেশ কিছু জিনিস আমরা মানে ইনটুইটিভ গেস করতে পারবো যে এটাই হওয়ার কথা। যেমন একটা ছোট এক্সাম্পল দিই, এই একটা বালতি আছে, এর মধ্যে আমি কোনো পানি ঢাললাম না, পানির উচ্চতা এখানে, পানি ঢাললাম না, মানে পানি না ঢাললে কি হবে? এখন আমি এক কাজ করতে পারি, যে পানি না ঢালা মানে হচ্ছে এই যে পরিমাণ, সিমিলারলি তাপের ক্ষেত্রে সেটা কি হবে? তাপ দিলাম না, ডিকিউ ইকুয়াল টু 0। তাহলে এরপর আমি যদি করি কি, আয়তনটা বাড়িয়ে দিই, পানি ঢাললাম না কিন্তু আয়তন বাড়িয়ে দিলাম, তাহলে সেই ক্ষেত্রে হবে কি? লেভেলটা নেমে যাবে। তার মানে উল্টাভাবে এভাবে বলতে হবে, যদি ভলিউমটা বাড়িয়ে দিই তাহলে আমাদের টেম্পারেচারটা কমে যাবে, কারণ এই যে গ্যাসের আয়তন হচ্ছে পাত্রের সাইজ, পাত্রের সাইজ যদি বড় করা হয় টেম্পারেচার কমবে, আর টেম্পারেচার হচ্ছে এখানে হাইট। আবার এভাবে একটু ভাবতে পারি যে এই একটা পাত্রে পানি আছে, আমরা এই লেভেলটা চেঞ্জ করব না। ওকে, লেভেল চেঞ্জ করব না, সেটা তাপের ক্ষেত্রে কি বলবো? তাপমাত্রা কোনো চেঞ্জ হবে না, ডিইউ বা অন্তস্থ শক্তি পরিবর্তন 0। কিন্তু আমি বললাম কি, আমি পাত্রের সাইজ বাড়িয়ে দেবো। এটা কেমন কথা? পাত্রের সাইজ বাড়িয়ে দিচ্ছি, তাহলে অবশ্যই কি হবে? লেভেল নেমে যাবে। কিন্তু আমি চাচ্ছি যে লেভেল সেম রাখতে, তাহলে অবভিয়াসলি বাইরে থেকে কি করতে হবে? প্রচুর পানি ঢালতে হবে। তাহলে আমরা এখানে বলতে পারি ডিইউ যখন 0, অন্তস্থ শক্তি চেঞ্জ করব না, সেক্ষেত্রে ভলিউম বাড়ালে অফকোর্স কোনটাও বাড়িয়ে দিতে হবে, তাপ দিতে হবে। বাইরে থেকে কেজি কেজি পানি ঢেলে লেভেলটা আমরা সেম যায় উচ্চতায় রাখতে পারি। তাহলে এই জিনিসগুলো আসলে ইনটুইটিভলি গেস করা যায়। তো এক নজরে আমরা প্রত্যেকটা ফর্মুলা একটু দেখে নিই। যদি সমচাপ প্রক্রিয়া হয় তাহলে v/t কনস্ট্যান্ট। সমায়তনে p/t কিভাবে বলতে পারতেছি আসলে কথাগুলো একটু খেয়াল করো। সমষ্ণ হলে pv আছে, কোনো টেম্পারেচার থাকতে পারবে না। সিমিলারলি সমায়তনে কোনো ভলিউম থাকতে পারবে না। আর v/t সমচাপে কোনো প্রেসার থাকতে পারবে না, p নাই, খেয়াল করে দেখো। আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ার তিনটা ফর্মুলা হচ্ছে pv টু দি পাওয়ার গামা কনস্ট্যান্ট, tv টু দি পাওয়ার গামা মাইনাস 1 কনস্ট্যান্ট, আর pt টু দি পাওয়ার গামা বাই 1 মাইনাস গামা কনস্ট্যান্ট। সো এই সূত্রগুলো মনে রাখি একটু টাফ, এটা সবার মনে থাকে, pv টু দি পাওয়ার গামা কনস্ট্যান্ট। তো কেউ যদি ভুলে যাও তখন সবাই একটা ফর্মুলা মনে রাখবা, pv ইকুয়াল টু nRT। তাহলে একটা মনে রাখবো, সাপোজ এখানে কি প্রেসার আর ভলিউমের মধ্যে রিলেশন, যদি চাই প্রেসার আর টেম্পারেচারের মধ্যে, তাহলে v সমান কি লিখতে পারি? v সমান লেখা যায় nRT/p। তখন ওটা ইনসার্ট করলেই দেখতে পাবো আসলে ফর্মুলাটা কি। আর যদি একান্তই মনে রাখতে চাও, আমি এভাবে মনে রাখতাম, সাপোজ এখানে টিভি টেলিভিশনের সাথে রিলেশন আছে, টিভির দর্শক একজন কম, হ্যাঁ, -1 এই কথাটা মনে থাকবে, টিভির দর্শক একজন কম। আর এটাকে আমি মনে রাখতাম যেমন পিটি গামা 1 মাইনাস গামা, এরকম মনে রাখা যায়। তোমরা পাটালি গুড়ের নাম শুনছো? হ্যাঁ, পাটালি গুড় 1 গ্রাম, গামা ফর গুড়। ওকে, তাহলে পাটালি গুড় 1 গ্রাম। এভাবে মনে রাখার দরকার নেই, কোনো কনফিউশন হলেই এটার মধ্যে ওটা বসালেই বুঝতে পারবো এটার পাওয়ারটা কেমন হবে। তো আমরা এখন একটা ম্যাথ দেখি একটু। একটা টায়ার, এটাকে পাম্প করছি আমরা, ফলে প্রেসার অবশ্যই বাড়তেছে।
প্রেসার বাড়তে বাড়তে 4 অ্যাটমসফিয়ার হয়েছে এবং এই সময় টেম্পারেচার হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো অনেক বেশি প্রেসারাইজ করার ফলে এটা হঠাৎ ফেটে গেল। ফেটে যাওয়ার পর তাপমাত্রাটা কত হবে, এই হচ্ছে কোয়েশ্চেন। তো যখনই কোয়েশ্চেনের মধ্যে হঠাৎ ফেটে যাওয়া বা অ্যাব্রাপ্টলি কোনো কিছু ঘটছে, তখন বুঝতে হবে ওই প্রসেসটার সমষ্ণ হবে না। এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, মানে এত দ্রুতই করতে তাপের আদান প্রদানেও কিছুটা টাইম লাগে। হ্যাঁ, তাই রুদ্ধতাপীয় প্রক্রিয়া তাপের আদান প্রদানের সেই সময়টা আমরা দেই না, কোনো তাপ যাতে আসতে না পারে বা বের হয়ে না যেতে পারে। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য কি কি দেওয়া আছে গিভেন খেয়াল করো। প্রেসার আছে, তাপমাত্রা আছে। তাহলে প্রেসার এখানে কিন্তু আছে আসলে, যদি আমরা বুঝতে পারতেছি না একটু খেয়াল করো। যখন এটা ফেটে যায় তখন কিন্তু বাইরের বাতাস আর ভেতরের বাতাস একাকার হয়ে যায়, তখন আসলে প্রেসার হয়ে যায় 1 অ্যাটমসফিয়ার বা স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপ। ফেটে যাওয়ার আগ পর্যন্ত এটার প্রেসার হিউজ ছিল, একটা ক্লোজ কন্টেইনারের মধ্যে ছিল, কিন্তু ফেটে যাওয়ার ফলে দুইটা সাম্যাবস্থা চলে আসছে। তাই আমরা বলতে পারি যেহেতু প্রেসার আর টেম্পারেচারের মধ্যে রিলেশন, এখান থেকে আমরা খুঁজে বের করি PT টু দি পাওয়ার গামা বাই 1 মাইনাস গামা, যেহেতু রুদ্ধতাপীয়। তাহলে P1 T1 টু দি পাওয়ার গামা বাই 1 মাইনাস গামা ইকুয়াল P2 T2 টু দি পাওয়ার গামা বাই 1 মাইনাস গামা। তাহলে এখানে খেয়াল করে দেখো, প্রেসার 4, টেম্পারেচার 27 কে 303 273 দিয়ে গুণ করে নেবা। প্রেসার 2 হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, আর টেম্পারেচারটা এখান থেকে সলভ করে বের করা যাবে। সো এখানে সব গিভেন, এখান থেকে আমরা T2 বের করব, কেলভিন এককে বের হবে। ওকে, তো এখানে একটা সিলিন্ডার দেখতে পাচ্ছ যেটা 1 লিটার আয়তনের গ্যাস রাখা আছে 6 অ্যাটমসফিয়ার চাপে। তো হঠাৎ করে রুদ্ধতাপীয় প্রসারণ করা হলো, মানে হঠাৎ করে প্রসারিত করা হলো যাতে তাপের আদান প্রদান না হয়, এবং ফলে কি হবে, আয়তন বেড়ে গেছে, চাপ কমে 6 অ্যাটমসফিয়ার থেকে 1 অ্যাটমসফিয়ারে নেমে আসছে এবং আয়তন 2 লিটার। তো কোয়েশ্চেন করছে হচ্ছে গ্যাসের উপর কৃতকাজ কত, গ্যাসের উপর কৃতকাজ কেন বা গ্যাস দ্বারা কৃতকাজ কোনটা হবে তোমরা গেস করো। এখানে আয়তন বাড়ছে, ফলে গ্যাস ঠেলে ঠেলে উপরে গেছে, সো গ্যাস দ্বারা কৃতকাজ কত। ওকে, তো তোমাদের জন্য এখানে আরেকটা নতুন ফর্মুলা, রুদ্ধতাপীয় প্রক্রিয়া কৃতকাজের রাশিমালা আসলে কিভাবে হয় খেয়াল করে দেখো। অলওয়েজ dq সমান du প্লাস dw, এটা নিয়ে কোনো কনফিউশন নেই, এটা রুদ্ধতাপ হোক সমষ্ণ যে কোনো প্রক্রিয়া হোক। কিন্তু রুদ্ধতাপের ক্ষেত্রে ডিকিউটা কত হয় আমরা জানি 0, কারণ তাপ রুদ্ধ, তার মানে তাপের কোনো চেঞ্জ হয়নি। ফলে কাজ আসলে হবে কি, dw ইকুয়াল টু আসলে সিম্পলি du, মানে মাইনাস du। আমরা আপাতত কাজের কথাটুকু চিন্তা করতেছি। তাহলে du আসলে কি তোমরা যারা জানো না একটু মনে করে দেখো তো। du সমান ছিল n cv/dt, যেখানে cv ছিল হচ্ছে মোলার আপেক্ষিক তাপ সম আয়তন প্রক্রিয়ার জন্য। তাহলে du সমান n cv/dt, এবং মাথায় রাখতে হবে এই ফর্মুলাটা কিন্তু অবশ্যই প্রক্রিয়া ডিপেন্ডেন্ট না। অনেকে একটা ভুল ভাবে যে এখানে যেহেতু cv আছে ফলে এটা বোধহয় সম আয়তন প্রক্রিয়ার জন্য এই কথাটা খাটবে। নেভার, এটা সব ক্ষেত্রে খাটে, অবশ্যই ভুলে যাব না আমরা। কারণ আমরা জানি এই যে du বা অন্তস্থ শক্তি পরিবর্তন শুধুমাত্র তাপমাত্রা ফাংশন, আদি এবং শেষ কি ছিল, কোন পথে নেওয়া হয়েছে সেটা সমউষ্ণ হতে পারে, সমচাপ, সমায়তন, হোয়াট এভার মে বি দ্য কেস, এটা সব ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে আমরা বলতে পারি এটা একটা ফর্মুলা, তোমরা মনে রাখবা, n cv/dt। এটাকে আরো এলাবোরেট করে লেখা যায় n r ডিভাইডেড বাই গামা মাইনাস 1 t2 মাইনাস t1। এটা কোথা থেকে আসলো, কোয়াইট ইজি, তোমরা একটু ইন্টিগ্রেশন করলেই পারবা। আর সবচেয়ে বড় ব্যাপার, এই r বাই গামা মাইনাস 1টা আসলে প্রমাণ করা কোয়াইট ইজি। তোমাদের যাতে মনে পড়ে, গামা সমান কি ছিল, cp বাই cv। অন দি আদার হ্যান্ড cp মাইনাস cv ইকুয়াল টু ছিল r। তাহলে আমরা কি লিখতে পারি, cp সমান গামা cv মাইনাস cv ইকুয়াল টু r। এই যে এখান থেকে গামা cv, তাহলে এখানে যদি আমি cv কমন নিই তাহলে পাচ্ছি গামা মাইনাস 1 ইকুয়াল টু r। অতএব cv সমান, সব সময়ের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবা, cv সমান r ডিভাইডেড বাই গামা মাইনাস 1। তাহলে আমরা এখানে কি করছি, n এর জায়গায় n মোল ঠিকই আছে, cv এর জায়গায় r ডিভাইডেড বাই গামা মাইনাস 1, আর ডেল্টা t হচ্ছে t2 মাইনাস t1। আসলে ফর্মুলাটা ইন্টিগ্রেশন করে পাওয়া, কিন্তু এভাবে মনে রাখতে অনেক সুবিধা। তাহলে কৃত কাজের ক্ষেত্রে কি দেওয়া থাকতে হবে, আর আমরা সবাই জানি গামা গিভেন 1.4, আর দরকার কি টেম্পারেচার। কিন্তু এখানে তো আসলে প্রেসার আর ভলিউম দেওয়া, কিন্তু আমাদের এখানে হচ্ছে টেম্পারেচার দেওয়া। সো এটাকে একটু কনভার্ট করা যায় ইজিলি। কেমনে কনভার্ট করা যায়, nRT, PV সমান nRT। এটা তো কোনো প্রক্রিয়া ডিপেন্ডেন্ট না, এটা একদম আদর্শ গ্যাসের বেসিক ফর্মুলা। এটা কোনো কোন প্রসেসে করা হয়েছে এটার সাথে কোনো রিলেশনই নেই, গ্যাসটা আদর্শ হলেই এই ফর্মুলাটা খাটবে। তাহলে আমরা কি লিখতে পারি, এখানে খেয়াল করো দেখো, nRT2 মাইনাস nRT1। তাহলে nRT সমান আবার কি লেখা যায়, PV। তাহলে nRT2 হবে আসলে কি P2V2, আর nRT1 হবে P1 V1। সো এই ফর্মুলাটাকে আরেকটু মডিফাইড ভার্সনে লেখা যায় 1 বাই গামা মাইনাস 1, আর এই যে n আর পুরো t2 মাইনাস t1 কে আমরা লিখতে পারি p2v2 মাইনাস p1 v1। তাহলে যে কোনো একটা মনে রাখলেই চলবে, বাকিগুলো ওখান থেকে ডিরাইভ করে আনা যাবে। তাহলে একটু খেয়াল করে দেখো, গামার ভ্যালু দেওয়া আছে 1.4, p2v2 দেওয়া আছে 1 অ্যাটমসফিয়ার 2 লিটার,
Q1 V1 সেটাও গিভেন 6 অ্যাটমসফিয়ার 1 লিটার, ওগুলোকে একই এককে কনভার্ট করে এটাকে বের করতে পারবো এবং এটা অ্যান্সার আসবে পজিটিভ। মিনিং কি? মিনিং কোয়াইট সিম্পল, এটা গ্যাস দ্বারা কৃত কাজ পজিটিভ, আর গ্যাসের উপর কৃত কাজ হলে সেটা হতো নেগেটিভ। পারবো আমরা আশা করি। অবজেক্টিভের জন্য এই টাইপের প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট, খুবই ছোট। কার্বন ডাইঅক্সাইডের গ্যামা দেওয়া আছে, আর এর ভ্যালু তো আমরা অলওয়েজ জানি 8.33 জুল পার মোল পার কেলভিন। তাহলে সিপি কত, সিভি কত? কোয়াইট ইজি। সিপি সমান একটু আগে আমরা জানলাম আর ডিভাইডেড বাই গামা মাইনাস 1, আমরা ডিরাইভ করে দেখাইছি। তাহলে আর গিভেন গামা গিভেন, তাহলে এখান থেকে সিভি বের হয়ে আসবে। আবার সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আমরা জানি আর, সিভি জানো, তার সঙ্গে আর যোগ করে দিলে আমরা পাবো সিপি। একটা সিলিন্ডারে 4 মোল হিলিয়াম রাখা আছে এবং এর ইনিশিয়াল টেম্পারেচার ছিল হচ্ছে 300 কেলভিন। তো একে তাপ প্রয়োগ করা হলো, কিভাবে তাপ প্রয়োগ করছে এটা কোয়েশ্চেনে বলা আছে। একবার স্থির আয়তনে তাপ দেবো, একবার স্থির চাপে তাপ দেবো, ডিফারেন্ট ওয়েতে, কিন্তু তাপমাত্রা চেঞ্জটা হবে 300 কেলভিন থেকে এক লাফে 600 কেলভিন। তো কোয়েশ্চেন করছে যে স্থির আয়তনে তাপ দিলে যে পরিমাণ তাপ লাগে, স্থির চাপে তাপ দিলে কি একই পরিমাণ তাপ লাগবে কিনা এটা আমরা ডিটারমিন করে বলবো। আর গ্যাসে কি পরিমাণ কাজ হবে, আমরা গ্যাসের উপর কাজ করতেছি না গ্যাস নিজে কাজ করতেছে সেটা বের করতে হবে। ডেটা দেওয়া আছে হচ্ছে সিভি এবং সিপি এর ভ্যালু। তাহলে এটা কিভাবে করা যায়? স্থির আয়তনে তাপ বলো আর স্থির চাপে তাপ বলো, তোমরা একটু কমন সেন্স অ্যাপ্লাই করে ভাবো জিনিসটা। এটা মনে করো একদম সিল করা একটা পিস্টন, মানে এটা নড়বে না। তাহলে আমি যদি এখানে তাপ দিই তাহলে এটাকে দাবি করতে পারি স্থির আয়তন, কারণ আয়তন বা ভলিউমটা কখনো চেঞ্জ হচ্ছে না এখানে। তাহলে সেই ক্ষেত্রে এই তাপের পুরা ডিউটি হবে এখানের তাপমাত্রাটাকে বাড়ানো। এখন একটু খেয়াল করে দেখো, স্থির আয়তনের ক্ষেত্রে এটা কিন্তু রিল্যাক্সিং, তার মানে এই পিস্টনটা ধীরে ধীরে উপরে উঠতে পারে। তাহলে আমি যদি এখানে একটু খেয়াল করে দেখো 300 জুল তাপ দিই, সেই 300 জুলই কি করবে? তাপমাত্রা বাড়াবে, ফলে অনেক গরম হবে গ্যাসটা। কিন্তু এখানে যদি 300 জুল তাপ দিই স্থির চাপে, চাপ স্থির রাখতে গিয়ে সে উপরে উঠে যাবে, ভলিউম বাড়াবে। ফলে এই যে ধাক্কা দিয়ে পিস্টনটাকে সরাতে একটা কাজ হয়েছে, আমরা ধরলাম সেই কাজটা হচ্ছে 100 জুল। তাহলে এটা হচ্ছে কৃত কাজ, প্লাস বাকি 200 জুল দিয়ে কি হবে? ওই একই পরিমাণ তাপমাত্রা বাড়াবে। তাহলে আমি কি দাবি করতে পারি না যে একই পরিমাণ তাপমাত্রা বাড়াতে স্থির চাপের ক্ষেত্রে বেশি পরিমাণ তাপ দেওয়া লাগে, কারণ সেই তাপটা দুইটা কাজে ভাগ হচ্ছে, আর ওই একই পরিমাণের চেয়ে তাপ দিলে আসলে এখানে তাপমাত্রা বেশি হয়ে যাবে। কমন সেন্স, যে আমরা এটা অনেক আগে থেকেই জানতাম, সিপি মাইনাস সিভি হচ্ছে আর। তাহলে সিপি গ্রেটার দেন সিভি, তার অর্থ স্থির চাপে 1 কেলভিন তাপমাত্রা বাড়াতে যে তাপ লাগে তা অবশ্যই স্থির আয়তনে 1 কেলভিন বাড়াতে যে তাপ লাগে তার চেয়ে বেশি। ওকে, এটা আমাদের সবাই এভাবে বলতো, পি ফর পাজি আর ভি ফর ভালো। তাহলে আমরা কি এভাবে বলতে পারি না যে একই পরিমাণ তাপমাত্রা না বাড়ে, এখানে একই পরিমাণ পড়ালেখা করাবো, যে দুইটা ছেলে একটা পাজি আর একটা হচ্ছে ভালো, পড়ালেখা করাবো সেম পরিমাণ। কার ক্ষেত্রে টাকা বেশি ঢালা লাগবে? ভালো ছেলের ক্ষেত্রে যে টাকা দেবো পুরোটাই বই কেনার ক্ষেত্রে ব্যয় হবে, আর পাজি ছেলের ক্ষেত্রে বই কেনা এবং আদার্স কিছু কাজ আছে তার। সো তার ক্ষেত্রে যদি একই পড়ালেখা করতে চায় তাহলে মনে করো 300 টাকা হচ্ছে বইয়ের পেছনে খরচ, তাহলে আমার ভালো ছেলেকে 300 পাঠালে পুরোটাই কাজে লাগে কি? বই কেনায়। আর তাকে 500 টাকা দিয়ে দিলে 300 টাকা ব্যয় করা হচ্ছে বই কেনায়, আর বাকি 200 টাকা আদার অ্যাক্টিভিটিস। সো বোঝাই যাচ্ছে আসলে কোন ক্ষেত্রে তাপ বেশি দেওয়া লাগে। সো এখানে যেহেতু তাপমাত্রা বাড়ছে 300 কেলভিন, স্থির চাপের ক্ষেত্রে তাপ বেশি দেওয়া লাগবে, আর স্থির আয়তনের ক্ষেত্রে তাপ কম দেওয়া লাগবে। আর এই ডিফারেন্সটা কি মিন করে? এই যে 200 যে পার্থক্যটা, সেটি কি মিন করে? বাড়তি ঠেলাঠেলির কাজ আর ওইখানে আদার অ্যাক্টিভিটিস। তাহলে এবার আমরা আশা করি পারবো। স্থির আয়তনে তাপ ডিকিউভি সমান আমরা জানি এন সিভি ডিটি। এন হচ্ছে মোল সংখ্যা গিভেন 4 মোল, সিভি দেওয়া আছে, ডিটি হচ্ছে 600 বিয়োগ 300। স্থির চাপে তাপ ডিকিউপি সমান হচ্ছে এন সিপি ডিটি। সিপি দেওয়া আছে, ডিটি আমরা জানি, এন হচ্ছে 4 মোল। তাহলে গ্যাস কি পরিমাণ কাজ করে একটু আগে আমরা বললাম, ওই যে পার্থক্যটাই হচ্ছে বাড়তি কাজ। তাহলে ডিডাব্লিউ হবে ডিকিউপি, পাজিকে মানুষ করতে যে পরিমাণ টাকা দেওয়া লাগছে, মাইনাস ভালোকে যে পরিমাণ, মানে বইয়ের খরচ বাদ দিলে যা বাকি থাকে তাই হচ্ছে আদার কাজ। ওকে, একটা সিলিন্ডারের মধ্যে 10 মিটার কিউব হাইড্রোজেন আছে এবং তার তাপমাত্রা হচ্ছে 300। এরপর তাকে তাপ দেওয়া হলো, ফলে টেম্পারেচার বেড়ে 303 কেলভিন হয়ে গেল। গিভেন ডাটা হচ্ছে সিভির মান দেওয়া আছে আর তার ঘনত্ব দেওয়া আছে। কোয়েশ্চেন হচ্ছে এই তাপমাত্রা বাড়াতে তাকে কত তাপ দেওয়া লাগলো। তো উল্লেখ হচ্ছে এই তাপটা দেওয়া হচ্ছে স্থির আয়তনে, দ্যাট ইজ এই 10 মিটার কিউবটা কখনো চেঞ্জ হবে না, এটা ফিক্সড। তো আমরা একটু খেয়াল করে দেখি, এই জাতীয় জিনিসগুলো আমরা মুখস্থ করবো না কখনো। ফর্মুলা একটাই, ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ। ওকে, তো যেহেতু ডিডাব্লিউ সমান আবার কি জানি আমরা, পিডিভি, আয়তনের পরিবর্তন ইনটু প্রেসার। যেহেতু বলেই দিলাম স্থির আয়তন, তার মানে এখানে কোনো ডিভি থাকতে পারে না, আয়তনে কোনো চেঞ্জ নাই। সো আলটিমেটলি ডিকিউ, তাপ যেটা দেবো সেটা আসলে ডিইউ। আর আমরা বলেছিলাম যে ডিইউ সমান সব সময় হচ্ছে এন সিভিডিটি, সব সময়। কেউ যাতে না ভাবে স্থির আয়তনে স্থির চাপে,
যে কোনো ক্ষেত্রে এই ফর্মুলাটা অ্যাপ্লিকেবল, কারণ তাপমাত্রা পরিবর্তনটা প্রসেস ডিপেন্ডেন্ট না। তাহলে এন আমরা জানি না, সিভি কিন্তু আমরা জানি গিভেন, আর ডিটিও আমরা জানি 303 বিয়োগ 300। সো আমাদের আসলে এখন বের করতে হবে এন। তো এন সমান আমরা কি জানি, জি বাই এম না, সেই যে ভর বাই আণবিক ভর, সবসময় মনে রাখবো ভর বাই আণবিক ভর, এটাই হচ্ছে মোল সংখ্যা এন, এই ভর ডিভাইডেড বাই তার আণবিক ভর। তাহলে আমরা কিন্তু সবই জানি হাইড্রোজেন আণবিক ভর কত, সে যে 2, কিন্তু এটাকে কিন্তু কিলোগ্রামে নিয়ে কনভার্ট করে নেব। আর উপর হচ্ছে ভর, ভরটা কিন্তু দেওয়া নেই, দেখো এখানে 10 মিটার কিউব। ভর সমান আমরা কি জানি, সেই যে রো ঘনত্ব সমান ভর বাই আয়তন, অর্থাৎ ভর সমান হবে, ভর হচ্ছে আমাদের এখানে জি, তাহলে জি সমান হবে ঘনত্ব ইন্টু আয়তন। তাহলে ঘনত্ব ইন্টু আয়তন, আয়তন হচ্ছে 10 মিটার কিউব, আর ঘনত্ব দেওয়া আছে 8.9 10 টু দি পাওয়ার -2। সেই দুইটা গুণ করলে এবং সিভি দেওয়া আছে ডিটি 303 বিয়োগ 300, সলভ করলে আমরা পেয়ে যাব কত তাপ আমাদের দিতে হচ্ছে। আচ্ছা, এখানে একটা কপারের বার দেখতে পাচ্ছ, যে বারটা 1.5 কেজি ভর, এবং এটাকে 30 ডিগ্রি সেলসিয়াস থেকে 60 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তপ্ত করা হলো। তো কিছু ডেটা দেওয়া আছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেই যে আমরা ক্লাস 9-10 এ পড়তাম আয়তন গুণাঙ্ক, আয়তন প্রসারণ সহগ, রো হচ্ছে তার ঘনত্ব, এস হচ্ছে আপেক্ষিক তাপ। কোয়েশ্চেন করছে এই যে প্রসারণে কৃত কাজটা কত, কত পরিমাণ তাপ আমি দিয়েছি, এবং তার তাপমাত্রার চেঞ্জের ফলে অন্তঃস্থ শক্তির পরিবর্তনটা কত। তো কৃত কাজ তো আমরা জানি যে ডিডব্লিউ ইকুয়াল টু পিটিভি, ওকে। তো এটা তো স্বাভাবিক চাপেই আছে, সো প্রেসার আমরা জানি 1 অ্যাটমসফিয়ার চাপ 101-325 প্যাসকেল, আর ডিভি মানে ভলিউমের চেঞ্জ। তাহলে আমরা যদি একটু ক্লাস 9-10 এ ফেরত যাই, তাহলে ওখানে মনে পড়ে কিনা ডেল ভি ইকুয়াল টু ছিল ভি নট বিটা ডেল থিটা। তাহলে আমাদের এখানে বিটা গিভেন, ডেল থিটা আমরা জানি 60 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি সেলসিয়াস, কেলভিনের বিয়োগফল একই, সেলসিয়াসও একই। আমাদের মেইনলি দরকার হচ্ছে ভি নট, আদি আয়তনটা কত। এখানে কিন্তু আয়তন দেওয়া নেই, কিন্তু ভর দেওয়া আছে, সেই সাথে ঘনত্ব দেওয়া আছে। সো আর কি লাগে, আমরা জানি রো সমান এম বাই ভি, অর্থাৎ ভি সমান এম বাই রো। 1.5 কেজিকে রো দিয়ে ভাগ করলে আমরা ভি নটটা পেয়ে যাবো, আদি আয়তন। তাহলে সেই আয়তন যদি ইনসার্ট করো, বেটা জানো ডেল থিটা জানো, এখান থেকে ডেল্টা ভিটা পাবা, সেই ডেল ভি এখানে বসাই দেবো, আর এটা স্বাভাবিক চাপ, ফলে পাচ্ছি কৃতকাজ ডিডব্লিউ। তাহলে কৃতকাজ আমরা পেলাম 1 নম্বর সমীকরণ শেষ। এরপর কপারে প্রদত্ত তাপ কত, কোয়াইট ইজি, এখানে টেম্পারেচার চেঞ্জ আছে, আপেক্ষিক তাপ আছে। সো ডিকিউ সমান আমরা জানি এম এস ডেল থিটা, ম্যাথ জানি 1.5 কেজি, এস দেওয়া আছে 387, আর ডেল থিটা আমরা জানি 30 কেলভিন। ডিইউ কি, তো এটা তো কোয়াইট ইজি, যে ডিকিউ সমান আমরা জানি ডিইউ প্লাস ডিডব্লিউ। তাহলে একটু আগে আমরা ডিডব্লিউ বের করছি, এইমাত্র আমরা ডিকিউ জানলাম, তাহলে এখান থেকে ডিইউটা বের হয়ে যাবে, ওকে। তো এখানে দেখতে পাচ্ছ একটা সিলিন্ডার, সাপোজ ভি আয়তনের, এটার মধ্যে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 32 গ্রাম অক্সিজেন রাখা আছে। তো এটাকে সমস্ত প্রক্রিয়ায় প্রেসারাইজ করলাম, ফলে এটা চেপে ভি/3 মানে আগের আয়তনের 1/3 হয়ে গেল। তো যেহেতু আমরা চাপ দিয়েছি, বুঝতে পারতেছি আমরা কাজ করছি, এবং সেটা হচ্ছে গ্যাসের উপর কৃত কাজ, আর যদি প্রসারিত হয় গ্যাস দ্বারা কৃত কাজ আমরা জানতাম। তো সেই কৃত কাজটা রাশিমালা কত, তো আমরা আগে থেকেই জানি কৃত কাজ সমান পিডিভি, বাট এটা তো আসলে খুবই ক্ষুদ্র পরিবর্তন ডিভি এর জন্য, প্রেসারও কিন্তু এখানে চেঞ্জিং। সো আলটিমেটলি আমাদের কিন্তু এটাকে ইন্টিগ্রেট করতে হবে টোটাল বের করার জন্য। তো আমরা একটা ফর্মুলা বের করে ফেলি, W ইকুয়াল টু ইন্টিগ্রাল অফ পিডিভি। অন দি আদার হ্যান্ড পিভি ইকুয়াল টু আমরা কি জানতাম, এনআরটি। তো ওখানে আমরা পি এর জায়গায় সেটা বসাই দিই, এনআরটি বাই ভি ডিভি ইন্টিগ্রেশন ভি1 টু ভি2, লিমিট দিলাম। তারপরে এখানে এন আর যেহেতু সমস্ত প্রক্রিয়া টিও কনস্ট্যান্ট, তাহলে থাকলো 1 বাই ভি ডিভি লিমিট ভি1 থেকে ভি2। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এনআরটি লন ভি2 বাই ভি1, পরের আয়তন ডিভাইডেড বাই আদি আয়তন। তাহলে আমরা এখানে দেখতেই পাচ্ছি পরের আয়তন হচ্ছে আদি আয়তনের 1/3, তাহলে ভি2 বাই ভি1 হচ্ছে আসলে 1/3, তাহলে এই মানটুকু আসবে 1/3 লন 1/3 এন আর টি, আর এর ভ্যালু আমরা জানি 8.31। এখানে মোল দেখতেই পাচ্ছ 32/32, দ্যাট ইজ কত 1 মোল। আর টেম্পারেচার 200 ডিগ্রি সেলসিয়াসকে কেলভিনে কনভার্ট করতে হবে, এটা কেলভিন স্কেলে অবশ্যই। তাহলে সলভ করলে আমরা একটা নেগেটিভ অ্যান্সার পাবো, দেখতেই পাচ্ছ, কারণ লন 1/3 মান হচ্ছে নেগেটিভ, এবং আমরা জানি ডাব্লিউ নেগেটিভের মিনিং কি, মিনিং হচ্ছে গ্যাসের উপর কাজ করতেছি, আয়তন কমতেছে, গ্যাসের উপর কাজ। যেহেতু কোয়েশ্চেনে বলেই দিছি গ্যাসের উপরে কাজ কত, ফলে নেগেটিভ আর অ্যান্সারে রাখার দরকার নেই। কিন্তু যদি চাইতো যে কত কাজ হচ্ছে, তাহলে কিন্তু অ্যান্সার নেগেটিভ দিয়ে মিন করে দিতে হতো যে এটা গ্যাসের উপর কাজ হচ্ছে। তো এই প্রবলেমটা ইসাক স্যারের একটা খুব বিখ্যাত প্রবলেম, ইসাক স্যারের বইয়ে আছে এটা, যে পিভি ডায়াগ্রাম দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে ইনিশিয়াল স্টেট, এটা হচ্ছে ফাইনাল স্টেট। ইনিশিয়াল থেকে ফাইনালে দুই ভাবে গেছে, ইনিশিয়াল থেকে এ হয়ে তারপর এফ এ গেছে, ইনিশিয়াল থেকে বি হয়ে তারপর এফ এ গেছে, বা উল্টাটা এফ থেকে আইতে চলে আসছে, অথবা এফ থেকে আইতে ডিরেক্ট আসা যায়। মানে এভাবে ভাবতে পারো, আই থেকে এফ এ গেছি এই পথে, আর ফেরা গেছে দুইটা রাস্তায়। তো
গ্রাফের মধ্যে এই লাইনগুলো কিন্তু মিনিং আছে, খেয়াল করে দেখো। এখানে পি কিন্তু কনস্ট্যান্ট, তার মানে এটা একটা সমচাপ প্রক্রিয়া। এখানে ভি কিন্তু কনস্ট্যান্ট, এটি সমায়তন প্রক্রিয়া। ওকে, আর এখানে কোনোটাই সমচাপ বা সমায়তন না। তো কিছু গিভেন ডাটা হচ্ছে IAF পথে শোষিত তাপ 40 ক্যালোরি। কোয়েশ্চেন এভাবেই বলা থাকবে, IAF পথে শোষিত তাপ। তো শোষিত তাপ হলে আমরা কি শিখছি, পজিটিভ তাপ হচ্ছে শোষিত। তাহলে আমরা লিখে নেব DQIAF সমান +40। এরকম প্রত্যেকটা ডাটা দিয়ে দিছি। DWIAF মানে ওই পথে কৃত কাজ প্লাস, তার অর্থ কাজটা কে করে, আমি নাকি গ্যাস নিজে? গ্যাস নিজে কাজ করতেছে, গ্যাস কর্তৃক কৃত কাজ বা সিস্টেম দ্বারা কৃত কাজ। এখানে DQIBF, এই যে IBF এই পথে শোষিত তাপ দেওয়া আছে 35 ক্যালোরি। শোষিত যেহেতু এটা পজিটিভ। এখন ডিফারেন্ট কোয়েশ্চেন করছে, আমরা ওইসব ডাটা ইউজ করে সেই কোয়েশ্চেনগুলো অ্যান্সার দেবো। DWIBF, ওকে, তাহলে আমরা জানি DQIBF সমান DUIBF প্লাস DWIBF। তো তোমরা সবাই মনে রাখবা, ইউ এর যে চেঞ্জটা সেটা কিন্তু পথের উপর ডিপেন্ড করে না, ডিপেন্ড করে স্টেটের উপর। দ্যাট ইজ আদি আর শেষ কি অবস্থা ছিল। তাহলে আদি ছিল আইতে, শেষ ছিল এফ এ। ফলে IBF না IAF নাকি IF, এই তিনটার মধ্যে কোনো পার্থক্য নেই। সো আলটিমেটলি IBF বলো আর যাই বলো, এটার নাম দেবো IF। তাহলে এই IF-টা কিভাবে পাবো, BF হোক, IF হোক বা IAF হোক, তিনটেই কিন্তু ইকুয়াল। তাহলে সেটা আবার পাওয়া যাবে এই দুটো ডেটা থেকে। খেয়াল করে দেখো, এখানে DQIAF দেওয়া আছে, DWIAF দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি DQIAF ইকুয়াল DUIAF প্লাস DWIAF। সিমিলারলি এখানে অন্তঃস্থ শক্তি পরিবর্তনটা পথের উপর নির্ভর করে না, আদি আর শেষ IF। সো এখানে DUIF কে আমরা আসলে পেয়ে যাচ্ছি প্লাস DWIAF, DQIAF। তাহলে সলভ করলে DQIAF এর ভ্যালু দেওয়া আছে 40, DUIF প্লাস DWIAF এর ভ্যালু দেওয়া আছে 16.9। তাহলে এটা সলভ করলে আমরা পেয়ে যাব DUIF। সেই DUIF এখানে বসাবো, তাহলে বসালে আমরা এখান থেকে DWIBF-টা বের করে ফেলতে পারি। DWIBF সমান হবে DQIBF মাইনাস DUIF। এই DUIF এখান থেকে পাবো, আর DQIBF দেওয়া আছে 35। এবার দ্বিতীয় কোয়েশ্চেন আসি, DWFI দেওয়া আছে -10, তাহলে DQFI কত? সিমিলারলি DQFI সমান কি, DWFI প্লাস DUFI। ওকে, তো DWFI দেওয়া আছে -10, আর DUFI কোত্থেকে পাবা? এখানে খেয়াল করে দেখো, DUIF এটা যে ভ্যালু, DUFI এর ভ্যালু হবে তার উল্টা। তার মানে এটা যদি 10 জুল হয়, ওটা হবে -10 জুল। ওকে, মনে থাকবে? তাহলে DUFI কিন্তু আমাদের জানা আছে, আর এটাও গিভেন। তাহলে আমরা এখান থেকে সলভ করে DQFI-টা পেয়ে যাব। এবার থার্ড কোয়েশ্চেন হচ্ছে, এবার UI এটার অ্যাবসলিউট ভ্যালু দেওয়া আছে 8 ক্যালোরি। ওকে, আর UF এর ভ্যালুটা আমার কাছে জানতে চেয়েছে। তাহলে এটা তো আমরা একটু আগেই জানলাম। DU এখান থেকে আমরা জানছি DUIF, এটার ভ্যালু আমাদের জানা, এই ফর্মুলা থেকে আমরা পেয়ে গেছি। DUIF মানে কি আসলে UF মাইনাস UI। তাহলে এটা আমাদের জানা আছে, UI দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা সলভ করে ইউ ফাইনালটা বের করে ফেলতে পারি। এবার লাস্ট কোয়েশ্চেনটা দেখো, UB 20 ক্যালোরি, তাহলে DQIB কত? তাহলে DQIB সমান কি, DUIB প্লাস DWIB। তো DUIB-টা কিভাবে লেখা যায়, UB মাইনাস UI প্লাস DWIB। তাহলে UB এর ভ্যালু দেওয়া আছে 20। ওকে, আর UF আমরা এখান থেকে বের করছি, আবার UI আগের চ্যাপ্টারে দেওয়া আছে যে 8 ক্যালোরি আগের কোয়েশ্চেনে। তাহলে এখানে 8 বসাবা, UB এর ভ্যালু 20 বসাবা, এখানে বাকি থাকবে হচ্ছে DWIB। কিন্তু মজার ব্যাপার, আমরা শুরুতে কিন্তু একটা ফর্মুলা থেকে বের করলাম কি DWIBF, তার মানে এই রাস্তায় কৃত কাজ কত। কিন্তু যদি আমরা এটা নাম দিয়েছি IBF, কাজ কিন্তু এই রাস্তায় হয়নি। খেয়াল করে দেখো, কারণ এই রাস্তায় আয়তনটা কি কনস্ট্যান্ট, পুরো জায়গাটা একই আয়তন। তাহলে আয়তন যদি কনস্ট্যান্ট থাকে, আমরা জানি কি W=PdV, মানে আয়তনের পরিবর্তন না হলে কোনো রকম কাজ হয় না। যেহেতু এই রাস্তায় আয়তন কনস্ট্যান্ট, তাহলে এই রাস্তায় কৃত কাজ হচ্ছে 0। তাহলে আমরা কি দাবি করতে পারি না, এই যে নাম যদিও দিয়েছি যে DWIBF, কিন্তু আসলে এটা কার সমান, অনলি DWIB, কারণ এই BF পথে কোনো রকম কাজ হয়নি। তাহলে আসলে আমাদের এই DWIB, যেটা আসলে একটু আগে আমরা একদম শুরু কোয়েশ্চেনে যে IBF বের করছি, ওইটাই হচ্ছে সেটার মান। তাহলে IBF জানো, UB জানো, UI জানো, সলভ করলেই DQIB আমরা বের করে ফেলতে পারবো। বেশ লম্বা, প্রত্যেকটা প্রসেস একটু ভালো করে দেখবা। এরকম প্রবলেমগুলো গ্রাফিক্যাল, এগুলো একটু বেশ টাফ, কারণ কনসেপ্টগুলো সরাসরি দেওয়া থাকে না, গ্রাফ থেকে উদ্ধার করে আনতে হয়। তো ছবিতেই সব বলা আছে, এটা একটা PV ডায়াগ্রাম। এখানে A থেকে B, B থেকে C এবং C থেকে A তে যাওয়া হয়েছে। তো A থেকে B দেখলেই বোঝা যাচ্ছে এটা একটা সমায়তন প্রক্রিয়া, কারণ আয়তনটা কনস্ট্যান্ট। B C একটা সমস্য প্রক্রিয়া। ওকে, আর C থেকে A পর্যন্ত এটা একটা সমচাপ প্রক্রিয়া দেখা যাচ্ছে, কারণ প্রেসারটা কনস্ট্যান্ট।
তো কিছু পয়েন্টের কোঅর্ডিনেট দেওয়া আছে, এ পয়েন্টে প্রেসার দেওয়া আছে, এ পয়েন্টে ভলিউম দেওয়া আছে, সব দেওয়া আছে। আর বি পয়েন্টে প্রেসারটা দেওয়া আছে, ভলিউম দেওয়া আছে, কারণ এটা তো সম আয়তন প্রক্রিয়া, কারণ দুইটারই একই ভলিউম। আর সি পয়েন্টে ভলিউম দেওয়া নাই, তোমার কাছে চাওয়া হয়েছে, আর টেম্পারেচার টি এ এবং টি বি এগুলো ডিটারমিন করতে বলছে। তো একটু খেয়াল করে দেখো, বিসি তো একটা সমষ্ণ রেখা, আর সমষ্ণ আসলে আমাদের মাথায় কোন সূত্রটা প্রথমে আসে মনে পড়ে? বয়লের সূত্র, পিভি কনস্ট্যান্ট। তাহলে আমি লিখতে পারি পিভি মানে পিবি ভিবি সমান পিসি ভিসি। ওকে, তাহলে আমরা এখান থেকে কি ভাবতে পারি একটু দেখো। পিবি গিভেন 2 অ্যাটমসফিয়ার, ভিবি ওই পয়েন্টের এখানে কনভার্ট করা লাগবে না, কারণ গুণ আছে, কাটাকাটি যাবে। পিসি খেয়াল করো, যদি পিসি দেওয়া আছে এখানে প্রেসারটা হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, ভিসিটা খালি দেওয়া নেই। ওকে, তাহলে এখান থেকে সলভ করে আমরা ভিসিটা পেয়ে যাব। ওকে, তার মানে আমাদের একটা প্রশ্নের অ্যান্সার কিন্তু পেয়ে গেছি অলরেডি। এবার দেখো, এই প্রত্যেকটা পয়েন্টে আদর্শ গ্যাসের ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতে পারি। কেউ যাতে ভুলেও না ভাবি পিভি ইকুয়াল টু এনআরটি ফর্মুলা কোন ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, সমষ্ণ, সমচাপ, সমায়তন না রুদ্ধতাপীয়, না, এটা সব ক্ষেত্রে প্রযোজ্য, এটা আদর্শ গ্যাসের সাধারণ সমীকরণ। তাহলে আমি এ পয়েন্টের জন্য এটা লিখলে কি দাঁড়াবে? এ পয়েন্টের জন্য যদি লিখি পিভি মানে পিএভিএ সমান এন আর টিএ, তাহলে ওই পয়েন্টে আমাদের পিএভিএ সব গিভেন, 1 অ্যাটমসফিয়ারকে অবভিয়াসলি প্যাসকেলে কনভার্ট করে নেব। তাহলে পিএ দেওয়া আছে, ভিএ দেওয়া আছে 22.4, মোল দেওয়া আছে 1 কিলোমোল, আর আমরা জানি তোমার 8.3, আর এখান থেকে তাহলে সলভ করলে টিএটা পেয়ে যাব। তাহলে আরেকটা প্রশ্নের আনসার আমরা পেয়ে গেছি টিএ। এবার যদি বি পয়েন্টে আমরা অ্যাপ্লাই করতে যাই, তাহলে দাঁড়াবে কি পিভি ইকুয়াল টু এনআরটি, তো তাহলে পিবি ভিবি ইকুয়াল টু এন আর টিবি। ওকে, তাহলে পিবি কোয়েশনই দেওয়া আছে 2 অ্যাটমসফিয়ার, কনভার্ট করবা প্যাসকেলে। ভিবি দেওয়া আছে 22.4 মিটার কিউব, এন দেওয়া আছে 1 কিলোমোল, আর আমরা জানি এখান থেকে সলভ করলে টিবিটা বের হয়ে আসবে। সো আমরা টিবি জানি, টিএ জানি, ভিসি জানি, সো ডান। তো আরেকটা পিভি ডায়াগ্রাম দেখতে পাচ্ছি আমরা, এই দুটা সমষ্ণ রেখা, পুরা রেখার মধ্যে তাপমাত্রা 300 কেলভিন, আর এ পয়েন্ট থেকে আরেকটা রেখা দেখতে পাচ্ছ বি পয়েন্ট পর্যন্ত বিস্তৃত, এই পয়েন্ট হচ্ছে রুদ্ধতাপীয় রেখা। ওকে, তার মানে এ পয়েন্ট আর বি পয়েন্টের মধ্যে তাপমাত্রা কিন্তু সেম না, এর অর্থ হচ্ছে টিএ 300 কেলভিন কিন্তু টিবিটা 300 কেলভিন না। তাহলে আমাদের ডিটারমিন করতে হবে হচ্ছে এই শেষ টেম্পারেচারটা কত হবে, আর সেই সাথে এই শেষ পয়েন্টের প্রেসারটা কত হবে। তো এর জন্য আমাদের সব ডেটা গিভেন, ভিএ ভিবি ভিসি এর ভ্যালু দেওয়া আছে, পিএ পিবি এগুলোর ভ্যালু দেওয়া আছে। তো আমাদের এই দুটো ডেটা বের করতে হবে, আর সেই সাথে বের করতে হবে এই প্রক্রিয়া টোটাল কি পরিমাণ কাজ সম্পন্ন হয়েছে, আইদার গ্যাসের উপর অথবা গ্যাস দ্বারা। তো আমরা একটু লক্ষ্য করি, একটু খেয়াল করে দেখি, এ বি পয়েন্টটা যদিও রুদ্ধতাপীয় কিন্তু আদর্শ গ্যাসের ফর্মুলা কিন্তু সবাই মানবে, পিভি ইকুয়াল টু এনআরটি, পিভি বাই টি কনস্ট্যান্ট, সেটা কিন্তু সবাই মানবে। তাহলে আমরা লিখতে পারি পিএ ভিএ বাই টিএ সমান পিবি ভিবি বাই টিবি। এখন আমরা দেখি কি কি গিভেন, পিএ দেওয়া আছে, ভিএ দেওয়া আছে, টিএ দেওয়া আছে 300 কেলভিন, অন দি আদার হ্যান্ড পিবি দেওয়া আছে, ভিবি দেওয়া আছে। তাহলে এখান থেকে আসলে সলভ করলে আমরা টিবি এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি। আর টিবি এই পুরো রেখাটার মধ্যে কিন্তু সব জায়গায় একই তাপমাত্রা, তাহলে এই পয়েন্টটার নাম সি, তাহলে টিসিটাও আসলে ওরই সমান। টিবি বের করতে পারলে আসলে টিসিটা আমরা বের করে ফেলছি অলরেডি। এবার একটু খেয়াল করো, বি এবং সি পয়েন্ট কোন কার্ভের উপর অবস্থিত, এগুলো কিন্তু সব সমষ্ণ রেখা। তাহলে আমরা লিখতে পারি সমষ্ণ, যেহেতু সমষ্ণতে আমাদের সবার আগে মনে পড়ে কোনটা, বয়লের সূত্র। তাহলে পিবি ভিবি সমান পিসি ভিসি। ওকে, তাহলে এখানে আমরা দেখি পিবি ভিবি গিভেন, আর পিসি আমরা জানি না, বাট ভিসি কিন্তু গিভেন 0.1 মিটার কিউব। সো ভিসি জানি, পিএ জানি, ভিবি জানি, তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে পিসিটা পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের পিসি আননোন ছিল, টিবি আননোন ছিল, আমরা দুটোই বের করছি। এখন বের করতে হচ্ছে কি পরিমাণ কাজ। তাহলে এখানে কিন্তু অবশ্যই একটু ব্যাপার খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে কাজ নির্ণয়ের সময় দেখো এই রেখা এবং এই রেখা কোথায় আসছে। সো আমাদের এই রেখার আন্ডারে যতটুকু ক্ষেত্রফল আছে সেই পুরো ক্ষেত্রফলটা আমাদের ডিটারমিন করতে হবে। এই এটা রুদ্ধতাপীয় আন্ডারে, আর এই হচ্ছে সমষ্ণ আন্ডারের ক্ষেত্রফল। তো আমরা একটু আগেই তোমাদের সেই যে সমষ্ণ প্রক্রিয়া এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃতকাজের রাশিমালা কিন্তু শিখিয়ে ফেলছি। সেটা কি ছিল, যদি রুদ্ধতাপীয় প্রক্রিয়া হয় তাহলে ডাব্লিউ হবে এন আর ডিভাইডেড বাই গামা মাইনাস 1 T2 মাইনাস T1। তাহলে এই এন আর T2 কে আবার লেখা যায় কি, আলটিমেটলি 1 বাই গামা মাইনাস 1, এন আর T2 মানে P2 V2, PV ইকুয়াল টু এনআরটি অলওয়েজ। তাহলে P2 V2 মাইনাস P1 V1, এখানে সব গিভেন ডেটা আছে, তুমি ওখান থেকে বের করে ফেলতে পারবে। একইভাবে যদি সমষ্ণ কার্ভের আন্ডারে ক্ষেত্রফল বের করতে চাও, মানে কাজ বের করতে চাও, তার জন্য ফর্মুলা আমরা অলরেডি শিখিয়েছি, সেটা ছিল হচ্ছে এন আর টি লন V2 বাই V1। তো যেহেতু আমরা সব রাশিমালা বের করতে পারছি, অনেক রাশিমালা দেওয়া আছে, তাহলে এটার নাম W2,
এটার নাম W1, সলভ করে টোটাল কৃতকাজ WT হবে W1 প্লাস W2। সো এইসব ফর্মুলার উপর আমাদের একটু হাত পাকাতে হবে। এখানে একটা সিলিন্ডার দেওয়া আছে, সেই সিলিন্ডারে হচ্ছে 2 মোল আদর্শ গ্যাস আছে। তো এর মধ্যে আমরা সমচাপীয় প্রক্রিয়াটার নাম লিখে দিলাম। সমচাপ প্রক্রিয়ায় 4000 জুল তাপ আমরা সাপ্লাই দিলাম। ওকে, গ্যাসকে 4000 জুল মানে তার মানে সে চাপটা শোষণ করছে, ফলে তার টেম্পারেচার বেড়ে গেছে হচ্ছে 100 কেলভিন। তো কোয়েশ্চেন করছে গ্যাস দ্বারা কৃতকাজ কত। গ্যাস দ্বারা কেন বলা হলো, কারণ এখানে পিস্টনটা উপরে উঠে যাবে, ফলে আয়তন বাড়বে, ফলে গ্যাস নিজে ধাক্কায় ধাক্কায় উপরে উঠতেছে। সো গ্যাস দ্বারা কৃতকাজ। এরপর হচ্ছে অন্তস্থ শক্তির পরিবর্তন কত, মানে তাপমাত্রা চেঞ্জ আমাদের হিসাব করে অন্তস্থ শক্তি DU ওটা বের করতে হবে। আর গ্যামা, এই যে গ্যাসটা দেওয়া আছে এটার ভ্যালু কত। তো সিম্পল অঙ্কটা, কিন্তু প্রথমে মনে হতে পারে ডেটার একটু কম আছে। যেমন আমরা ফার্স্ট ল অনুসারে কি জানি, DQ সমান DU প্লাস DW, দ্যাট ইজ প্রযুক্ত তাপটা দুইটা কাজে ব্যয় হয়। একটা হচ্ছে তাপমাত্রা বৃদ্ধিতে মানে অন্তস্থ শক্তি বৃদ্ধিতে, আর একটা হচ্ছে বাহ্যিক কাজ সম্পাদন। তো এখানে একটু খেয়াল করার বিষয় সেটা হচ্ছে আমরা জানি DQ এখানে গিভেন 4000 জুল, এবং যেহেতু তাপ দেওয়া হলো তাহলে এটা পজিটিভ। DU আমরা জানি এটা নির্ণয় করতে হবে, আর এখানে DW সেটা আমাদের নির্ণয় করতে হবে আসলে এই যে গ্যাস দ্বারা কৃত কাজ। সো আলটিমেটলি আমাদের এখানে দুইটা আননোন। তো কেউ যদি ভাবে যে DU তো আলাদা একটা ফর্মুলা আছে, সেটা তো আমরা জানি যে DU সমান NCVDT, এটা আমরা অলওয়েজ ব্যবহার করব। কেউ যাতে না ভাবি যেহেতু CVS এ সময় আয়তন প্রক্রিয়া হতে হবে আর এখানে সমচাপ, নট অ্যাট অল। অন্তস্থ শক্তির পরিবর্তন পদ্ধতিটার উপর বা পাথের উপর ডিপেন্ড করে না, ডিপেন্ড করে অনলি স্টেট বা পয়েন্টের উপর। এ থেকে বিতে গেল, কোন পাথে গেল এটার উপর চেঞ্জ হবে না। ওকে, আদি আর শেষ তাপমাত্রা ডিফারেন্স। কিন্তু এখানেও একটা বিষয়, n এর মান হচ্ছে মোল সংখ্যা গিভেন 2 মোল, CV কিন্তু দেওয়া নেই, কারণ গামার ভ্যালু কিন্তু আমাদের বের করতে হবে। সো গামা আমরা জানি না, অনেকেই বোধহয় অলরেডি মনে করার কথা CV সমান কি ছিল, R ডিভাইডেড বাই গামা মাইনাস 1। আমরা একটু আগের ভিডিওতে সেটা দেখাইছি, কিন্তু ওটা যদি দেইও সেখানে কিন্তু গামা আননোন। ডিটিটা জানা আছে আমাদের 100 কেলভিন টেম্পারেচার বৃদ্ধি পাইছে। সো আসলে কিভাবে আমরা নির্ণয় করব? তো আমরা প্রায় এই অঙ্কগুলো করার সময় একটা জিনিস ভুলে যাই যে PV = nRT আদর্শ গ্যাসের যে ফর্মুলা, এগুলো কিন্তু কোনো প্রসেস ডিপেন্ডেন্ট না, যেটা সমচাপ প্রক্রিয়া সময়তন ডাজন্ট ম্যাটার। এটা কিন্তু সব আদর্শ গ্যাসের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, কোনো প্রক্রিয়ার উপর ডিপেন্ড করে না। তাহলে যেহেতু সমচাপ প্রক্রিয়া, আমরা যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা তো জানি অলরেডি DW এটা সমান কি PdV। তাহলে এই ইকুয়েশনকে আমরা যদি ডিফারেন্সিয়েট করি, P কনস্ট্যান্ট বাইরে আসবে, DV N আর এগুলো কনস্ট্যান্ট DT। তাহলে একটু খেয়াল করো, DW সমান হচ্ছে PdV সমান হচ্ছে nRDT। সো এই ফর্মুলাগুলো যাতে সব সময় উপস্থিতভাবে মাথায় চলে আসে। তাহলে এখানে খেয়াল করো, n দেওয়া আছে 2, আমরা জানি r এর ভ্যালু হচ্ছে 1.31, আর DT টেম্পারেচারের ডিফারেন্স হচ্ছে 100 কেলভিন। সো আলটিমেটলি আমরা DW জানি, তাহলে এখানে যদি DW বসাই দিই আর এখানে 4000 জানা আছে, তাহলে এখান থেকে আমরা পাবো DU। তার মানে DU আমরা নির্ণয় করতে পারলাম। সেকেন্ড কোয়েশ্চেন অ্যান্সারও পেলাম, ফার্স্ট কোয়েশ্চেন তো আমরা এখানেই জানলাম। তাহলে এবার গ্যামা কত একটু খেয়াল করে দেখো, DU সমান আবার কি জানলাম, NCVDT। DU এর ভ্যালু আমাদের জানা আছে, n দেওয়া আছে 2 মোল, DT আমাদের 100 কেলভিন। তাহলে এখান থেকে কি নির্ণয় করা যাবে, CV। তাহলে এখান থেকে CV বের করে ফেলবো আমরা। আবার আমরা কি জানি, দুইটা ফর্মুলা যে কোনো একটা অ্যাপ্লিকেবল। CP সমান কি জানি, CV প্লাস R, বা CP মাইনাস CV সমান R। আর এর ভ্যালু আমাদের জানা, CVও জানা। সো আলটিমেটলি এখান থেকে কি পাবো, CP পাওয়া যাবে। আর গামা সমান আমরা কি জানি, CP/CV। এভাবে বের করতে পারি অথবা ডাইরেক্ট বের করতে পারি। এখান থেকে যেহেতু CVটা আমাদের নির্ণয় করা হয়ে গেল, CV সমান আমরা জানি R ডিভাইডেড বাই গামা মাইনাস 1। তাহলে R জানো, CV জানো, এটা সলভ করলে আসলে আমরা গামা পেয়ে যাবো। সো যে কোনো ওয়েতে যাও না কেন, আসলে আমাদের হাতে ফর্মুলা আছে। তো এটা একটা সুন্দর অঙ্ক, বেশ বড় দেখতে পাচ্ছ তোমরা। বামের আর ডানের ছবিটা আসলে একই, দুইটা অবস্থা দেখানো। এটা একটা সিলিন্ডার, মাঝখানে একটা পিস্টন, বলা আছে তাপ অপরিবাহী পিস্টন। দ্যাট ইজ ডান পাশের কোনো তাপমাত্রা বামে পেনিট্রেট করে আসতে পারে, রুদ্ধতাপীয়। তো এখন কি কোয়েশ্চেন করা হয়েছে, ইনিশিয়ালি দুইটা রুমের মানে দুইটা সেগমেন্টে ভাগ করে ফেলছে, যেহেতু দুইটারই PVT সেম, P0 V0 T0 P0 V0 T0। তো এরপর কি করা হলো, ডান পাশের চেম্বারে আমরা DQ পরিমাণ তাপ দিলাম, যাতে করে সে প্রসারিত হয় রুদ্ধতাপীয় ভাবে। আর রুদ্ধতাপীয় না বললেও বুঝি আমরা, তাপ অপরিবাহী পিস্টন, সেই পাশে তাপের কোনো আদান প্রদান হবে না। তো আমরা তাপ দিলাম, ফলে কি হবে, এই পাশ প্রসারিত হবে, প্রসারিত হয়ে এখন চাপ, ভলিউম, টেম্পারেচার সব চেঞ্জ হবে। চেঞ্জ হবে না কোনটা, খালি DQ, আই মিন রুদ্ধতাপ প্রক্রিয়া, ওই পাশে কোনো তাপ যাবে না। আর এখানে ছিল P0 V0 T0, সেই জায়গায় হয়ে যাবে চাপ খেয়ে P1 V1 T1। এই হচ্ছে কন্ডিশন বর্ণনা করা আছে। গ্যামার ভ্যালু দেওয়া আছে গ্যাসের, দুই পাশে একই গ্যাস। ওকে, গামার ভ্যালু হচ্ছে 1.5। তো বিভিন্ন প্রশ্ন করতে দেখতেই পাচ্ছ, বামের যে চেম্বারটা সেই চেম্বারের DS মানে এন্ট্রপির চেঞ্জটা কত। এরপর কোয়েশ্চেন করছে V1 কত হবে, আগে ছিল V0, নতুন V1টা কত হবে।
T1 টেম্পারেচারটা কত হবে, T2 ডান পাশের রুমের টেম্পারেচারটা কত হবে, বামের কক্ষের উপর কৃতকাজ। কারণ খেয়াল করো ডান পাশের চেম্বারটা বামের উপর চাপ দিছে, সো ডান পাশের চেম্বার বামের উপর কত কাজ করলো সেটা কোয়েশ্চেনে চাওয়া হলো DW, আর V2 ডান পাশের চেম্বারের ভলিউমটা কত হবে। তো একটা ডাটা বাড়তে গিভেন আছে যে P2টা P0 এর মাধ্যমে প্রকাশ করা আছে, মানে P2 আদি অবস্থা থেকে কত চেঞ্জ হয়েছে এটা বলে দিছে। আর আমরা যত অ্যান্সার বের করব সব P0, V0 এবং T0 এদের মাধ্যমে প্রকাশ করতে হবে আলটিমেটলি, যে আদিতে কি ছিল পরবর্তীতে কি হয়েছে। তো একটু শুরু করা যাক। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি বামের কক্ষের এন্ট্রপিক চেঞ্জ আসলে হবে না কেন, এন্ট্রপির ফর্মুলা কি ছিল, dS = dQ/T। তাহলে আমরা তো সব তাপ দিছি ডানের চেম্বারে এবং আমরা বলছি ইনসুলেটিং, দ্যাট ইজ পিস্টনটা বাম পাশে কোনো রকম তাপ প্রেরণ করতে পারবে না। তার মানে বামের চেম্বারে dQ বা তাপের পরিবর্তন আগেও যা ছিল পরেও একই, সো চেঞ্জ নাই, আলটিমেটলি dS = 0, বাম কক্ষের পরিবর্তন নাই, এন্ট্রপি। এরপর সেকেন্ড কোয়েশ্চেন থেকে আমরা শুরু করলাম, V1 কত হবে। তো এই যে সংকোচনটা হলো এটা কিন্তু আসলে একটা রুদ্ধতাপীয় সংকোচন। রুদ্ধতাপের ক্ষেত্রে আমরা সেই যে ফর্মুলা জানি, PV টু দি পাওয়ার গামা সমান কনস্ট্যান্ট। তার অর্থ আগে ছিল P0 V0 টু দি পাওয়ার গামা, আর পরে হবে P1 V1 টু দি পাওয়ার গামা। এই PV টু দি পাওয়ার গামার কোনো পরিবর্তন নাই। এখান থেকে লিখতে পারি V1 ডিভাইডেড বাই V0 টু দি পাওয়ার গামা ইকুয়াল টু P0 বাই P1। অর্থাৎ V1 বাই V0 হবে P0 বাই P1 টু দি পাওয়ার 1 বাই গামা। এই যে এখানে গামা আছে, ওই পাশে 1 বাই গামা। অর্থাৎ V1 হবে V0 P0 বাই P1 1 বাই গামা। গামার ভ্যালু আছে 1.5, দ্যাট ইজ 3/2। তাহলে 1 বাই গামা হবে 2/3। তাহলে আমরা এই একটা ফর্মুলা পেলাম। তাহলে এখানে আমরা V0 এবং P0 এর মাধ্যমে যদিও প্রকাশ করলাম, কিন্তু এখানে P1 কিন্তু জানি না। আমাদের কোয়েশ্চনে গিভেন কিন্তু P2, সো আমাদের P1 এবং P0 এর মধ্যে একটা রিলেশন বের করতে হবে, এবং এটা খুব টাফ না। সেটা হচ্ছে খেয়াল করো, এটা তো জানি আমরা যে দুই পাশে প্রেসার কিন্তু সমান না থাকলে এই পিস্টনটা কিন্তু নড়াচড়া করতো। খুবই কমন সেন্স। ডান পাশে প্রেসার যদি বেশি হয় বামে সরে যাবে, আর বামে প্রেসার যদি বেশি হয় পিস্টনটা ডানে সরতে থাকবে। যেহেতু পিস্টনটা স্টেবল, তার অর্থ হচ্ছে এই দুই পাশে প্রেসারটা আসলে সমান, P1 = P2। তাহলে আমরা অবশ্যই লিখতে পারি P1 সমান P2 আবার দেওয়া আছে P0 এর মাধ্যমে, সো আমাদের কাজ আসলে হয়ে গেছে 64/27 ইন্টু P0। এটাকে যদি আমরা এখানে বসাই দিই তাহলে V1 = V0, আর এখান থেকে লেখা যায় P0 বাই P1 হবে 27/64। তাহলে এই যে P0 বাই P1 হচ্ছে 27 ডিভাইডেড বাই 64 টু দি পাওয়ার 2/3, যেটাকে লেখা যায় 9/16 ইন্টু V0। তাহলে আমরা একটা প্রশ্নের অ্যান্সার পেয়ে গেলাম। V1 কত হবে, সেটা হবে আদি আয়তনের 16/9। তাহলে এবার আমাদের বের করতে হবে T1টা কত। শুরুতে টেম্পারেচার ছিল T0, এরপরে হয়ে গেছে T1। তো আমরা তো জানি সেই যে বয়েল এবং চার্লসের যে ফর্মুলাটার মিলিত সূত্র P0 V0 বাই T0, মানে P1 V1 বাই T1, এটা সব ক্ষেত্রে খাটবে যদি আদর্শ গ্যাস হয়। তাহলে এখানে P0 V0 T0 গিভেন, ওকে। আমাদের বের করতে হবে হচ্ছে T1। অর্থাৎ T1 হবে P1 V1 ইন্টু T0 ডিভাইডেড বাই P0 V0, ওকে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, খেয়াল করে দেখো, T0 P0 V0 নিয়ে আমাদের কোনো হেডেক নেই, এগুলো গিভেন ডাটা। তাহলে T0 ডিভাইডেড বাই P0 V0 ইন্টু P1 ইন্টু V1। তো P1 সমান তো P2 আমরা বলছিলাম যে এই দুই পাশে প্রেসার সমান বলে পিস্টনটা এখানে দাঁড়ানো। তাহলে P1 তার বদলে আমরা আসলে P2 এর ভ্যালু বসাবো। P2 তো আমরা জানি 64/27 ইন্টু P0। তাহলে 64/27 ইন্টু P0 ইন্টু V1 আমরা একটু আগে ডিটারমিন করছি 9/16 ইন্টু V0, 9/16 ইন্টু V0। তাহলে কাটাকাটি করলে আমরা কি পাবো, V0 কাটবো P0 কাটবো, 3 9 27 4 16 64। তাহলে আলটিমেটলি থাকবে 4/3 ইন্টু T0। তো এরপর আমাদের বের করতে হবে T2। তাহলে একই ফর্মুলা, P0 V0 বাই T0, এগুলো সব ক্ষেত্রে খাটে, কোনো রুদ্ধতাপীয় সমচাপ প্রক্রিয়া আলাদাভাবে না, সব প্রক্রিয়ার জন্য এটা ভ্যালিড। তাহলে P2 V2 বাই T2, এর মধ্যে P2 তো আমরা জানি 64/27 ইন্টু P0। তাহলে এখান থেকে T2 কত আসবে, P2 V2 T0 ডিভাইডেড বাই P0 V0। তাহলে খেয়াল করো এখানে P2 আমরা জানি, এই যে গিভেন ডাটা P0 এর মাধ্যমে, P0 V0 তো দেওয়াই আছে, T0 আমরা দেওয়াই আছে। সো আলটিমেটলি আমাদের বের করতে হবে কিন্তু V2, যদিও কোয়েশ্চনে জিজ্ঞেস করছে হচ্ছে T2, কিন্তু আমাদের V2টা বের করতে হবে। তো V2 খুব টাফ ব্যাপার না, একটু খেয়াল করে দেখলে বুঝবা। পিস্টনের পুরুত্ব যদি খুবই সামান্য হয়, তাহলে এখানে V0 V0, তাহলে মোট আয়তনটা কত, V0 প্লাস V0, দ্যাট ইজ 2V0, ওকে। এরপর আমরা V1টাকে বের করে ফেলছি। তাহলে টোটাল V2 যেটা বাকি আছে সেটা আসলে কি, আগে ছিল টোটাল 2V0, তার থেকে আমরা V1টা বের করে ফেলছি, এটা বিয়োগ করলে আসলে আমরা V2 পেয়ে যাব। সো V2 হবে 2V0 মাইনাস V1। V1টা আবার কত আমরা বের করছি একটু আগে, 9/16 ইন্টু V0।
তাহলে 32 minus 9 divided by 16 into V naught, that is 23 by 16 into V naught. তাহলে আমরা যেহেতু V2 জেনে গেলাম, এই V2টা যদি আমরা এখানে বসাই দিই, P2 অলরেডি জানা আছে 64 by 27 P naught, তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে T2 বের করতে পারবো। আমি সরাসরি অ্যান্সারটা লিখে দিই। তো 92 by 27 into T naught, তোমরা হাতে করে দেখো। তো লাস্ট কোয়েশ্চেন কোর্স হচ্ছে বামের কক্ষের উপর কৃতকাজ কত। এটা যেহেতু চাপ দিছে রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা সংকুচিত হয়েছে, তাহলে কৃতকাজের জন্য আমরা জানি dq equal to du plus dw। যেহেতু রুদ্ধতাপীয় প্রক্রিয়া, তাহলে dq চেঞ্জ হবে না। সো আলটিমেটলি আমরা পাচ্ছি dw equal to minus du। তো আমরা যেহেতু শুধু কৃতকাজটা বের করবো, এই মাইনাসের মিনিং খুব সিম্পল। মিনিংটা হচ্ছে যেহেতু বাইরে থেকে সে তা পাচ্ছে না, কিন্তু তাকে এক্সপ্যান্ড করতে হচ্ছে বা সংকুচিত করতে হচ্ছে, তখন সে নিজের অন্তস্থ শক্তিকে কাজে লাগে। সে যদি প্রসারিত হয় নিজের অন্তস্থ শক্তিকে কমায় দেয়, সে যদি সংকুচিত হয় নিজের অন্তস্থ শক্তিকে বাড়ায়, মানে সম্পর্কটা অপোজিট। সো আমরা আসলে খালি মানটুকু নিয়ে কাজ করতেছি। ওকে, dw সমান জাস্ট ভ্যালুটা। তো du সমান অলওয়েজ মনে রাখবো আমরা অনেকবার ইউজ করছি ফর্মুলাটা ncv dt। এটা কিন্তু সমায়তন প্রক্রিয়ার জন্য না, এটা সব ক্ষেত্রে। ওকে, আদি তাপমাত্রা শেষ তাপমাত্রা যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে কোন পথে গেছে এটা ম্যাটার না, ম্যাটার হচ্ছে আদি এবং শেষ বিন্দুটা। মানে এটা স্টেট ফাংশন বলে, এটা পাথের উপর ডিপেন্ডেন্ট না। তাহলে du সমান আমরা লিখতে পারি ncv dt। এগেন আমরা সেই যে জানতাম cv সমান r ডিভাইডেড বাই গামা মাইনাস 1। তাহলে আমরা এখানে বসাতে পারি n r ডিভাইডেড বাই গামা মাইনাস 1 dt। তাহলে এখানে dt তো আসলে আমরা বুঝি t2 মাইনাস t নট, আদি যে তাপমাত্রা ছিল। তাহলে আলটিমেটলি n r t2, বা আমরা এখানে ওই যে প্রথম কক্ষ যেটা, সেটার শেষ টেম্পারেচার ছিল হচ্ছে t1, আর এটার আদি টেম্পারেচার ছিল t নট। সো dt টা হবে আসলে t1 মাইনাস t নট। তাহলে আমরা পাচ্ছি nRT মাইনাস nRT। তাহলে কারো কি মনে পড়ে PV সমান nRT? এটা আমরা সবাই জানি এবং এটা সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, রুদ্ধতাপীয় বলুন সমচাপ বলুন। তাহলে nRT এর বদলে আমরা লিখতে পারি P1 V1, আর nRT নট এর বদলে আমরা লিখতে পারি P নট V নট, কারণ PV ইকুয়াল টু nRT ডিভাইডেড বাই গামা মাইনাস 1। তাহলে এখানে দেখো গামা দেওয়া আছে 1.5, আমরা জানি P1 সেই যে P2 সমান P1 সমান 64 বাই 27 ইনটু P নট, তারপর V1 given 9 বাই 16 একটু আগে আমরা বের করছি এটা, আর P নট তো দেওয়াই আছে। সো এটা তোমরা একটু বসাবা, ক্যালকুলেশন করবা, অ্যান্সার আসবে 3/2 P নট V নট। এই হচ্ছে প্রথম চেম্বারের উপর দ্বিতীয় চেম্বার কর্তৃক কৃত কাজ। তো তোমরা এখানে খেয়াল করছো একটা মাইনাস ছিল, তার মানে আলটিমেটলি অ্যান্সারটা আসছে কিন্তু নেগেটিভ। তো এই নেগেটিভের অর্থটা কি? নেগেটিভের অর্থ তোমাদের নিশ্চয়ই মনে থাকার কথা, সেই যে dw আমরা পড়তাম কিংবা dq পড়তাম যে প্লাস হয় মাইনাস হয়। তাহলে dq কখন পজিটিভ হয়? যখন তাপ শোষণ করে। নেগেটিভ কখন? যখন তাপ বর্জন করে, বের করে নিয়ে আসি বা শীতল হয়। একইভাবে dw সমান আমরা জানি pdv। সো এটা পজিটিভ হবে যদি dv পজিটিভ হয়, মানে আয়তন যদি বাড়ে। কিন্তু এখানে প্রথম চেম্বারকে আমরা চাপ দিয়ে সংকুচিত করছি, সো এটা আসলে গ্যাস দ্বারা কৃত কাজ না, গ্যাসের উপর কৃত কাজ। সেন্সারটা কেমন? নেগেটিভ। ওকে, তো এই প্লাস এবং মাইনাসের ইন্টারপ্রিটেশন গুলো তোমরা শিখবা, লিখেও দিবা পারবে অ্যান্সার। তো এটা একটা মজার কোয়েশ্চেন, মানে অবজেক্টিভের জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট। একটা গ্রাফ দেওয়া আছে পিভি। ওকে, তো এখানে চারটে স্টেট দেখতে পাচ্ছ, 1 থেকে 2 এটা একটা স্ট্রেট লাইন, কোণ বরাবর, প্রেসার বরাবর, তার অর্থ এটা সমচাপীয় প্রক্রিয়া। এরপর 2 থেকে 3 সমষ্ণ প্রক্রিয়া, 3 থেকে 4 দেখতে পাচ্ছি আমরা ভার্টিক্যাল অ্যাক্সিস আছে, মানে ভি এর কোনো চেঞ্জ হয় না, সমায়তন প্রক্রিয়া। 4 থেকে 1 আবার সমষ্ণ প্রক্রিয়া সংকুচিত হয়ে 1 নম্বর অবস্থানে ফিরে আসছে। তো এটা আমরা সবাই বুঝতেছি গ্রাফটা আসলে কি বলা আছে। এই তথ্য থেকে আমাদের এখন P ভার্সেস T আর V ভার্সেস T এই গ্রাফ আঁকতে হবে। মানে কোয়েশ্চেনে দেওয়া আছে PV ডায়াগ্রাম, সেখান থেকে PT ডায়াগ্রাম আঁকতে হবে তোমাকে, আর VT ডায়াগ্রাম আঁকতে হবে। মানে এটা আলোচনার জন্য খুব মজার একটা ব্যাপার। সেটা হচ্ছে সাপোজ আমরা তো সবাই জানি PV ইকুয়াল টু কি আদর্শ গ্যাসের জন্য nRT। তো আমরা এখন এক একটা স্টেপ নিয়ে চিন্তা করি। 1 থেকে 2 এ যাওয়ার সময় কোনটা কনস্ট্যান্ট? P কনস্ট্যান্ট। তার মানে এই যে এই P নিয়ে আমাদের আর কোনো ভাবতে হবে না। আমরা এখন গ্রাফ আঁকবো P ভার্সেস T। ওকে, তো এখন একটু খেয়াল করে দেখি। তো এখানে যেহেতু P কনস্ট্যান্ট আর এখানে গ্রাফটা হচ্ছে P বনাম T, তার মানে আমরা এতটুকু শিওর P কনস্ট্যান্ট থাকবে। আর এই বরাবর যাচ্ছি, তার অর্থ V অ্যাক্সিস বরাবর ডানে যাচ্ছে, মানে V বাড়তেছে। তাহলে V যদি বাড়ে, তাহলে এখানে P কনস্ট্যান্ট, nR কনস্ট্যান্ট, তাহলে অবশ্যই কোনটা বাড়বে? T বাড়তেই হবে। তাহলে একটু খেয়াল করো, P কনস্ট্যান্ট, এখানেও P কনস্ট্যান্টই থাকতে হবে, এবং এই পাশে যেহেতু V বাড়তেছে, এখানেও বলতেছে T ও বাড়তে হবে, তার মানে T এর ডান দিকে যাব। সো 1 থেকে 2 আমাদের আগে যেমন ছিল দেখতে ওরকমই থাকবে। এরপর আবার খেয়াল করো, 2 থেকে 3 এটা একটা সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়া মানে হচ্ছে তাপমাত্রাটা কনস্ট্যান্ট। তাহলে এবার PV ইকুয়াল টু nRT থেকে আবার খেয়াল করি আমরা, T কনস্ট্যান্ট। ওকে, তাহলে T কনস্ট্যান্ট হলে 2 থেকে 3 এ গেলে দেখো 2 এর যে ভলিউম, এই যে ভলিউম
থেকে 3-এ গেলে ভলিউমটা কিন্তু বাড়ছে। সো ভি যদি বেড়ে যায় এবং ডান পক্ষে যদি কোনো চেঞ্জ না হতে হয়, তাহলে অবশ্যই কোনটা কমতে হবে? পিকে অবশ্যই কমতে হবে, যাতে একটা বাড়বে একটা কমবে, গুণফলটা কি থাকে? কনস্ট্যান্ট থাকে। তাহলে আমরা বুঝতে পারছি নিশ্চয়ই এই 2 থেকে এখানে যখনই ভলিউমটা বেড়ে গেল তখন পিকে কমতে হবে, কিন্তু টি এর কোনো চেঞ্জ হওয়া যাবে না, কারণ এটা একটা সমষ্টি প্রক্রিয়া। সো দেখো পি কমতেছে এবং এই বরাবর কনস্ট্যান্ট, তার মানে টেম্পারেচারটা কনস্ট্যান্ট সমষ্ণ। এবং এখন আমরা চলে আসছি 3 নাম্বার জোনে। এরপরেরটা দেখি 3 থেকে যখন 4-এ গেছে, আবার পি ইকুয়াল টু এনআরটি লিখলাম। খেয়াল করে দেখো, এবার 3 থেকে 4-এ যাওয়ার সময় ভলিউমটা কনস্ট্যান্ট, তার মানে এই যে এটা নিয়ে আমাদের টেনশন নেই, কিন্তু কোনটা কমে যাচ্ছে? নিচের দিকে যাচ্ছে, ফলে প্রেসার কিন্তু কমে যাচ্ছে। তাহলে প্রেসার যদি কমে, ভলিউম কোনো চেঞ্জ হবে না, তাহলে অবশ্যই ডান পক্ষে চেঞ্জ হইতে হবে, কারণ বামে চেঞ্জ হয়েছে, এটা সমীকরণ যেহেতু, ডানেও চেঞ্জ হতে হবে। তাহলে পি নামলে টি কেও নামতে হবে। টি নামার অর্থ কি? কোন দিকে যাওয়া? বাম দিকে যাওয়া। তাহলে দেখো পি কমবে, টিও কমবে, বিষয়টা এরকম না? আমি যত বামে যাচ্ছি, আমি যদি এভাবে লিখতাম তাহলে কি বোঝাতো? প্রেসারের কোনো চেঞ্জ নাই, কারণ প্রেসার এই অ্যাক্সিস বরাবর, কিন্তু পি কেও কমতে হবে। সো প্রেসার বরাবর নামতেছে আর বাম দিকেও যেতে হবে, তার মানে টেম্পারেচারও কমতেছে। সো আমরা আসলে আসলাম এখন কত নাম্বার পয়েন্টে? 4 নাম্বার পয়েন্টে। আর এরপর তো বুঝতে পারতেছো 4 থেকে 1 আবার সমষ্টি প্রক্রিয়া, সেই বরাবর কনস্ট্যান্ট থাকবে এবং ফিরে আসছি কোন পয়েন্টে? 1 নাম্বার বিন্দুতে। তো 4 থেকে 1-এ, তার মানে আমি হোল প্রসিজারটা কিন্তু বুঝালাম যে পিভি ইকুয়াল টু এনআরটি থেকে তুমি প্রায় সব কয়টা ব্যাখ্যা করতে পারবা। সো আমি এখন কয়েকটা ছবি প্রেজেন্ট করব, তোমাদের ডিউটি হবে, এটা হচ্ছে হোমওয়ার্ক, যে এই গ্রাফটা দেওয়া থাকলে এটা কিভাবে আসে। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কার্ভ দেখবা, যা হওয়া উচিত তাই হয় কিনা। যেখানে প্রেসার কনস্ট্যান্ট, এখানে দেখো প্রেসার কনস্ট্যান্ট। ওকে, এখানে দেখো আয়তন বাড়তেছে, আমরা দেখলাম প্রেসার কনস্ট্যান্ট থাকলে আয়তন বাড়লে টেম্পারেচারও বাড়তে হবে, তাই এখানেও দেখো টেম্পারেচার বাড়তেছে। এই যে বরাবর আমরা ডানে যাচ্ছি। এরপর কি দেখলাম 2 থেকে 3-এ গেলে সমষ্ণ, তার মানে টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকতে হবে। এই যে টি অ্যাক্সিস বরাবর একটা ভার্টিক্যাল লাইন। শুধু তাই না, এই বরাবর গেলে কি হয়ে যায়? ভি বাড়ে। ভি বাড়লে অবশ্যই প্রেসার কমতে হবে, কারণ ডান পক্ষটা কনস্ট্যান্ট। তাহলে দেখো ভি বাড়লে আমাদের নিচের দিকে গেছে, দ্যাট ইজ প্রেসারটা নেমে গেছে। এরপর লাস্টে কি দেখালাম? এই বরাবর যেহেতু ভলিউমটা কনস্ট্যান্ট, এই যে, তাহলে ভি যদি কনস্ট্যান্ট থাকে এবং নিচের দিকে নামার অর্থ হচ্ছে প্রেসার নেমে যাওয়া। প্রেসার নামলে টেম্পারেচার কমতে বাধ্য, তাহলে এই বরাবর গেলাম, কারণ এই বরাবর টেম্পারেচার কমতেছে, আবার নিচের দিকে নামলে প্রেসারও কমে যাচ্ছে। তারপর আবার আদি অবস্থানে ফিরে আসছে। সো আমি এখন আর ডিটেইলে যাব না, প্রত্যেকটা ছবি আঁকবো, তোমাদের ডিউটি হবে এগুলো একটু অ্যানালাইসিস করা। আচ্ছা, এই গ্রাফটা দেওয়া আছে, আগেটা যেমন ছিল পি বনাম ভি, এবার ছিল ভি বনাম টি। তোমাদের তার থেকে বের করতে হবে পি বনাম ভি আর পি বনাম টি। এবার ছবিটা দেওয়া আছে হচ্ছে পি বনাম টি। ওকে, দ্যাট ইজ এখানে প্রেসার কনস্ট্যান্ট মানে সমচাপ প্রক্রিয়া, এখানে টেম্পারেচার কনস্ট্যান্ট মানে সমষ্ণ, এখানে আবার সমচাপ প্রক্রিয়া, হ্যাঁ, আর ওটা হচ্ছে সমচাপও না সমষ্ণ না। তাহলে আমাদের রাখতে হবে পিভি এবং ভিটি, এই দুটো গ্রাফ। এখানে একটা সিলিন্ডার দেখতে পাচ্ছ, তার মধ্যে গ্যাস রাখা আছে, তো তার উপর একটা পিস্টন, বাট পিস্টনের উপরে একটা স্প্রিং আটকানো বাইরে একটা বক্সের মধ্যে। ওকে, এই হচ্ছে সিস্টেমটা। তো এরপর আমরা তাপ প্রয়োগ করলাম, এই তাপ প্রয়োগ করার ফলে এটাকে এক্সপ্যান্ড করবে। এক্সপ্যান্ড করলে কি করবে? এই যে সিলিন্ডারটার যে পিস্টনটা সেটা একটু উপরে উঠবে, সেটা কতখানি উপরে উঠছে বলে দিছি, ডেল এক্স। ফলে কি হবে? এটা একটা চাপ দেবে স্প্রিং এর উপর, ফলে স্প্রিংটা সংকুচিত হবে ডেল এইচ পরিমাণে। দুইটা ডিফারেন্ট হবে, বুঝতে পারতেছি। গ্যাস বাড়বে অল্প বা একটু বেশি, স্প্রিংকে চাপাবে অল্প একটু। তো এটা ডেল এইচ আর ওইটা হচ্ছে ডেল এক্স। আর স্প্রিং এর গুণাঙ্কটা দেওয়া আছে কে। কোয়েশ্চেন করছেন এই যে প্রেসার বাড়লো বা কমলো, ভলিউমের যে চেঞ্জ আসলো, সেই পিভি ডায়াগ্রামটা দেখতে কেমন হবে, আর এই যে গ্যাস দ্বারা কৃত কাজ কত হবে, কারণ গ্যাসটা এক্সপ্যান্ড করতেছে, আয়তন প্রসারিত করতে কাজ করা লাগে। তো আমরা একটু এভাবে ডিসক্রাইব করি। স্প্রিং এর থিওরিতে আমরা জানি একটা স্প্রিং এর জন্য যখনই এটা সংকুচিত হচ্ছে, তখন পেছনে ফেরার জন্য সে একটা রিস্টোরিং ফোর্স বা প্রত্যয়নী বল পাবে, যেটা পরিমাণ কত সবসময় হবে স্প্রিং ধ্রুবক কে, আর কতটুকু সংকুচিত হয়েছে এখানে হচ্ছে ডেল এইচ পরিমাণ। ওকে, কিন্তু এটা কেন হচ্ছে? কারণ গ্যাস কে চাপ দিছে, ফলে সে ব্যাকওয়ার্ড একটা প্রেসার দিচ্ছে, ফলে গ্যাসের উপর চাপ বেড়ে গেছে। তাহলে সেই বাড়তি চাপ ডিপিটা কত হবে? এই ফোর্সটা ডিভাইডেড বাই ক্রস সেকশনাল এরিয়া। কার এরিয়া? পিস্টনটার এরিয়া, বললাম আমরা এ। তো সেটা হচ্ছে কে ডেল এইচ ডিভাইডেড বাই এ। কিন্তু আমাদের তো আসলে রিলেট করা লাগবে কার সাথে? কার? চাপের সঙ্গে আয়তনের। কিন্তু এখানে চাপের সঙ্গে দেখতে পাচ্ছি সরণের, তাই আমরা এখানে ক্ষেত্রফল দিয়ে যদি গুণ করে দিই, উপরে নিচে, উপরে একটা ক্ষেত্রফল নিচে একটা ক্ষেত্রফল হলে এ স্কয়ার হয়ে গেল। এখন সুবিধাটা কি? আমরা জানি ক্ষেত্রফল ইনটু উচ্চতা, এটাই আসলে কি? আয়তন। ওকে, তাহলে আমরা এখানে লিখতে পারি কে ডিভি, এখানে ডিপি আছে, ওখানে ডিভি লিখলাম, ডিভাইডেড বাই এ স্কয়ার। তাহলে রিলেশনটা খুব সুন্দর না? ওয়াই অক্ষে যদি
ডিপি বসে মানে প্রেসারের চেঞ্জ, আর এক্স অক্ষে যদি ডিভি বসে ভলিউমের চেঞ্জ, আর কে বাই এ এগুলো তো আসলে কনস্ট্যান্ট। একটি স্প্রিং যেহেতু স্প্রিং ধ্রুবক একই থাকবে, আর যেহেতু পিস্টনের সাইজ চেঞ্জ হচ্ছে না, তাহলে ক্রস সেকশনাল এরিয়াটাও কনস্ট্যান্ট। তার মানে আমরা বুঝতে পারছি এটা আসলে ডিপি প্রপোর্শনাল টু ডিভি, দ্যাট ইজ ওয়াই ইকুয়াল টু এম এক্স, এই ফর্মুলা। ওকে, তাহলে গ্রাফটা আসলে কেমন দাঁড়াবে? সাপোজ ইনিশিয়ালি এই পয়েন্টে আছে 1 নম্বর পয়েন্ট, সেখান থেকে এটা একটা স্ট্রেট লাইন হবে, 2 নম্বর পয়েন্টে চলে যাবে। এখানে প্রেসার, এখানে ভলিউম, এবং তাদের মধ্যে সম্পর্কটা লিনিয়ার, ভলিউম যত বাড়বে প্রেসার তত বাড়বে। এখন কোয়েশ্চেন করছে এটার ক্ষেত্রফল কত, কারণ কি দেখো ডিডব্লিউ আমরা জানি পিভি ডায়াগ্রাম এক্স অক্ষের সঙ্গে যে ক্ষেত্রফলটা তৈরি করে এটা। ওকে, তাহলে এটাকে আমরা ধরলাম v1, এটা ধরলাম v2, আর এটা হচ্ছে p1, এটা হচ্ছে p2। তাহলে এটা দেখতেই পাচ্ছি একটা ট্রাপিজিয়াম, ফলে ডিডব্লিউ হবে কি ক্ষেত্রফল হাফ, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি হাফ, সমান্তরাল বাহুদের যোগফল এটা যোগ এটা, দ্যাট ইজ p1 প্লাস p2 ইনটু উচ্চতা। তাহলে উচ্চতা কি হবে? এতটুকু, আর সেটা তো আমরা কোয়াইট সিম্পল v2 মাইনাস v1। এই হচ্ছে কৃতকাজের রাশি। তো এখানে দুইটা রুদ্ধতাপীয় কার্ভ দেখানো আছে, রুদ্ধতাপীয়। ওকে, পিভি ডায়াগ্রামে। এখন এই দুটার মধ্যে একটা হচ্ছে হিলিয়াম গ্যাসের আর একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্যাসের। কোয়েশ্চেন হচ্ছে এদের মধ্যে কোনটা কে? অবজেক্টিভের জন্য বেস্ট কোয়েশ্চেন এগুলা। তো আমরা ইজিলি গেস করতে পারি, কারণ পিভি এর সাথে রিলেশনটা কেমন, পিভি টু দি পাওয়ার গামা সমান কনস্ট্যান্ট রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এখন গামার ভ্যালুর উপর ডিপেন্ড করবে কে কেমন অবস্থায় আছে। গামা আমরা জানি হিলিয়াম হচ্ছে 1 পারমাণবিক গ্যাস, তাহলে 1.67, আর ওদিকে কার্বন ডাই অক্সাইড 3 পারমাণবিক গ্যাস 1.33। একটু ঝামেলা আছে ওতে, ঝামেলাটা আমি একটু বলেই দিই। মানে অনেক বইয়ে থাকে যদিও কার্বন ডাই অক্সাইডে পরমাণু হচ্ছে 3টা, কিন্তু তাকে দ্বিপারমাণবিক হিসেবে অ্যাটিটিউড দেখায়, কারণ হচ্ছে সে একটা সরল রেখা। আর আমরা জানি সেই যে অক্সিজেন, এটাও একটা সরল রেখা। কিন্তু অন্যান্য যে গ্যাসগুলো আছে সেগুলো যদি ত্রিপারমাণবিক হয় সেগুলো ত্রিভুজ গঠন করে, অ্যাটলিস্ট সরলরেখা না। তাদের ক্ষেত্রেই একমাত্র ডিগ্রি অফ ফ্রিডম এই জিনিসগুলো বাড়তি পাওয়া যায়, কিন্তু আমাদের ওটাও কনসার্ন না। যদি এটা ত্রিপারমাণবিক না হয়ে দ্বিপারমাণবিক হয় সেটা কিন্তু 1.4, যেটা 1.67 চেয়ে কম। ওকে, তা আমাদের আপাতত ওই আলোচনায় না দিয়ে আমরা ত্রিপারমাণবিক ধরে লিখলাম। তাহলে এখন আমরা বুঝতে পারতেছি হিলিয়ামের হচ্ছে গামা 1.67 বেশি, আর কার্বন ডাই অক্সাইডের গামাটা কম। তাহলে আমরা কি বলতে পারি? ওয়াই অক্ষে রাখলাম পি, দেখতে পাচ্ছি, আর ডান পাশে ভি কে নিয়ে গেলাম, তাহলে কে ভি টু দি পাওয়ার মাইনাস গামা। সেই মাইনাস গামার ভ্যালু একবার হবে 2 এর কাছাকাছি 1.67, আর একবার আসবে 1.33। তাহলে কে বেশি হারে কমতেছে, এই যে গামা হারে কমে যাচ্ছে, ভি টু দি পাওয়ার মাইনাস গামা হারে কমে যাচ্ছে। তাহলে গামার ভ্যালু যার যত বেশি তত বেশি হারে কমে যাবে। তাহলে যেহেতু হিলিয়ামের গামাটা বেশি, তাহলে সে খারাপভাবে নামতেছে, মানে বেশি রেটে কমতেছে। অন দি আদার হ্যান্ড যেহেতু এখানে গামার মানটা কম, তাহলে সে স্লোলি কমতেছে। সো বুঝতে পারতেছি উপরটা হচ্ছে কার্বন ডাই অক্সাইডের আর এটা হচ্ছে হিলিয়াম গ্যাসের। তো এখানে আরেকটা পিভি ডায়াগ্রাম দেখতে পাচ্ছ, এবং দুইটা কার্ভ, এর মধ্যে যে কোনো একটা সমষ্ণ আর একটা হচ্ছে রুদ্ধতাপীয়। তো কোয়েশ্চন হচ্ছে যদি কার্ভের আদি অবস্থা সেম, মানে p1 v1, কিন্তু শেষ অবস্থায় খালি ভলিউমটা সেম, মানে এরও v2 এরও v2, বাট প্রেসার একটার বেশি আর একটার কম। কোয়েশ্চন করছে কোন ক্ষেত্রে প্রেসার কম আর কোন ক্ষেত্রে কাজ কম। তো আমরা কোয়াইট সিম্পলি বের করতে পারি, কারণ পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট হচ্ছে সমষ্ণ, আর পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট হচ্ছে রুদ্ধতাপীয়। তাহলে আমি যদি ওই পাশে নিয়ে যাই, তাহলে একটা হবে জাস্ট ব্যস্তানুপাতিক, পি সমানুপাতিক 1/v, আর একটা হবে গামা পাওয়ারের ব্যস্তানুপাতিক। যেমন গামার ভ্যালু যদি মনে মনে ধরে নিই 2, তাহলে এটা হচ্ছে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, আমরা যেমন শুনছি ওরকম দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তো এটা কমন সেন্স যে এক ঘাতে চেঞ্জ হবে স্লোলি, আর ডাবল ঘাতে কি বর্গ হারে চেঞ্জ হবে, মানে কমে যাবে বর্গ হারে, অনেক হাই স্পিডে কমতে থাকবে। তাহলে এটা খুবই কমন সেন্স, কোন ক্ষেত্রে প্রেসার কম হবে। তাহলে একই পরিমাণ ভলিউম যেহেতু দিছি, এবং বেশি হারে কমে কোনটা, রুদ্ধতাপীয়। তাহলে এটা হচ্ছে সেই রুদ্ধতাপীয় অ্যাডিয়াবেটিক, আর উপরটা হচ্ছে সমষ্ণ বা আইসোথার্মাল। তো ছবি দেখেই বোঝা যাচ্ছে এইটার প্রেসার হবে বেশি আর নিচেরটার হবে প্রেসার কম। রুদ্ধতাপীয় ক্ষেত্রে প্রেসার কম। কোন ক্ষেত্রে কাজ কম সেটা আমরা বের করতে পারি, কারণ আমরা অলরেডি জানি কাজ হচ্ছে কি এই কার্ভের আন্ডারে যে ক্ষেত্রফলটা। তাহলে দেখতেই পাচ্ছি রুদ্ধতাপীয় ক্ষেত্রফলটা সমষ্ণের চেয়ে অনেক কম, কারণ সমষ্ণ কি উপর থেকে শুরু হবে, তাহলে এই অংশটা সমষ্ণের ক্ষেত্রে কিন্তু বাড়বে। সো আলটিমেটলি কোন ক্ষেত্রে কাজ কম হবে, রুদ্ধতাপীয় ক্ষেত্রে। তো এটা একটি ছোট প্রমাণ যে প্রমাণ করতে হবে যে গামা সমান 1 + 2/f। এফ এর পরিচয় হচ্ছে স্বাধীনতার মাত্রা বা ডিগ্রি অফ ফ্রিডম। এটা সম্পর্কে আমরা একটু ডিটেইল আলোচনা করতে পারি। যেমন তোমরা একটু জানো যে মনোঅ্যাটমিক বা এক পারমাণবিক গ্যাস হলে ডিগ্রি অফ ফ্রিডম 3, দ্বিপারমাণবিক হলে 5, আর 3 বা বহু পারমাণবিক হলে 6। ওকে, তো এটা আসলে গতিশক্তি কয় দিকে স্বাধীনভাবে সে দৌড়াতে পারে সেটার উপর ডিপেন্ড করে, যে এটা কি খালি রৈখিক গতিশক্তি, রৈখিক প্লাস ঘূর্ণন গতিশক্তি, ভাইব্রেশনাল, এই সব ব্যাপারের উপর ডিপেন্ডেন্ট। আর গামা তো আমরা দেশে বিখ্যাত টার্ম,
মোলার অনুপাত গ্যাসের Cp/Cv, এটা হচ্ছে গামা। তো তোদের যাতে মনে আছে যে আমরা যদি স্থির আয়তনে তাপটা প্রয়োগ করি তাহলে dq সমান তো অলওয়েজ কি du প্লাস dw, যেটি স্থির আয়তন dw সমান আমরা জানি pdv, তার মানে আয়তনে পরিবর্তন হওয়াটা মাস্ট, যেহেতু স্থির আয়তন বলেই দিছি, সো আয়তনে কোনো চেঞ্জ নেই, আলটিমেটলি dw টা থাকবে না। তাহলে সেই ক্ষেত্রে পুরো তাপ শক্তিটি আসলে অন্তঃস্থ শক্তি, এবং অন্তঃস্থ শক্তির মধ্যে পোটেনশিয়ালের চেয়ে কাইনেটিক এনার্জি অনেক বেশি, অনেক জোরে দৌড়ে গ্যাসেরা। সো আমরা সেই ক্ষেত্রে মনে আছে একটা জিনিস লিখতাম 3/2 RT, আমরা না বুঝেই লিখতাম, কারণ আমরা গ্যাস পার্টিকেল গুলো দিয়ে যখন 1/3 mc², যাদের মনে পড়ে PV = 1/3 mc², গ্যাসের কাইনেটিক সূত্র বা গতি তত্ত্বের সূত্র, সেখানে 1/3 বা 3/2 RT এই জিনিসগুলো যখন আসছিল গতিশক্তির ফর্মুলা, তখন একটু খেয়াল করি না এই 3টা আসলে কোত্থেকে আসে। 3টা আসে কারণ বাই ডিফল্ট আমরা ধরে নিয়েছিলাম সেই যে ক্ষুদ্র অণুগুলা গ্যাসের, আদর্শ গ্যাসের, সেগুলো আসলে এক পারমাণবিক আমরা কিন্তু ডিফল্ট ধরে নিয়েছিলাম। কিন্তু জগতে আসলে কি সব কিন্তু এক পারমাণবিক না, ওখানে অক্সিজেন থাকতে পারতো কিংবা নাইট্রোজেন ডাইঅক্সাইড থাকতে পারতো, যেভাবেই হোক না কেন এরকম মাল্টিপল অ্যাটম কিন্তু থাকতেই পারতো ইজিলি। তো সেই ক্ষেত্রে কিন্তু 3 আসবে না, এক পারমাণবিকের ক্ষেত্রে 3, দ্বিপারমাণবিকের ক্ষেত্রে 5, ত্রিপারমাণবিক বা বহু পারমাণবিকের ক্ষেত্রে 6। আলটিমেটলি হচ্ছে এখানে 3, 5 না 6 হবে, এটা এক কথায় লিখতে পারি এখানে আসলে F হবে। Fটাই হচ্ছে ফ্রিডম, যেখানে আমরা এখনো মেনশন করিনি এটা কি এক পারমাণবিক, দ্বি না ত্রি, এটা ডিপেন্ড করবে তুমি কোনটা বলে দিবা তার উপরে এর মান। সো আলটিমেটলি আমাদের এখানে 3/2 RT লেখা উচিত না, লেখা উচিত F/2 RT, যাতে এক এক গ্যাসের ক্ষেত্রে এক এক রকম তুমি লিখতে পারো। এরপর dqv dt যদি নাও, মজার ব্যাপার হচ্ছে এটাই কিন্তু Cv, এক মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপ লাগে তাকে বলে Cv। তাহলে এটা সমান হচ্ছে F/2 R, আর ডিফারেন্সিয়েট করতে টাইমের t এর সাপেক্ষে, টেম্পারেচারের সাপেক্ষে, dt dt হবে 1। সো আমরা একটা ফর্মুলা পাচ্ছি dqv dt, দ্যাট ইজ Cv সমান F/2 R। এখান থেকে আমাদের প্রমাণ শুরু। গামা সমান আমরা জানি Cp/Cv, আর আমরা বিখ্যাত সেই ফর্মুলা জানি Cp - Cv সমান R। ওকে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, খেয়াল করে দেখো, ওই Cv সমান হচ্ছে F/2 R, আর Cp সমান R প্লাস Cv। তাহলে আমরা Cp এর বদলে কি লিখতে পারি, গামা ইনটু Cv। তাহলে গামা ইনটু Cv, ওই পাশ থেকে Cv নিয়ে আসলাম, থাকলো R। তাহলে আমি যদি কমন নেই তাহলে গামা -1 ইনটু Cv ইকুয়াল টু R। সেই Cv এর বদলে ওইখানে আমরা যেটা বের করছি মাত্রই Cv সমান F/2 R, ওটা আমরা বসাচ্ছি হাফ ইনটু F ইনটু R সমান R, আর কাটা, অতএব গামা -1 হচ্ছে 2/F, ওই পাশে নিয়ে গেলে অতএব গামা সমান 1 প্লাস 2/F, প্রমাণিত। এখানে একটা গ্রাফ দেখতে পাচ্ছ, গ্রাফের y অ্যাক্সিস হচ্ছে dw মানে বাহ্যিকৃত কাজ, আর dq হচ্ছে তাপ কতখানি দিচ্ছি। তো তিনটা গ্রাফ দেখতে পাচ্ছি। তো এই অঙ্কগুলো আসলে আমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে খুবই হেল্পফুল, মানে অঙ্কগুলো ম্যাসিভ দেখে ভাববা না যেগুলো তো ভর্তি পরীক্ষা আসবে না, ওরকম না বিষয়টা। অনেকগুলো কনসেপ্টের ঝামেলা থাকলে এখান থেকে ক্লিয়ার হয়। এদের মধ্যে বলা আছে যে কোনো একটা সমষ্ণ কার্ভ আর বাকি দুটো হচ্ছে সমচাপ, কোনটা কি আমরা বলে দেইনি। তো কোয়েশ্চেনটা খুব অদ্ভুত, ডিগ্রি অফ ফ্রিডম কত, এখানে যে দুইটা গ্যাস আছে তাদের ডিগ্রি অফ ফ্রিডম কত, আর অক্ষগুলো কোন প্রক্রিয়া নির্দেশ করে, অক্ষগুলো কোন একটা প্রক্রিয়া নির্দেশ করে। দেখি আমরা প্রথমে নিচেরটার অ্যান্সার দিই। এই অক্ষে কোনো ডিডব্লিউ আছে, এক্স অক্ষে কোনো ওয়াই থাকে না, ওয়াই অক্ষে কোনো এক্স থাকে না। তাহলে একটু খেয়াল করে দেখো, ডিডব্লিউ শূন্য, তার মানে কি পিডিভি শূন্য না, কারণ ডিডব্লিউ ইকুয়াল টু আমরা জানি পিডিভি, আর পিডিভি শূন্য অর্থ কি আয়তনে কোনো পরিবর্তন হয় নাই। তার মানে আমরা বুঝে গেলাম নিচে যেখানে ডিডব্লিউ শূন্য সেই রেখাটাও একটা সম আয়তন প্রক্রিয়া নির্দেশ করতেছে, সম আয়তন আইসোকোর। অন দি আদার হ্যান্ড এখানে কোনটা শূন্য, ডিকিউ শূন্য, আমরা তো জানি রুদ্ধ তাপ, সেই ক্ষেত্রে একত্র তাপের কোনো আদান প্রদান হয় না। তার মানে এই যে এখানে দেখতে পাচ্ছ সেই হচ্ছে রুদ্ধ তাপ প্রক্রিয়া। সো এই দুটো অ্যাক্সিস কি ডিনোট করে সেটা আমরা জানলাম। এফ কত সেগুলো বের করার আগে আমাকে ঢালটা বের করতে হবে, তাহলে আমরা রেখাগুলোকে চিনতে পারবো। কারণ আমরা তো জানি যে রেখা যত খাড়া ওয়াই অক্ষের দিকে তত ঢাল বেশি। তাহলে আমরা ঢাল বের করতে পারলে বুঝবো যে এইটা কি নির্দেশ করে, 1, 3 কোন গ্যাস নির্দেশ করে। আমরা একটু ট্রাই করে দেখি। প্রথমেই ঢাল তো বুঝি আমরা যে dw/dq মানে y/x, যেমন আমরা ঢাল কি dy/dx বের করতাম, ওরকম dw/dq টা বের করতে পারলে কাজ শেষ। প্রথমত যদি dq সমান, আমরা তো সবসময় জানি থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল du প্লাস dw, সমষ্ণ প্রক্রিয়া একটা বলা আছে। সমষ্ণ প্রক্রিয়া আমরা জানি তাপমাত্রার কোনো চেঞ্জ হয় না, তাহলে du তো চেঞ্জ হবে না, আমরা জানি অন্তঃস্থ শক্তি চেঞ্জ হয় তাপমাত্রা চেঞ্জের কারণে। আর যাদের মনে নাই তারা মনে রাখবে du সমান হচ্ছে n cv dt, তো dt যদি কোনো চেঞ্জ না হয় তাহলে du টা হবে 0। তাহলে আমরা আসলে পাচ্ছি কি dq ইকুয়াল টু dw,
অতএব dw ডিভাইডেড বাই dq ইকুয়াল টু 1, মানে ঢালটা আসলে 1, আর 1 ঢাল কত ডিগ্রির জন্য হয়? tan 45 ডিগ্রি। তার মানে এই যে গ্রাফগুলো দেখতে পাচ্ছ তার মধ্যে একটা কিন্তু আমরা বের করে ফেলছি, যেটা 45 চোখেই দেখা যাচ্ছে, একদম মাঝখান থেকে গেছে। তার মানে এই যে রেখাটা, এটি হচ্ছে সেই বিখ্যাত সমষ্ণ রেখা। ওকে, তাহলে দেখো কোয়েশ্চেনের ভাষা করে আমরা কিন্তু বুঝে গেছি। এই তিনটা রেখার মধ্যে বলে দেওয়া নেই কোনটা সমষ্ণ, কোনটা সমচাপ, সম আয়তন, কিন্তু আমরা বের করে দেখলাম যে আসলে কোনটা। এবার বাকিগুলোর জন্য একটু বের করব। তো এবার আমরা দেখব সমচাপের ক্ষেত্রে ঢালটা কেমন আসে এবং সেটা কোন কোন গ্যাসের ক্ষেত্রে কেমন হবে। এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে কেমন হবে, বহু পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে কেমন হবে। তো সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি সাপোজ dw, এটা সব ক্ষেত্রেই জানি dw সমান pdv। ওকে, আবার pv সমান আমরা কি জানি nRT। সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে p কনস্ট্যান্ট, ডিফারেন্সিয়েট করলে p dv, nr কনস্ট্যান্ট dt। ওকে, তাহলে pdv এর বদলে আমরা লিখতে পারি nr dt। তো dw আমরা পেয়ে গেছি, এখন লাগবে dq। তো dq সমচাপ প্রক্রিয়া, তাহলে লিখলাম dqp। ওকে, তাহলে dq সমান আমরা কি জানি, সেই যে cp dt, যাদের মনে নেই cp সংজ্ঞাই ছিল এমন dqp ডিভাইডেড বাই dt। 1 মোল গ্যাসের জন্য 1 কেলভিন তাপমাত্রা বাড়াতে যে পরিমাণ তাপ দেওয়া লাগে তারই নাম হচ্ছে cp, প্রেসার যদি কনস্ট্যান্ট রাখো। তাহলে dw জানি, dq জানি, তাহলে ঢালটা হবে dw বাই dq, মানে dqp সমচাপ। তাহলে আমরা আলটিমেটলি পাচ্ছি nr dt ডিভাইডেড বাই cp dt। ওকে, তাহলে এখানে dt dt বাদ, তারপর এটা থাকলো। তো আমরা যেহেতু 1 মোল নিয়ে কাজ করতেছি, এখানে খেয়াল করছি আমরা এখানে কোনো n দেই নেই, তার মানে উপরেও nRT থাকবে না। 1 মোলের জন্য পুরো দুইটাই n মোলের জন্য লিখবো, আর নাহলে দুইটাই 1 মোলের জন্য লিখবো, কাটাকাটি আলটিমেটলি। তো এখন এখান থেকে আমরা একটু ডিগ্রি অফ ফ্রিডম যেহেতু বের করতে বলছে, তাহলে আমরা আসলে এই আর সিভি এদের মধ্যে একটা রিলেশন আছে, তাহলে আমরা একটু কষ্ট করে আগাই যাতে ডিগ্রি অফ ফ্রিডমের একটা রাশিমালা বের হয়। সো dw বাই dqp ইকুয়াল হচ্ছে r ডিভাইডেড বাই cp। এখন তোমরা আবার জানো যে গামা সমান সেই যে cp বাই cv, তার মানে এটাকে লেখা আছে গামা ইনটু cv। ওকে, তো cv কে আবার আমরা কি লিখতে পারি, যাদের মনে আছে cv সমান কিন্তু r ডিভাইডেড বাই গামা মাইনাস 1, আমরা অনেকবার ইউজ করছি এই ফর্মুলা। তাহলে এখানে r ডিভাইডেড বাই গামা মাইনাস 1, আর কাটা যাচ্ছে, তাহলে গামা মাইনাস 1 ডিভাইডেড বাই গামা। তো আমরা একটু আগে তোমাদের প্রুফ করে দিয়েছিলাম যে গামা সমান 1 প্লাস 2/f, তাহলে গামা মাইনাস 1 হচ্ছে 2/f। ওকে, তাহলে গামা মাইনাস 1 হচ্ছে 2/f উপরে, আর নিচে গামা সমান হচ্ছে 1 প্লাস 2/f। তাহলে 2/f দিয়ে যদি ভাগ দিই, উপরে থাকবে হচ্ছে 1, এখানে থাকবে f বাই 2, নিচে থাকবে 1, 2 উপরে যাবে 2 ডিভাইডেড বাই 2 প্লাস f। এই হচ্ছে আলটিমেটলি ফর্মুলা। এবার ঢাল হচ্ছে ডিপেন্ড করবে ডিগ্রি অফ ফ্রিডম কার কত তার উপর। আগেরবার ঢাল কিন্তু অ্যান্সার আসছিল 1, মানে 45 ডিগ্রি। গ্যাসটা কেমন, মনোঅ্যাটমিক না ডায়াটমিক, এটার উপর ডিপেন্ডেন্ট না। বাট এবার খেয়াল করে দেখো, f যত বাড়বে ঢাল তত কমবে, কারণ বাম পক্ষে আছে ঢাল আর f আছে হরে। তাহলে f কার বেশি থাকে, এক অ্যাটমিকের ক্ষেত্রে আমরা জানি f হচ্ছে 3, আর দ্বি অ্যাটমিক বা বহু অ্যাটমিকের ক্ষেত্রে 4, 5, 6 এগুলো থাকবে। ওকে, 4টা না 5 আর 6। তাহলে আমরা বুঝতে পারতেছি দ্বিপারমাণবিক বা বহু পারমাণবিকের ক্ষেত্রে এগুলোর ভ্যালু হবে বেশি, ফলে ঢালটা হবে কম। তাহলে ঢাল যার যত কম হবে সে তত সরানো থাকবে, ঢাল যার যত বেশি হবে খারাপ থাকবে। সো 3 নাম্বার যে রেখাটা সেটা সবচেয়ে খারাপ। সো এটা হচ্ছে এক পারমাণবিক গ্যাস বা মনোঅ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে এক পারমাণবিক, আর এটা হচ্ছে বহু পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে। ওকে, তাহলে দেখো ম্যাথমেটিক্যালি আমরা বুঝতে পারবো কোন রেখাটা কি ডিনোট করে। মাঝের রেখাটা ডিনোট করবে সমষ্ণ রেখা, এই দুটো ডিনোট করবে হচ্ছে সমচাপীয় রেখা। আর সেই সমচাপীয় রেখার মধ্যে কোনটা বহু পারমাণবিক, কোনটা এক পারমাণবিক, সেগুলো আমরা এখান থেকে বের করলাম সেই যে ফর্মুলাগুলো থেকে। এবার আবারও 3টা গ্রাফ, বাট এবার অক্ষগুলো আরেকটা আলাদা। এখানে হচ্ছে dt আর এখানে হচ্ছে dq, আগে ওখানে dw ছিল। তো কোয়েশ্চেন হচ্ছে এগুলো ডিফারেন্ট প্রক্রিয়া নির্দেশ করতেছে। এই যেমন আসলে এখানে রেখা কিন্তু 5টা, অক্ষ 2টা আর এখানে 3টা। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে অক্ষগুলো কোন প্রসেসকে ডিনোট করে। তাহলে আমরা আবার আগের মতো দেখি, dq অক্ষে dt 0, তাহলে dt 0 মানে তাপমাত্রার কোনো চেঞ্জ হয় নাই। সো আমরা বুঝে গেছি এই অক্ষটা হচ্ছে সমউষ্ণ, তাপমাত্রা কনস্ট্যান্ট, সমউষ্ণতা। অন দ্য আদার হ্যান্ড এখানে dq 0, কারণ এই অক্ষ হচ্ছে dq, তাহলে dq 0 মানে তাপ রুদ্ধ করে দিছি, সো এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। সো অক্ষ দুটো কি আমরা এটা একদম ইজিলি গেস করতে পারলাম। এখন হচ্ছে ইন্ডিভিজুয়ালি 1, 2, 3 এদের মধ্যে প্রক্রিয়াও আলাদা, আবার গ্যাসও দুই প্রকার, মনোঅ্যাটমিক গ্যাস আর ডাইঅ্যাটমিক, দ্যাট ইজ এক পারমাণবিক গ্যাস আর দ্বিপারমাণবিক গ্যাস। এখন আমাদের ডিটারমিন করতে হবে কোন প্রক্রিয়াটা কোন রেখা দ্বারা নির্দেশিত হয় কোন অ্যাটমের জন্য, এক পারমাণবিক না দ্বিপারমাণবিকের জন্য।
তো তার আগে আমরা দেখি এটা ঢালটা কি নির্দেশ করে। তো আমরা ঢাল না নিয়ে একটু 1/2 ঢাল নিলাম, দ্যাট ইজ ডিকিউ ডিটি। তো যাদের মনে আছে যেটা যদি ডিকিউ পি হতো মানে স্থির চাপে, আর একটা হচ্ছে ডিকিউ ভি স্থির আয়তনে, এবং গ্যাস যদি 1 মোল নিতাম, তাহলে এটি আসলে সেই সিপি নির্দেশ করে, আর এটা নির্দেশ করে হচ্ছে সিভি। আর আরেকটা ব্যাপার হচ্ছে এখানে ডিকিউ বাই ডিটি যেটা, এটা কিন্তু ঠিক ঢাল না, এটা 1/, ঢাল 1/, স্লোপ। সো যার ক্ষেত্রে এই জিনিসটা যত বড় হবে তার ক্ষেত্রে ঢাল তত ছোট হবে, মানে সে তত শোয়ানো থাকবে। তাহলে আমরা সিপি বের করতে পারি, সিভিও বের করতে পারি, 1 অ্যাটমের জন্য 2 অ্যাটমের জন্য। তাহলে আমরা দেখি কোন ক্ষেত্রে কত সেটা। সিভি সিপি 1 অ্যাটমের জন্য যদি মনোঅ্যাটমিক হয় তাহলে এটা আমরা জানি 3/2 আর, আর ওই 1 অ্যাটমের জন্য সিপি হবে 5/2 আর, কারণ আমরা জানি সেই যে সিপি মাইনাস সিভি হচ্ছে আর। একইভাবে সিভি 2 অ্যাটমের জন্য হবে 5/2 আর, এবং তখন সিপি 2 অ্যাটমের জন্য হবে 7/2 আর। তো দারুণ একটা ব্যাপার খেয়াল করছি, রেখা আসলে আসা উচিত 4টা, 1 অ্যাটমের সিভি সিপি, 2 অ্যাটমের সিভি সিপি, কিন্তু এখানে এই দুইটা কিন্তু সেম ভ্যালু 5/2 আর 5/2 আর। এই কারণে রেখা এখানে আসলে কয়টা? 3টা। তাহলে তো বুঝতেই পারতেছি আমরা 7/2, সিপি যত বড় হবে ঢাল তত ছোট হবে, কারণ সিপি হচ্ছে 1/, ঢাল। তাহলে সবচেয়ে বড় হচ্ছে নিচেরটা, তাহলে তার ঢালটা হবে সবচেয়ে কম, তার মানে ওই রেখাটা হবে সবচেয়ে হেলানো। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে সিপি 2 অ্যাটমিক পরমাণুর ক্ষেত্রে। আর সবচেয়ে কম কোনটা? 3/2, তাহলে তার ঢাল হবে সবচেয়ে বেশি, তার মানে সবচেয়ে খারাপ হবে। সো এটা হচ্ছে সিভি মনো অ্যাটমিক গ্যাসের জন্য। আর আছে এটা একটা, এটা একই সঙ্গে সিপি নির্দেশ করে, সিভি নির্দেশ করে। সিভি নির্দেশ করে দ্বিপারমাণবিকের জন্য, সিপি নির্দেশ করে এক পারমাণবিক গ্যাসের জন্য। সো এই অঙ্কগুলো আসলে দারুণ, মানে গ্রাফ সলভ করতে গিয়ে আসলে আমাদের অনেকগুলো কনসেপ্ট চর্চা হয়ে যায়। একটি গ্যাস একটা স্টেট আছে, মানে একটা অবস্থা আছে 1, সেই অবস্থা থেকে 2 অবস্থায় যাচ্ছে, দুইটা প্রক্রিয়ায়। প্রথমে হচ্ছে সময়আয়তন পরে সমচাপ, অথবা প্রথমে সমচাপ পরে সময়আয়তন। তো 3টা কোয়েশ্চেন, সেটা হচ্ছে 2 ক্ষেত্রে কি ডিডব্লিউ মানে কাজের পরিমাণটা কি সেম থাকবে কিনা, প্রযুক্ত তাপের পরিমাণ সেম থাকবে কিনা, আর একটা হচ্ছে ডিএস মানে এনট্রপির চেঞ্জটা কি সেম থাকবে কিনা। তো আগে আমরা একটু ছবিতে দেখি আসলে ঘটনাটা কি। সাপোজ এটা হচ্ছে প্রেসার, এটা হচ্ছে ভলিউম অ্যাক্সিস। এই হচ্ছে 1 নাম্বার বিন্দু, মানে যে স্টেটে ছিলাম তা থেকে 2 নাম্বার স্টেটে আসবো। তো দুইটা মেথডে আসবো। প্রথমে এটা হচ্ছে প্রথমে সম আয়তন, তার মানে এই বরাবর আসছি আয়তনটাকে ফিক্স রেখে, এরপর সমচাপ, তাহলে এই বরাবর আসছি চাপটাকে ফিক্স রেখে, এই একটা ওয়ে। অথবা প্রথমে সমচাপ মানে প্রেসার অক্ষটাকে ফিক্স রাখলাম, এরপর সমায়তন আয়তন অ্যাক্সিসটাকে ঠিক রাখলাম। দুইটা দিয়ে দেখাচ্ছে, এটা সেকেন্ড মেথড। তো ডিডব্লিউ কি সেম কিনা প্রথমত একটু খেয়াল করে দেখি আমরা। কাজের পরিমাণ আমরা কিভাবে হিসাব করি একটু খেয়াল করো। প্রথম মেথড হচ্ছে এইটা, তাহলে এর আন্ডারে আসলে ক্ষেত্রফল আছে কতটুকু একটু খেয়াল করলে দেখবো আমরা এই অংশে কোনো ক্ষেত্রফল নেই, ক্ষেত্রফল আসলে এতটুকু। তাহলে দ্বিতীয় মেথডে মানে প্রথমে সমায়তন পরে সমচাপ, প্রথম মেথডে যেটা কৃতকাজ এই লাল দাগটুকু। বাট এই যে মেথডটা তাতে কিন্তু পুরা যে ব্লকটা দেখতে পাচ্ছ এই পুরোটাই কিন্তু কৃতকাজের রাশিমালা। আলটিমেটলি বোঝা যাচ্ছে ডিডব্লিউ সেম না, দ্বিতীয় প্রক্রিয়াতে বেশি। এরপর ডিকিউ কি সেম? অবভিয়াসলি না, কারণ দেখো 1 আর 2 কিন্তু দুজনের জন্যই সেম, মানে আদি আর শেষ অবস্থা, ইনিশিয়াল ফাইনাল। তাহলে আমরা জানি ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। তা আমরা জানি ইনিশিয়াল আর ফাইনাল স্টেট যদি কনস্ট্যান্ট থাকে তাহলে ডিইউটা কনস্ট্যান্ট, এটা পথের উপর নির্ভর করে না। তাহলে আমরা জানলাম যে দ্বিতীয় পদ্ধতিতে ডিডব্লিউ বেশি, তার মানে বোঝাই যাচ্ছে দ্বিতীয় পদ্ধতিতে আসলে ডিকিউ এটাও বেশি লাগছে। সো ডিকিউ আসলে সেম না, এটাও দ্বিতীয় পদ্ধতিতে লাগবে বেশি। ডিএস কি সেম? হ্যাঁ সেম, কারণ এনট্রপি এটা পাথ ডিপেন্ডেন্ট না, এটা হচ্ছে একটা স্টেট ফাংশন, মানে অবস্থার উপর ডিপেন্ড করে, আদি আর শেষ, স্টেট ফাংশন নট পাথ ফাংশন। সো এটা মনে রাখবা, যে পথে আসেন না কেন আদি আর শেষ যেহেতু সেম, দুই ক্ষেত্রে ডিএসটা সেম। তো এখন আমাদের তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। তো এই চ্যাপ্টারে খুব বেশি কিছু নাই, থার্মোডাইনামিক্সের সেকেন্ড লতে মেইনলি কার্নোর ইঞ্জিনটা আছে, ওখানে দক্ষতা রাশিমালাগুলো, আর সেই সাথে শেষে এনট্রপি অল্প একটু পার্ট। তো একটা সিম্পল অঙ্ক যে একটা কার্নো ইঞ্জিনের আউটপুট পাওয়ার দেওয়া আছে, এটি উৎসের তাপমাত্রা 300 ডিগ্রি সেলসিয়াস আর সিঙ্কের তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, তাপগ্রাহক যেটা, এই দুইটার মধ্যে কাজ করে। প্রথম কোয়েশ্চেন হচ্ছে ঘন্টায় কি পরিমাণ তাপ শোষণ করে, আর দ্বিতীয় কোয়েশ্চেন হচ্ছে কি পরিমাণ তাপ সে বর্জন করে দেয়, মানে কাজে লাগে না। তো এখানে সবার একটা ভুল হয়, ভুল তো না মানে আমাদের বইয়ে ওরকম স্পেসিফিক ভাবে লেখা নেই। আমরা জানি এই হচ্ছে দক্ষতা রাশিমালা, যে এটা ইকুয়াল টু 1 - T2/T1, গ্রাহকের তাপমাত্রা বাই উৎসের তাপমাত্রা। কিন্তু মনে রাখতে হবে এটা কার্নো ইঞ্জিনের দক্ষতার রাশিমালা। কার্নো ইঞ্জিন হচ্ছে বেস্ট ইঞ্জিন, এটা থিওরিটিক্যালি প্রমাণ করা যায় কার্নোর থিওরেম দিয়ে।
অন্য যতগুলো ইঞ্জিন কাজ করবে এর মধ্যে কার্নোর ইঞ্জিনের এফিসিয়েন্সি হবে ম্যাক্সিমাম। তার মানে এটার আরেক নাম দেওয়া উচিত আসলে এটা ম্যাক্স, যে এই দুটো টেম্পারেচারের মধ্যে কাজ করলে সর্বোচ্চ কি পরিমাণ কর্মদক্ষতা আমরা পেতে পারি ইঞ্জিনের কাছ থেকে। আর নর্মালি এটার ডেফিনেশন হচ্ছে সবসময় যেটা জানতাম, আউটপুট বা ইনপুট। আর আউটপুট কি, একটা ইঞ্জিনের কাছ থেকে আমরা আউটপুট কি চাই? নিশ্চয়ই তাপ চাই না, তাপ আমি দেবো, কাজ চাই। রেলগাড়িকে আমি তাপ দিয়ে দিলে সে যাতে দৌড়াতে পারে। তাহলে আউটপুট বা ইনপুট, আউটপুট পাওয়ার বা ইনপুট পাওয়ার। ওকে, তো আউটপুটে যেটা দেখবো এটা কৃত কাজ, আর ইনপুটে যেটা দিয়ে দেবো ওটা হচ্ছে প্রদত্ত তাপ। এইটা কিন্তু সব ক্ষেত্রে খাটে। ওকে, আমরা উপরে যে ফর্মুলাটা লিখছি ওটা সব ক্ষেত্রে খাটবে না, শুধুমাত্র কার্নোর ক্ষেত্রে খাটবে বা ম্যাক্সিমাম এফিসিয়েন্সির সঙ্গে খাটবে। আর এটা হচ্ছে সব ক্ষেত্রে, কার্নোর ক্ষেত্রেও খাটবে আর অন্য ক্ষেত্রেও খাটবে। ওকে, এই তথ্যটা যাতে আমরা মনে রাখি। তো আমাদের প্রথমেই যেহেতু দেওয়া আছে কত তাপমাত্রায় কাজ করে, তাহলে 1 - T2/T1 এটা করে, T2 হচ্ছে 300 + 273 কেলভিনে কনভার্ট করতে হবে। আর এখানে 30, 273 + 30 সলভ করে আমরা ইটাটা বের করে ফেলতে পারলাম, কার্নোর ইঞ্জিন যেহেতু। একই সাথে আমরা জানি এটা আবার W/Q1, মানে কার্নোর ইঞ্জিন বলি, যে কোনো ইঞ্জিন বলি, এটা সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। তাহলে এই মাত্র আমরা এটা জেনে গেলাম। আর দেওয়া আছে আউটপুটের পাওয়ার হচ্ছে 100 কিলোওয়াট। তাহলে এখান থেকে আমরা ইনপুট পাওয়ারটা বের করতে পারবো, সামথিং জুল পার সেকেন্ড আসবে, মানে 1 সেকেন্ডে কত জুল সে তাপ দিতে হচ্ছে তাকে। কিন্তু এখানে বলছে ঘন্টায় কি পরিমাণ তাপ শোষণ করে, মানে দিতে হয়। তাহলে এই সেকেন্ডকে আমরা ঘন্টায় কনভার্ট করবো। তাহলে 1 সেকেন্ডকে আমরা লিখতে হবে 1/60 × 60, মানে 1/3600 আওয়ার। সো পার ঘন্টায় কি পরিমাণ তাপ আমরা শোষণ করাচ্ছি সেটা এখান থেকে আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারবো। আর এরপর লাস্ট কোয়েশ্চেন কি, যে ঘন্টায় কি পরিমাণ তাপ বর্জন করে। কোয়াইট সিম্পল, W = আমরা কি জানি, কৃত কাজ হবে আউটপুট মাইনাস ইনপুট। আসলে ইনপুট মাইনাস আউটপুট, দ্যাট ইজ ইনপুট বেশি দিছিলাম, আউটপুট কম পাইছি। সো Q1 - Q2। সো এটুকু হচ্ছে কৃত কাজ, আর সেই কৃত কাজ বা আউটপুট পাওয়ার দেওয়া আছে 100 কিলোওয়াট। ওগুলোকে আমাদের, কিলোওয়াট মানে কি, জুল পার সেকেন্ড, এটাকে অবশ্যই জুল পার আওয়ারে কনভার্ট করতে হবে, কারণ পুরো জিনিসটা চাওয়া হয়েছে ঘন্টায়। ওকে, আশা করি ওগুলো তোমরা পারবা। তাহলে এখানে মাত্র Q1 বের করছি, আর কোয়েশ্চেনের মধ্যে দেওয়া আছে W। তাহলে এখান থেকে সলভ করে আমরা Q2টা বের করে ফেলতে পারবো। তাহলে Q2 হচ্ছে বর্জিত তাপ। নিচে ইনপুট Q1, আউটপুট দিছি W, অর্থাৎ Q2 পরিমাণ আমরা বর্জন করে দিছি। আচ্ছা, এটা তপন স্যারের বইয়ের খুব বিখ্যাত একটা সমস্যা, মানে খুব ইজি, বাট এটা খুব পপুলার। কার্নোর ইঞ্জিনের দক্ষতা 20%, যদি এর উৎসের তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বাড়ানো হয় তখন দক্ষতা 25% বেড়ে যায়। কোয়েশ্চেন হচ্ছে উৎসের তাপমাত্রা কত, গ্রাহকের তাপমাত্রা কত। তো যেহেতু কার্নো, তাহলে বেস্ট, তার মানে এই ফর্মুলা কার্নোর ক্ষেত্রে সবসময় খাটবে, অন্যান্য ইঞ্জিনের ক্ষেত্রে কিন্তু খাটবে না। তাহলে 1 - T2/T1 হচ্ছে এটা, সেটাই দেওয়া আছে 20%, মানে 0.2। তাহলে এখান থেকে আমরা ইজিলি T2/T1টা বের করে ফেলতে পারি। T2/T1 = হবে তাহলে 1 - 0.2, দ্যাট ইজ 0.8। ওকে, এখন তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বাড়ানো হলো, এটা কিন্তু তাপমাত্রার চেঞ্জ কত বৃদ্ধি করা হলো তা আমরা অলরেডি জানি। কেলভিন স্কেলে চেঞ্জ যতটুকু, ডিগ্রি সেলসিয়াস স্কেলেও চেঞ্জ যতটুকু। নট নেসেসারিলি যে 25 ডিগ্রি সেলসিয়াস সমান 25 কেলভিন, কিন্তু বৃদ্ধি বা চেঞ্জটুকু হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস বা 25 কেলভিন, একই। সো আমাদের কেলভিনে কনভার্ট করা লাগবে না। তাহলে নতুন অবস্থা এফিসিয়েন্সি 25% বাড়ে, আগে ছিল 0.2, তার সঙ্গে 0.2 এর আরো 25%, মানে 0.25 গুণ বেড়ে গেছে। আগেটা তো ছিলই, তার সঙ্গে এতটুকু বাড়তি। এটা হবে নতুন এফিসিয়েন্সি, সেটা হবে 1 - T2/T1, যেটা ছিল সোর্সের তাপমাত্রা, কিন্তু এখন সেটা আরো 25 পরিমাণ বাড়ানো। এটা ডিগ্রি সেলসিয়াস না, এটা কিন্তু আমি আসলে কেলভিনে লিখছি, একই জিনিস হবে আলটিমেটলি। তো এখান থেকে সলভ করে T2/T1 + 25 = সামথিং আসবে। এখানে T2 আর T1 এর মধ্যে রিলেশন হচ্ছে 0.8 × T1। ওকে, তো সেই T2টা এখানে বসাই দেবো আমরা, 0.8 × T1 / T1 + 25। এটা সলভ করলে পরে আমরা T1টা পেয়ে যাব। আর T1টা যখনই পাবো, T2 সমান আমরা জানি 0.8 × T1, দ্যাট ইজ T2টা আমরা যেতে পারবো। তো 07 বইটা একটা কোয়েশ্চেন এসেছিল এরকম, যেটা কার্নোর চক্র দেখতে পাচ্ছ তোমরা, 1 থেকে 2 এ যায়, আয়তন বাড়ে, সমস্ত প্রসারণ, যেখানে তাপমাত্রা হচ্ছে T1। এরপর হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ, V2 থেকে V3 তে আয়তন যায় কিন্তু তাপটা রুদ্ধ থাকে, ফলে তাপমাত্রা চেঞ্জ হয়ে T1 থেকে T2 আসে। এরপর V3 থেকে V4 আবার সমষ্ণ সংকোচন, কারণ আয়তন কমতেছে। এরপর V4 থেকে V1 আবার রুদ্ধতাপীয় সংকোচন, কারণ আয়তন আবারও কমতেছে, বাট তাপমাত্রা চেঞ্জ হচ্ছে। তো কোয়েশ্চেনে বলে দিছে প্রতি ধাপে সংকোচন আর প্রসারণ অনুপাত হচ্ছে 1:6। তার অর্থটা কি? যেমন এটা একটা ধাপ, উপরে একটা ধাপ, এই আরেকটা ধাপ, নিচে আরেকটা ধাপ, 4টা ধাপ। সাপোজ এই ধাপটার কথাই চিন্তা করি একটু। এখানে আয়তন কত? V2, এই হচ্ছে সেই V2, কারণ নিচে আয়তন অক্ষ। এরপর প্রসারণের পর V3, আয়তন চেঞ্জ হয়ে হলো V3।
তাহলে সংকোচন আর প্রসারণ অনুপাত যেহেতু 1:6, তার অর্থ কি V2 থেকে এটা কি প্রসারিত হয়ে গেছে, কত গুণ প্রসারিত হবে এটাই বলে দিচ্ছে। সংকুচিত অবস্থা থেকে প্রসারণে গেলে 6 গুণ প্রসারিত হয়। তাহলে আমরা বলতে পারি অবভিয়াসলি V2/V3, V2-র চেয়ে যেহেতু V3 বড়, এটাই কোয়েশ্চনে দেওয়া হচ্ছে 1/6। কেউ যদি বলে V1/V2, এটা হচ্ছে 1/6, অবভিয়াসলি হবে, কারণ প্রতি ধাপে সংকোচন আর প্রসারণ অনুপাত হচ্ছে 1:6। কেউ যদি বলে V3/V4, V3 বড় V4 ছোট, তাহলে সেটা কিন্তু 1/6 না, 6/1, কারণ বড় ডিভাইডেড বাই ছোট, বাট রেশিওটা হবে 6 গুণ। ওয়েল, আমরা এখন এটা নিয়ে কাজ করতেছি। কোয়েশ্চনে T1 তাপমাত্রাটা দেওয়া আছে 327 ডিগ্রি সেলসিয়াস, এটাকে অবশ্যই আমাদের কেলভিনে নিতে হবে, আর বের করতে হবে T2 তাপমাত্রাটা আর এই কার্নোর ইঞ্জিনের এফিসিয়েন্সি। তাহলে আমরা কিভাবে বের করতে পারি, আমাদের ভলিউমের সম্পর্ক জানা আছে, টেম্পারেচার বের করতে হবে, এবং এই রেখাটা আমরা সবাই জানি এটা একটা রুদ্ধতাপীয় প্রসারণ। সো রুদ্ধতাপের ক্ষেত্রে আয়তন আর তাপমাত্রার মধ্যে সম্পর্ক আমরা সবাই জানি, T(V⁻⁻1 = কনস্ট্যান্ট। তাহলে এর অর্থ কি, শুরুতে টেম্পারেচার ছিল T1, ওই সময় আয়তন ছিল V2⁻⁻1, গামার ভ্যালু দেওয়া আছে 1.4 সমান, এরপর শেষে টেম্পারেচার হয়ে গেছে T2 আর আয়তন হয়ে গেছে V3⁻⁻1। ওকে, তাহলে আমাদের যেহেতু বের করতে হবে T2 সমান আমরা লিখতে পারি T1 × V2/V3⁻⁻1, আর V2/V3 given 1/6। তাহলে এটা সলভ করলে T1 × 1/6 হচ্ছে 1.4 -1, ক্যালকুলেটর সলভ করবে, যেখানে T1 327 না, অবশ্যই 273 যোগ করে কেলভিন স্কেলে নিয়ে নিতে হবে। ওকে, আশা করি সলভ করতে পারবা। তাহলে এটা গেল টেম্পারেচার। এরপর তো এফিসিয়েন্সি বের করা কোয়াইট ইজি। কার্নোর ইঞ্জিন এফিসিয়েন্সি সমান আমরা জানি 1 ডিভাইডেড বাই সিঙ্কের তাপমাত্রা ডিভাইডেড বাই সোর্সের তাপমাত্রা। এখন এই মাত্র আমরা T2 জানলাম, কোয়েশ্চনে দেওয়া আছে T1 কত, এটা সলভ করলে আমরা এফিসিয়েন্সিটা বের করতে পারবো। এখানে একটা ইঞ্জিন 2100 কেলভিন আর 700 কেলভিনের মধ্যে ক্রিয়াশীল, মানে সোর্সের তাপমাত্রা আর সিঙ্কের তাপমাত্রা দেওয়া, যার দক্ষতা 40%। তো এটা একটু অদ্ভুত লাগতে পারে, তাপমাত্রা দেওয়া আবার দক্ষতাও দেওয়া, কারণ আমরা তো জানতাম কি এটা সমান হচ্ছে 1 - T2/T1। তাহলে তাপমাত্রা দুইটা দেওয়া থাকলে তো আসলে দক্ষতা আমরাই বের করতে পারি, কিন্তু দারুণ ব্যাপার হচ্ছে দক্ষতা বের করলে ওটা 40% হবে না। তাহলে আসলে কি বলতে চায়, এই ইঞ্জিনটা আসলে কার্নোর ইঞ্জিন না, একটা দুর্বল ইঞ্জিন, কার্নোর চেয়ে কম দক্ষ। ওটাই কোয়েশ্চনে আসছে যে এটি কার্নোর ইঞ্জিনের শতকরা কত পার্সেন্ট, মানে কত পার্সেন্ট আসলে। তাহলে আমরা কার্নোর ইঞ্জিনের দক্ষতা সমান জানি, মাত্র যেটা লিখলাম 1 - T2/T1। তাহলে ওই যে ইঞ্জিনটা কাজ করতেছে সেইখানে যদি একটা কার্নোর ইঞ্জিন কাজ করতো, মানে সে সর্বোচ্চ পরিমাণ এফিশিয়েন্ট যদি হতো, তাহলে এটা অ্যান্সার আসতো এরকম যে 700 ডিভাইডেড বাই 2100। এটা সলভ করলে যেটা আসবে ওটা হচ্ছে সর্বোচ্চ দক্ষতা বা কার্নোর ইঞ্জিনের দক্ষতা, কিন্তু তার দক্ষতা হচ্ছে 40%। তাহলে আমরা মনে করি তার দক্ষতা, কার্নোর ইঞ্জিনের দক্ষতা, দ্যাট ইজ ম্যাক্সিমাম দক্ষতার X%। এটাও আমি জানি, মাত্র নির্ণয় করলাম, এটা জানি, তাহলে এখান থেকে এক্সটা আমরা বের করে ফেলতে পারবো। তো এই অঙ্কগুলো খুব পপুলার, এন্ট্রপির চেঞ্জের অঙ্ক। এই একটা পাত্রে আছে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 50 গ্রাম পানি, আর একটা পাত্রে আছে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 80 গ্রাম পানি। এদেরকে একত্রে মিশ্রিত করা হলো। তো মিশ্রিত করলে তো অবশ্যই কমন সেন্স কাজ করতেছে যে 15 ডিগ্রি সেলসিয়াসও তাপমাত্রা থাকবে না, 40 ডিগ্রিও থাকবে না, মিক্সড হয়ে মিক্সচারের একটা তাপমাত্রা হবে, মিশ্রণের তাপমাত্রা যেটাকে বলি। ফলে 15 থেকে হয়তো একজনের জন্য গরম হবে, সে অ্যান্সার আসছে সাপোজ 20, তাহলে এর কি তাপমাত্রা বাড়ছে, অন দি আদার হ্যান্ড এর 40 থেকে নেমে 20 আসছে। সো একজন এন্ট্রপি কমছে আর একজন এন্ট্রপি বাড়ছে। এই টোটাল চেঞ্জটা কত, এই মিশ্রিত করার ফলে এন্ট্রপির মোট চেঞ্জ কত, এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন। তো তার আগে আমাদের জানতে হবে মিশ্রণের পর তাপমাত্রা কত হয়েছে, কারণ তখনই আমরা বুঝতে পারবো তাপমাত্রার ভেরিয়েশনটা কত। তো আমরা সেই ছোটবেলায় ক্যালোরিমেট্রির অঙ্ক করতাম। ওকে, তাহলে এখানে m1 s1 del theta 1 = হবে m2 s2 del theta 2। তো ক্যালোরিমেট্রি মূলনীতি থেকে তো আমরা এটা আগেই জানি যে গৃহীত তাপ সমান হচ্ছে বর্জিত তাপ। তো এখানে আমরা তো ইজিলি বুঝতে পারতেছি এর তাপমাত্রা কম, ফলে সে আরেকজনের কাছ থেকে তাপ নেবে, এর তাপমাত্রা বেশি, ফলে ওকে তাপ দেবে। সো গৃহীত তাপ হবে এর ভর m1 ধরলাম, m1 তার আপেক্ষিক তাপ, মানে আপেক্ষিক তাপ দুজনের সেম, ইন্টু ডেল থিটা, এখানে m2 s2 ডেল থিটা। এখন ডেল থিটাটা আসলে কি, ওখানে হচ্ছে 50 গ্রাম ছিল, 50কে আমরা কেজিতে লিখবো, 50/1000। ওকে, এস হচ্ছে 4200, আর এই টেম্পারেচারটা থিটা 15-এর চেয়ে বড় কিন্তু 40-এর চেয়ে ছোট, মিশ্রণ যেহেতু এখনো স্টিল মানে লিকুইডে আছে, তাহলে আমরা লিখতে পারি থিটা - 15। অন দি আদার হ্যান্ড এই ক্ষেত্রে লিখবো 80 গ্রাম, তো 80কে 1000 দিয়ে ভাগ করে নিলাম, ইন্টু 4200। এবার লিখতে হবে 40 - থিটা, কারণ থিটাটা লাইজ বিটুইন
15°C অ্যান্ড 40°C। তো এখানে 4200 এগুলো সলভ করে আমরা একটা থিটার ভ্যালু পাবো। ওকে, এটা হচ্ছে মিশ্রণের তাপমাত্রা। তো আমরা এনট্রপি চেঞ্জের ফর্মুলা কি জানি, dQ/T। তো যদি এরকম গলত কিংবা কোনো রকম অবস্থার পরিবর্তন হতো, সেই তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না। কিন্তু আমরা এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি 15°C চেঞ্জ হয়ে θ°C পরিণত হয়েছে। সো এই ক্ষেত্রে কিন্তু আমাদের ফর্মুলাটা হবে এমন, ds S1 থেকে S2 পরিবর্তনটা, আর ওখানে হচ্ছে ms dt/T এর ইন্টিগ্রেশন T1 টেম্পারেচার থেকে T2। তাহলে সলভ করলে আসে কি m s আর 1/T এর ইন্টিগ্রেশন হচ্ছে ln, আর যদি লিমিট অ্যাপ্লাই করে দাও একটা ln T2/T1। সো এটা আমরা সবসময় ফর্মুলা আকারে মনে রাখবো। মজার ব্যাপার, এটা কিন্তু স্টিল dsই থাকবে, কারণ এখানে আসলে আসবে কি, এখানে আসবে S2 - S1, সেটাও কিন্তু আসলে একটা ডেল্টা S, মানে 2s এর বা এনট্রপির চেঞ্জ। তাহলে আমরা প্রথম ক্ষেত্রে লিখতে পারি ds1 m1 s1 ln, পৌঁছেছে θ°C তাপমাত্রা, ওটাকে কেলভিনে নিয়ে নেব, আর শুরুতে ছিল 15°C, সেটাকেও কেলভিনে নিয়ে নেব। সো এটা হচ্ছে ds1 প্রথম লিকুইডের জন্য এনট্রপির পরিবর্তন। পরেরটার জন্য ইজিলি লিখতে পারবো, ds2 হবে m2 s2 ln, শুরুতে ছিল 80°C, সো 80 + 273, আর পরে হয়েছে θ°C, θ + 273, কেলভিনে কনভার্ট করে নিলাম। এরপর এই ds1 আর ds2 একটা আসবে পজিটিভ আর একটা আসবে নেগেটিভ, ওদের সরাসরি যোগ করব, ভুলেও দুইটাকে প্লাস বানানোর চেষ্টা করবে না। এই যোগ করার পর যা থাকবে ওইটাকে অ্যানসার বানানোর জন্য অ্যাবসলিউট ভ্যালু দিয়ে দিবা। ওকে, সাপোজ এমনি জাস্ট ফর एग्जांपल এটা 5 আসলো, ওটা 3 আসলো না, -3, তাহলে এই দুটো যোগ করবা সিম্পলি যোগ করার পর কত আসবে 2, তাহলে অ্যানসার তো সরাসরি পজিটিভ আসছে, কোনো সমস্যা নেই। কিন্তু প্রথমটা যদি এমন আসতো, প্রথমটা -5 পরেরটা +3, তাহলে অ্যানসার আসতো -2। ওই অ্যানসারটাকে আমরা জাস্ট চেঞ্জ যেহেতু চাওয়া হয়েছে, অ্যানসারটাকে পজিটিভ বানায় 2 লিখবা। কিন্তু ভুলেও এই কাজ করা যাবে না, -5 কে আগে মডিউলাস দিবা, +3 কে মডিউলাস দিবা, ফলে অ্যানসার কিন্তু চলে আসবে 5 + 3 মানে 8। এটা থেকে বোঝা যাবে এর তাপমাত্রা আগের চেয়ে বাড়ছে, এটার তাপমাত্রা আগের চেয়ে বাড়ছে, কিন্তু ঘটনা কিন্তু তা না। ঘটনা হচ্ছে এর তাপমাত্রা বাড়ছে বাট ওর কমছে, ফলে একটা প্লাস আসবে আর একটা মাইনাস আসবে। এটা যদি সবাই মনে রাখি, ইন্ডিভিজুয়ালি কিন্তু কোনো রকম মডিউলাস দিবা না, অ্যানসার আসার পর মডিউলাস দিয়ে একটা পজিটিভ অ্যানসার লিখবা। তো এটা সুশান্ত স্যারের খুব সুন্দর একটা এক্সাম্পল, যে 0°C তাপমাত্রায় 5 গ্রাম পানি আছে, 50°C তাপমাত্রায় পানি নাই আর 5 গ্রাম সম্পৃক্ত বাষ্প, তার মানে ওই পানিগুলো এখন বাষ্প। এটা শুনে অনেকেই ভয় পায় যে 50 ডিগ্রিতে কেন বাষ্প, 100°C না কেন, বা এমন একটা কোয়েশ্চেন মাথায় ঘোরে। এখানে কিন্তু কোথাও চাপের কথা উল্লেখ করা নেই। তা আমরা জানি এই যে স্ফুটনাঙ্ক বলি অর সামথিং 100°C, সাথে কিন্তু আমরা জানি এটা 1 অ্যাটমসফিয়ার বায়ু চাপে, চাপ যদি কমায় দাও তাহলে কিন্তু অনেক কম তাপমাত্রাতে ইজিলি বাষ্প হবে। ওকে, তো এই এর মধ্যে এনট্রপির পার্থক্য করে দেওয়া আছে। কোয়েশ্চেন হচ্ছে 50°C তাপমাত্রায় সেই সুপ্ত তাপ কত, মানে বাষ্প হতে যে সুপ্ত তাপ সে নিয়েছিল অবস্থা পরিবর্তন করতে। তো এই অঙ্কটা একটু পিকিউলিয়ার হইতে সলভ করব, যে আমরা দেখব এখানে মনে করো পানি আছে 5 গ্রাম পানি 0°C, সেটা বাষ্প হয়ে গেলে এনট্রপির কত চেঞ্জ হয়। স্বাভাবিক অনেক তাপ নেবে, এনট্রপির চেঞ্জ হবে। তাহলে এটার জন্য আমরা তো ফর্মুলা জানি, প্রথমে তার তাপমাত্রা 0 থেকে 50 এ উন্নীত হবে। তো তাপমাত্রা চেঞ্জ করলে আমরা একটু আগে ফর্মুলা শিখছি, মনে আছে, ms ln T2/T1 প্লাস, এরপর 50°C তাপমাত্রায় যখন উঠবে এরপর অবস্থা লিকুইড থেকে বাষ্প হবে, তো তখন শুধুমাত্র dQ/T, এই টিটা আর চেঞ্জ হবে না, আমরা জানি 50 ডিগ্রিতে স্থির থাকবে। সো 50 কে 273 যোগ করে কেলভিনে কনভার্ট করে নিলাম, আর উপরে dQ সমান সেই যে mLV বাষ্পীভবনে আপেক্ষিক সুপ্ত তাপ, mLV। এই যে মোট এনট্রপিক চেঞ্জ, দ্যাট ইজ পানি থাকা অবস্থায় এবং নতুন বাষ্প হতে গিয়ে, এই চেঞ্জটাই হচ্ছে 40.698, এটা কোয়েশ্চেনে গিভেন। তো m আমরা জানি 5 গ্রাম, সো 5/1000, তারপর পানির আপেক্ষিক তাপ হচ্ছে 4200 ইনটু ln T2 হচ্ছে আমরা কত থেকে কত নিয়েছি, 273 কেলভিন, মানে 0°C থেকে 50°C, অবশ্যই কেলভিনে কনভার্ট করে নিতে হবে, প্লাস m আবারও জানি 5/1000, LV আমরা জানি না, ওইটাই আমাদের আসলে কোয়েশ্চেনে নির্ণয় করতে হবে, 50 + 273, আর ডানে হচ্ছে তাদের এনট্রপির পার্থক্য কোয়েশ্চেনে যেটা দেওয়া। সো এই কোয়েশ্চেনে একমাত্র আননোন হচ্ছে LV, দ্যাট ইজ বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ, ওটা সলভ করলেই চলে আসবে। তো এখানে একটা টেস্ট টিউব আছে, টেস্ট টিউবের নিচে হচ্ছে বাতাস, যেটার দৈর্ঘ্য হচ্ছে 15 সেন্টিমিটার, আর মাঝখানে দেখতে পাচ্ছ একটা পারদের উচ্চতা দেওয়া আছে 30 সেন্টিমিটার। এই তলাটা এরকম রাউন্ড না, তলাটা ওরকম সার্কুলারই ভাববা, মানে আমি আকার সুবিধার্থে থাকছিলাম।
আর ওপরটা বাতাস উন্মুক্ত। ওকে, এবার এই ভার্টিক্যাল অবস্থা থেকে এটাকে হরিজন্টাল করা হলো। খুবই কমন সেন্স, যখন ভার্টিক্যাল অবস্থায় থাকে তখন এখানে বায়ু চাপ তো আছেই, কারণ বাইরে বাতাস তো চাপ দেবেই, সেই সাথে এই উচ্চতার একটা 30 সেন্টিমিটার উচ্চতার পারদও চাপ দিতেছে, ফলে এই গ্যাসটুকু কিন্তু চেপে যাবে, তাই এটা 15 সেন্টিমিটার। আর যখন এটাকে হরাইজন্টাল করছো তখন কিন্তু পারদ তাকে কোনো ভার্টিক্যাল প্রেশার দিতে পারেনি, শুধুমাত্র বাইরের বায়ু চাপটা আছে, পার্শ্বচাপ। সো সেই কারণে অবশ্যই আগের যে চাপ যেহেতু কম, আয়তনও বেড়ে গেছে। খেয়াল করো, আগে ছিল 15 সেন্টিমিটার দৈর্ঘ্যে, এখন হচ্ছে 21 সেন্টিমিটার। বাট পারদের যেহেতু অসংকোচনশীল প্রায়, ফলে এটার কোনো চেঞ্জ হয়নি। তো কোয়েশ্চেন করা হয়েছে আজকের বায়ুচাপটা কত পারদ চাপ, মানে অ্যান্সারটা আসবে পারদ চাপে। তো আমি ধরলাম আজকের বায়ুচাপটা এইচ পারদ চাপ, এইচ সেন্টিমিটার, ওই এইচ এর ভ্যালুটাই আমাকে বের করতে হবে। তাহলে আমি কি বলতে পারি না এখানে একটা গ্যাস আছে, সেটা এখন এখানে আছে, বাইরে কোনো তাপমাত্রা হ্যান চেঞ্জ করিনি, ফলে আমরা বলতে পারি বয়লের সূত্র অনুসারে এটার চাপ আমি ধরলাম P1, ভলিউম ধরলাম V1, আর এটার চাপ ধরলাম P2, ভলিউম ধরলাম V2। তাহলে P1 V1 ইকুয়াল টু হবে P2 V2। ওকে, তাহলে P1 V1। এখন খেয়াল করে দেখো, যখন প্রেসার 1, এর মধ্যে কি কি আছে? এর মধ্যে আছে একদম বাইরের বাতাস তো চাপ দিতেছেই, অ্যাটমসফিয়ারিক প্রেসার প্লাস এতটুকু উচ্চতার একটা পারদ চাপ, সেটাকে 30 সেন্টিমিটার, পারদের রো ইন্টু জি, এইচ রো জি। আর বায়ুচাপকে কি লিখতে পারি? এইচ রো জি। এই এইচ উচ্চতাটাই আমাদের নির্ণয়, যে কত পারদ চাপের সমান বর্তমান বায়ুচাপটা। সো আলটিমেটলি P1 হচ্ছে, যদি আমি রো জি কমন নিই, এইচ প্লাস 30 রো ইন্টু জি ইন্টু ভলিউম। এখন ভলিউমটা কত বাতাসের? 15 সেন্টিমিটার, এটা হচ্ছে দৈর্ঘ্য। সাথে আমি যদি প্রস্থচ্ছেদে ক্ষেত্রফল মানে সার্কুলার এরিয়াটি দিয়ে গুণ করি, তাহলে আয়তন পাবো, কারণ ক্ষেত্রফল ইন্টু উচ্চতা হচ্ছে আয়তন। এবার P2 এই অবস্থায় শুধুমাত্র অ্যাটমসফিয়ারিক প্রেসারটা আছে, আর সেটাকে আমরা জানি, লিখছি আমরা এইচ রো জি ইন্টু আয়তনটা কত হবে? 21 সেন্টিমিটার, আর ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে A, তাহলে A ইন্টু 21। তাহলে এ এ কাটা যাবে, এইচ রো জির মধ্যে রো জি এখান থেকে বাদ যাবে। তো আলটিমেটলি পাচ্ছ এইচ প্লাস 30 ইন্টু 15, আর ওখানে হচ্ছে এইচ ইন্টু 21। তাহলে এখান থেকে সলভ করলে এইচটা আমরা বের করে ফেলতে পারবো, যে আজকের কত সেন্টিমিটার পারদ চাপ বাতাসের চাপটা। এটা বয়লের সূত্রে আরেকটা সুন্দর অ্যাপ্লিকেশন, যেরকম একটা টিউব, দুই পাশে সমান পরিমাণ বাতাস, মাঝে হচ্ছে 40 সেন্টিমিটার একটা পারদ লেংথ। তো দুই পাশে সমান পরিমাণ বাতাস আছে 30 সেন্টিমিটার, আর তাদের প্রেশার ধরলাম P। এরপর যখন ভার্টিক্যাল করবো, কমন সেন্স, পারদ একটা বাড়তি চাপ দেবে, তাহলে সেই চাপের কারণে আগে ছিল 30, এখন হয়ে গেছে 25। তাহলে উপরে আগে ছিল 30, এখন হয়ে যাবে 35, কমন সেন্স, আর পারদেরটা কোনো চেঞ্জ নেই। তো কোয়েশ্চেন করা হয়েছে এই পিটা মানে বায়ুচাপটা আজকের কত। তো এটা আমরা কিভাবে করতে পারি একটু খেয়াল করো। এখানে আছে বাতাস, এখানেও আছে বাতাস, এখানেও বাতাস, মানে তিনটা গ্যাসের সোর্স আমরা পাচ্ছি, এবং বয়লের সূত্র তিন ক্ষেত্রেই খাটবে, যেহেতু তাপমাত্রা কোনো পরিবর্তন হয়নি। তাহলে PV ইকুয়াল টু কনস্ট্যান্ট, এই ক্ষেত্রে প্রেশার হচ্ছে P, আয়তন হবে কি 30 সেন্টিমিটার ইন্টু ক্ষেত্রফল ধরে নিলাম A, তারপর P1, আর তার আয়তন হবে 25 ইন্টু A, কারণ ক্ষেত্রফল চেঞ্জ হচ্ছে না। আবার ওই ক্ষেত্রে হচ্ছে P2, তার ক্ষেত্রে হচ্ছে 35 ইন্টু A। তাহলে এটা যদি আমরা বাদ দিই, তাহলে একটা সুন্দর রিলেশন পাচ্ছি, 30P সমান 25P1 সমান 35P2। এটা একটা ইকুয়েশন। এরপর একটু খেয়াল করি, এইখানে যে প্রেশার 1, এটা তো সবচেয়ে হাই প্রেশার, কারণ এর উপর চাপ দিতেছে পারদ, প্লাস P2 আছে, বায়ুচাপটা আছে। তাহলে P2 প্লাস 40 সেন্টিমিটার পারদের একটা চাপ কিন্তু সে খাবে। তাহলে এই একটা ইকুয়েশন, এই আর একটা ইকুয়েশন। তো এই ইকুয়েশন আর ওই আগের ইকুয়েশন, এটা থেকে তোমরা সলভ করে পিটা বের করতে পারবা। ওকে, আর রো এর ভ্যালু 13.6, 10⁻³ ওটা দেওয়া থাকবে পারদের ঘনত্ব। তো বয়েলের আরেকটা খুব পপুলার অঙ্ক, এটা আমরা সবাই জানি, তাও একটু ডিফারেন্ট ওয়েতে দেখাচ্ছি আর কি। এখানে দেখো, নিচে হচ্ছে যখন থাকবে বাবলটা, তখন খুব খুব পিচি থাকবে, কারণ কমন সেন্সটা কি বলে, বায়ুর চাপটা কখনোই নষ্ট হবে না, বাতাসের চাপ তো থাকবেই, প্লাস এই এতখানি এই উচ্চতার পানির চাপও তাকে বের করতে হবে, ফলে আয়তন কমে যাবে, আমরা জানি বয়লের সূত্র থেকে। তো কোয়েশ্চনটা এটাই করে, যেটা যখন এই উচ্চতা উপরে চলে আসে, তখন তো চাপ কমে গেল, ফলে আয়তন এসে বেড়ে যায়, n গুণ হয়ে গেছে আয়তন বেড়ে, আগে যদি v থাকে এখন হয়ে গেছে nv। তাহলে এই উচ্চতাটা কত, হ্রদের গভীরতা কত, তাহলে আমরা একদম ইজিলি বের করতে পারি P1 V1 সমান P2 V2, যেহেতু ওই বাবলের মধ্যে আছে গ্যাস, আর গ্যাসের ক্ষেত্রে বয়লের সূত্র অ্যাপ্লিকেবল যদি T কনস্ট্যান্ট থাকে। আর যদি T কনস্ট্যান্ট না থাকে, তাহলে মনে রাখবা P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2, বয়েল চার্লসের সমন্বয় সূত্র। তো দেখো, প্রথমে যখন আমরা এই পয়েন্টে আসি, তখন প্রেসার হবে বাতাসের চাপ প্লাস এইচ রো জি, ওই এত উচ্চতার পানির চাপ, ইনটু আয়তনকে ধরলাম V। আর যখন সারফেসে চলে আসছে, তখন খালি বাতাসের চাপ ইনটু আয়তন হচ্ছে n ইনটু V, আগের চেয়ে n আয়তনে বেড়ে গেছে। তাহলে এখানে V কাটলাম, তাহলে এই পাশে যদি P অ্যাটমসফিয়ারটা নিয়ে আসি, তাহলে n-1 P অ্যাটমসফিয়ার, ওকে, আর এই পাশে থাকবে এইচ রো জি।
তাহলে আলটিমেটলি আমাদের এইচটাই হচ্ছে টার্গেট ছিল। এইচ হচ্ছে তাহলে n-1 p অ্যাটমসফিয়ার ডিভাইডেড বাই রো ইন্টু জি। তো এটা একটা ছোট শর্টকাট আর কি, মনে রাখতে পারো চাইলে। এখানে n এর পরিচয় ব্যাসার্ধ কত গুণ বাড়ছে তা কিন্তু না, n হচ্ছে আয়তনে কত গুণ বাড়লো, আয়তনে কত গুণ হলো আদি আয়তনের। তো যদি কখনো কোয়েশনে বলা থাকে যে ওই গভীরতা থেকে এর সারফেসে যখন চলে আসে তখন ব্যাসার্ধ বা রেডিয়াস বাড়লো 2 গুণ, তখন কিন্তু n ইকুয়াল টু 2 না 2 কিউব। কারণ কি আয়তন সমান আমরা জানি 4/3 গোলকের ক্ষেত্রে পাই আর কিউব। সো আয়তনটা ব্যাসার্ধ যদি 2 গুণ বাড়ে তার কিউব আকারে বাড়বে, দ্যাট ইজ n এর ভ্যালু হবে 2 কিউব বা 8 গুণ। ওকে, আশা করি পারবো। আর এখানে পি অ্যাটমসফিয়ার কিন্তু অ্যাটমসফিয়ার এককে বসাতে বলা হয়নি, এখানে বলা হয়েছে বাতাসের চাপ প্যাসকেল এককে নিবা যদি এসআই ইউনিট। রো তো পানি ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব, জি 9.8। ওকে, আচ্ছা তাপ ও গ্যাস চ্যাপ্টারে মেইনলি কি কি জায়গায় ভুল হয় ওই জিনিসগুলো আমরা একটু খেয়াল করি। আরএমএস বেগ এটা সমান, অনেকে এই ফর্মুলাটা আমরা জানি 3p/ρ, এই 1/3 mc² থেকে চলে আসে। তো এটা দেখে অনেকের মাথায় এরকম যদি একটা প্রশ্ন আসে যে প্রেসার যদি বাড়ানো হয় ডান পাশে তাহলে অবশ্যই কি বেড়ে যাবে বলে মনে হয়, আরএমএস বেগ বাড়বে। তো একটা কোয়েশ্চেন করলাম যে চাপ যদি বাড়ানো হয়, তাপমাত্রা কোনো চেঞ্জ করিনি, তাহলে আরএমএস বেগ বাড়বে কমবে নাকি একই থাকবে? উত্তর হচ্ছে একই থাকবে। যদিও মনে হচ্ছে এখানে ডান পাশে প্রেসার, এটা বাড়লে তো অবশ্যই এটা বাড়া উচিত, কিন্তু আসলে না, কারণ প্রেসার আর ঘনত্ব কিন্তু ইন্ডিপেন্ডেন্ট না। আমরা জানি সেই যে P1V1/T1 সমান P2V2/T2, তার বদলে আমরা লিখতে পারি কি P1/ρ1, কারণ আয়তন হচ্ছে ঘনত্বের ব্যস্তানুপাতিক, P2/ρ2 এটা একটা কনস্ট্যান্ট। তার অর্থ কি P/ρ আসলে একটা কনস্ট্যান্ট। খুবই কমন সেন্স না? তুমি যখনই প্রেসার বাড়াবা ওটা কি আরো ঘন হয়ে যাবে। তাহলে যদি প্রেসারকে 2 গুণ বাড়াও, সাপোজ এখানে 2 টাইমস, আগের তুলনায় 2 টাইমস, সাথে সাথে সে আরো 2 গুণ ঘন হয়ে যাবে। সো আলটিমেটলি এই 2 এর কোনো ইম্প্যাক্ট কিন্তু আসলে আর নাই, তাই আরএমএস বেগ আসলে চেঞ্জ হবে না। তাহলে আরএমএস বেগ চেঞ্জ হয় কার উপর সেটাও কিন্তু আমরা ফর্মুলা থেকে জানি। সিআরএমএস সমান, আবার আমরা এটাকে একটু চেঞ্জ করে লিখতে পারি 3RT/m, যাদের মধ্যে আছে। তাহলে দেখো এখানে 3Rm এর উপর কোনো হাত নেই, একটাই পার্টিকেল সাপোজ নাইট্রোজেন, তাহলে তার m ফিক্সড, আর আমরা জানি সর্বজনীন মোলার গ্যাস ধ্রুবক, সো ওটা ফিক্সড। তাহলে শুধুমাত্র আরএমএসটা কার উপর চেঞ্জ হয়, ইজ আ ফাংশন অফ টেম্পারেচার। সো আমি যদি একমাত্র তাপমাত্রাকে চেঞ্জ করতে পারি তখনই আরএমএস বেগ চেঞ্জ হবে, আদারওয়াইজ না। ওকে, এই জন্য যদি কোয়েশ্চেন করা হয় যে যদি তাপমাত্রা ফিক্সড রাখা হয় তাহলে প্রেসার বাড়ালে কি হবে, অবভিয়াসলি আরএমএস বেগের কোনো চেঞ্জ হবে না। তো আরো একটা ফর্মুলা আমরা সবাই জানি, কাইনেমেটিক্স থেকে আসছে যে 1/3 mc², Pv = 1/3 mc²। তো এখান থেকে আমরা সেই যে দেখাতে পারি 3pv = mn(c²), যেটাকে আসলে কি একটা অনুর ভর ইনটু অনুর সংখ্যা, দ্যাট ইজ ক্যাপিটাল M লেখা যায়। এখানে যদি হাফ mc² লিখি ইনটু 2 লিখি তাহলে এটা হচ্ছে গতিশক্তি। তাহলে গতিশক্তি আর ওই 2 যদি এই পাশে পাঠিয়ে দিই তাহলে 3/2 pv, এরকম একটা ফর্মুলা আমরা জানি। এখান থেকেও মনে হতে পারে যে এই কাইনেটিক এনার্জিটা ডিপেন্ড করে প্রেসার কিংবা আয়তনের উপর, মোটেই তা না কিন্তু আসলে। একটু আগে যেমন দেখে মনে হচ্ছিল প্রেসারের উপর আরএমএস বেগ চেঞ্জ হয়, এখানেও তা না। কিভাবে? pv = আমরা জানি আবার nRT, তাহলে আমরা লিখতে পারি 3/2 nRT। তাহলে মোল সংখ্যা তারপর আর এগুলো হচ্ছে ধ্রুবক, তাহলে আসলে আমাদের উপর ডিপেন্ড করতেছে শুধু তাপমাত্রার উপর। তাপমাত্রা যদি ফিক্স থাকে গতিশক্তি ফিক্স, তাপমাত্রা চেঞ্জ হলে গতিশক্তি চেঞ্জ হবে। তো আরেকটু বিষয় আমরা একটু জেনে নিই, এটা হচ্ছে 1 মোলের জন্য যদি লিখতাম তাহলে n এর জায়গায় 1 বসাই দিতে পারতাম এবং 3/2 RT। 1 মোলে আসলে কয়টা অ্যাভোগাড্রো সংখ্যক, তাহলে আমি যদি বলতাম একটা অণুর গতিশক্তি বা গড় গতিশক্তি কে বার, তাহলে কি হতো, অ্যাভোগাড্রো সংখ্যকের গতিশক্তি হচ্ছে 3/2 RT, 1 মোল মানে অ্যাভোগাড্রো সংখ্যক, অতএব একটার হবে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ। তাহলে এই যে R/n এটার একটা সুন্দর নাম আছে আমরা জানি, কে, বোলটজম্যান কনস্ট্যান্ট। তাহলে অণুর গড় গতিশক্তিটা শুধুমাত্র তাপমাত্রার ফাংশন। এটা দেখে আমাদের তেমন কোনো ইন্সপিরেশন লাগে না যে বলার কি আছে, বাট মাইন্ড ইট, অদ্ভুত না যে কোনো অণু হোক না কেন, নাইট্রোজেন নিলাম সাপোজ, ওদিকে নিলাম সাপোজ অক্সিজেন বা কার্বন ডাই অক্সাইড, আরো বড় বড় মলিকিউল, হ্যাঁ, কিন্তু আমি বলতেছি তাপমাত্রা যদি দুজনেরই সাপোজ 30°C হয় তাহলে তাদের গতিশক্তি নাকি সেম। এটা কেমন কথা, একজনের ভর বেশি আর একজনের ভর ছোট, তাহলে গতিশক্তি কেন সেম হবে? তো এটা আসলে ইনটুইটিভলি গেস করা যায় যে এমনটা হওয়ারই কথা, কারণ গতিশক্তির মধ্যে আসলে আছে কি হাফ mv², মানে ম্যাস আছে আর ভেলোসিটি আছে। তাহলে একটু খেয়াল করো, যাদের ভর কম তাদের আবার বেগ কিন্তু বেশি, আবার যাদের ভর বেশি তাদের বেগ কিন্তু আবার কম। এটা কিভাবে জানলাম? এই যে সিআরএমএস, তাদের যে বেগ সমান √3RT/m, তার মানে তাপমাত্রার সাথে ফাংশন অবশ্যই বুঝলাম, সেই সাথে কিন্তু ভরের ব্যস্তানুপাতিক। তার অর্থ যার ভর যত বেশি তার বেগ তত কম, যার ভর যত ছোট তার বেগ তত বেশি। তাহলে এটা তো খুবই কমন সেন্স। পিচ্চি অণুগুলোর বেগ থাকবে বেশি যাতে করে হাফ mv² বড় হয়, আবার বড় যেটা তুমি ভাবতেছিলে গতিশক্তি বেশি হয়ে যাবে তার আবার বেগ কম যাতে করে গতিশক্তি আবার আগের মতোই থাকে। সো গতিশক্তির আসলে কোনো চেঞ্জ নেই।
তাই আমরা বললাম তাপমাত্রা যদি কনস্ট্যান্ট থাকে, এটা যে কোনো মলিকিউলের ক্ষেত্রে নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড অর হোয়াট এভার মে বি দ্য কেস, সবার গড় গতিশক্তি বা প্রত্যেকটা অণুর গতিশক্তি থাকবে সেম। আচ্ছা, শিশিরাঙ্ক নির্ণয়ের যে অঙ্কগুলো ওগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো আমরা এখানে এই মেথডটা কমপ্লিটলি শর্ট হেয়ার, মানে আমি প্রথম ক্লিয়ারলি বুঝতে পারছি বা আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হয়েছে এই উদাহরণটা পর। তো তোমাদেরও আশা করি এটা খুবই হেল্পফুল হবে, যেন আমি মেনশন করলাম। এখানে একটা বক্স চিন্তা করো, সেই বক্সের মধ্যে জলীয় বাষ্প, আমরা খাবার বললেই বুঝবো জলীয় বাষ্প, ওকে। আর যখন খেতে পারে কতটুকু তখন বুঝবো ভুঁড়ির সাইজ, যার ভুঁড়ির সাইজ যত বেশি সে তত বেশি খেতে পারে। তাহলে একটু এভাবে চিন্তা করি যে একটা পাত্রের মধ্যে, বদ্ধ পাত্র, এর মধ্যে 8 কেজি খাবার আছে, মানে জলীয় বাষ্প, আর সে টোটাল খেতে পারে 10 কেজি, এরপর তার পেট ভরে যায়। তাহলে এই অবস্থায় সে কিন্তু এখনো সম্পৃক্ত বা স্যাচুরেটেড হয়নি, মানে আর খেতে পারবে না, এই অবস্থাটা আসেনি। তাহলে আমরা আপেক্ষিক আর্দ্রতা সমান শিখছি কতটুকু আছে ডিভাইডেড বাই কতটুকু খেতে পারে, আর সবকিছু ঘটতেছে কত সেলসিয়াস তাপমাত্রায়, 30-তে। তাহলে হচ্ছে 8/10 × 100%, দ্যাট ইজ বর্তমানে তার 80% সন্তুষ্টি। তার মানে আর 20% খাওয়াই দিলেই সে সম্পূর্ণ সন্তুষ্ট হতে পারতো, ক্ষুধা থাকতো না। তো এখন তার ক্ষুধা মুক্ত করা হচ্ছে আমাদের মিশন। সেটা কয়ভাবে পসিবল? দুইটা ওয়েতে। ফার্স্ট মেথড হচ্ছে সে যেহেতু আরো 2 কেজি বাড়তি খেতে পারে, দিয়ে দিলাম বাইরে থেকে, ওকে, এখান থেকে ফুটা করে তার 2 কেজি বাড়তি খাবার দিলাম। সো এখন তার পেটে আসেও 10 কেজি, 30°C কিন্তু কোনো চেঞ্জ করিনি, খেতে পারেও 10 কেজি। তাহলে এখানে আমাদের রিলেটিভ হিউমিডিটি বা আপেক্ষিক আর্দ্রতা হবে 10/10, আছে বাই খেতে পারে কত, 100%। তাহলে এই হচ্ছে সম্পৃক্ত অবস্থায় চলে আসছে। কিন্তু মাইন্ড ইট, সম্পৃক্ত অবস্থা বলার আগে তাপমাত্রা মেনশন করতে হবে। 30°C তাপমাত্রায় পেট ভরে গেছে। বাট আরেকটা মেথড আছে এবং তোমাদের সেটা মনেও আছে, সেটা হচ্ছে ম্যারাডোনার কথা চিন্তা করে দেখো। ম্যারাডোনা কিন্তু অনেক খেতে পারতো, ফলে তাকে অনেক খেতে হইতো, ফলে তার ভুঁড়ি সাইজ ডে টু ডে বাড়তেছিলই। তো তাকে ওইভাবে আমরা কন্ট্রোল করতে পারিনি যে খাবার দেওয়া বন্ধ করে দেবো, কারণ সে তার চাহিদা অনেক বেশি। তাই ডাক্তাররা কি করলো, তার ভুঁড়ি সাইজটাই কি কমাই দিল, পাকস্থলীর সাইজ কিন্তু কমানো হয়েছিল, তোমরা যারা জানো। তাহলে এটা হচ্ছে আরেকটা মেথড, যে ম্যারাডোনা মেথড। আমরা চাইলে তার খাবার খাওয়ার ক্ষমতাটাই কি কমাই দিই, তাতে ক্ষুধা আর লাগবে না। কিরকম? আমরা তাপমাত্রা 30 থেকে 20-এ নামায় নিয়ে আসলাম। এর অর্থ হচ্ছে তার খাওয়ার ক্ষমতা বা সামর্থ্য আমরা কমাই দিলাম। কিরকম? আগে খেতে পারতো 10 কেজি, এখন এই তাপমাত্রাতে আর 10 কেজি খেতে পারে না, যা আছে তা দিয়ে সে খুশি। 8 কেজি, আর আছেও কত, 8 কেজি। তাহলে এই অবস্থায় তার আপেক্ষিক আর্দ্রতা কিন্তু 10/10 না, 8/8 × 100%, মানে আবারও 100%, বাট এবারও সাথে মেনশন করতে হবে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 20°C তাপমাত্রা। তাহলে আসলে তাপমাত্রা ব্যাপারটা এমন এক জিনিস, তাপমাত্রা যত বাড়বে তত খাওয়ার সামর্থ্যটা বাড়বে। এবং এটা কিভাবে গেস করা যায় একটু খেয়াল করে দেখো। এটাও শখের একটা সুন্দর থিওরি, পিছে যান থিওরি। হ্যাঁ, এটা মনে রাখবে এই শব্দটা। বাসের কন্ডাক্টর যেমন পিছে যান এরকম বলতে থাকে, এখানে আসলে ঘটনাটা তাই। এইটা সাপোজ বাসের গেট, তাহলে এই গেটের সামনে দেখবা অনেক মানুষ দাঁড়ানো থাকে। দেখে মনে হয় বাইরের কোনো দর্শক আসলে বা যে উঠতে যাবে যাত্রী ভাববে গেটেই দাঁড়ানোর জায়গা নেই, তাহলে ভেতরে সিট তো পুরোই ব্লকড। বিষয়টা কিন্তু এমন না, কারণ সবাই গেটের কাছে এসে নাইমা যেতে চায় সহজে, ফলে এখানে দেখা গেল 2-3টা সিট ফাঁকা, কিন্তু তারা ওই সব গেটের কাছে ভিড় করে। এই ঘটনাটা পিছে যান থিওরিতে কিভাবে ব্যাখ্যা করা যায়? কন্ডাক্টর যখন বলে পিছে যান, মাইটের দেয়, শক্তি প্রয়োগ করে, তখন এরা ধীরে ধীরে পিছনে যায়, পিছনের জায়গাগুলো ব্লক করতে থাকে। ফলে আসলে অ্যাপারেন্টলি মনে হচ্ছিল কিন্তু এখানে আর কোনো জায়গা নেই, কিন্তু এখন কিন্তু ইজিলি আমি এখান থেকে ঢুকতে পারবো। জলীয় বাষ্পের ক্ষেত্রে কনসেপ্ট এমন। জলীয় বাষ্পের ক্ষেত্রে তাপমাত্রা যখন কমাতে থাকবো, মানে কন্ডাক্টর যখন ঝাড়ি টাড়ি দেবে না, তখন বড় বড় মলিকুলগুলো এসে কাছাকাছি এসে ক্লটেড হবে। ফলে নতুন কোনো জলীয় বাষ্প কণা আসতে গেলে দেখবে এদের মধ্যে কোনো ঢোকার জায়গা নেই। অন দি আদার হ্যান্ড, তুমি যদি পিছে যান থিওরি, তাপমাত্রা যদি বাড়াতে থাকো, বাড়ি টেরি দাও, তখন ধীরে ধীরে তারা মধ্যবর্তী গ্যাপটা বাড়াতে থাকবে। ফলে নতুন মলিকুল এসে দেখবে বিশাল ফাঁকা জায়গা এবং সেখান থেকে সে ইজিলি ঢুকতে পারবে। এই জন্য তাপমাত্রা বাড়ালে কোনো বদ্ধ পাত্রে খাওয়ার ক্ষমতা বাড়তে থাকে। মানে আগে যেগুলো অ্যাপারেন্টলি মনে হচ্ছিল খুব ক্লটেড, তার মাঝখানে আর জায়গা নেই, সেগুলো দূরে সরে গিয়ে জায়গা করে দেয়, মানে পিছে যায়। ওকে, এই হচ্ছে আসল কথা। তো আমরা এখন কয়েকটা ম্যাথ করব। করার আগে আরেকটা ছোট ইম্পর্টেন্ট হিন্টস দিয়ে তারপর আমরা ম্যাথে যাচ্ছি। আর একটা খুবই ইম্পর্টেন্ট টপিক হচ্ছে শিশিরাঙ্ক কখন চেঞ্জ হয়। তো অনেকেরই একটা ভুল ধারণা আছে, আমরা জানি যেমন PV = nRT। তাহলে এখান থেকে অনেকের একটা ভুল ধারণা হতে পারে যে টেম্পারেচার চেঞ্জ করলে প্রেশার চেঞ্জ হবে। প্রেশার কথাটা কেন আনলাম? সম্পৃক্ত বাষ্পচাপ কত খেতে পারে, এগুলো আসলে বাষ্পচাপ দ্বারা ডিটারমিন্ড হয়। তাহলে সেই চাপটার সঙ্গে দেখে মনে হচ্ছে কি তাপমাত্রা একটা সুন্দর সম্পর্ক। তাপমাত্রা তখনই চেঞ্জ হবে যদি চাপটা চেঞ্জ করতে পারো। বিষয়টা আসলে মোটেই এমন না। এই সূত্রটা অ্যাপ্লিকেশনের মেইন একটা শর্ত ছিল আদর্শ গ্যাস। আর আদর্শ গ্যাসের ক্ষেত্রে কিন্তু আয়তন নগণ্য, মানে একটা মলিকুল আর একটা মলিকুল দখল করলেও জায়গার আসলে কোনো দখল হয় না আলটিমেট। কিন্তু সেই তুলনায় জলীয় বাষ্প কিন্তু বিশাল অণু, কাইন্ড অফ চোখেই দেখা যায় বলতে গেলে। বুঝতে পারতেছো, বড় বড় অণুর ক্ষেত্রে কিন্তু P = nRT বা আদর্শ গ্যাসের ফর্মুলা আদৌ খাটবে না। সেই ক্ষেত্রে যেটা হবে, চাপটা ভরের সমানুপাতিক, এবং এটা তোমাদের ক্ষেত্রেও প্রযোজ্য। একটা সাপোজ স্টুডেন্ট একটা বেঞ্চের উপর বসা,
তো এখন তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। তো তখন সে বেঞ্চের উপর কি চাপ প্রয়োগ করতেছে আমরা বের করতে পারি ইজিলি, তার ওজন ডিভাইডেড বাই সারফেস এরিয়া। কিন্তু আমি যদি বলি এখন এসি চালাই দিলাম, তাপমাত্রা কমে গেল সাপোজ কোনো কারণে, তাতে কি তার চাপটা আসলে হেরফের হবে? হবে না, কারণ এটা ডিপেন্ড করে তার ভরের উপর। সে যদি এখন ব্যাগ কাঁধে নেয় একটা, তখন চাপের পরিমাণ আরো বাড়বে। সো এইটা হচ্ছে আমাদের যেহেতু বড় বড় পদার্থের ক্ষেত্রে খাটে, আমরা মনে রাখবো জলীয় বাষ্প, শর্টে লিখলাম জ বা। এই ক্ষেত্রে আমাদের এই ফর্মুলাটা মানবে যে জলীয় বাষ্পের চাপটা একমাত্র ভর চেঞ্জ হলে, মানে জলীয় বাষ্পের পরিমাণ চেঞ্জ হলে চেঞ্জ হবে, টেম্পারেচার বা ওগুলো চেঞ্জ করে আমরা আসলে চেঞ্জ করতে পারবো না। তার অর্থটা কি? অর্থটা হচ্ছে এই, একটা পাত্রের মধ্যে 8 কেজি জলীয় বাষ্প আছে, সে একটা চাপ প্রয়োগ করতেছে। এখন টেম্পারেচার 10 ডিগ্রি সেলসিয়াস না 20 ডিগ্রি সেলসিয়াস এটা কিন্তু ম্যাটার না। কখন চেঞ্জ হবে এই জলীয় বাষ্পের চাপ? যদি বাইরে থেকে আরো 2 কেজি বা বাইরে থেকে কোনো একটা জলীয় বাষ্প সাপ্লাই দেওয়া হয়, কিংবা ভেতর থেকে জলীয় বাষ্প যদি বাইরে নিয়ে যাওয়া হয়, তাহলে চাপ কমবে। আর যদি সাপ্লাই দিই, তাহলে যেহেতু ভর বেড়ে গেছে, ভর সমানুপাতিক চাপ বেড়ে যাবে। তো এটা ইসাক স্যারের একটা খুব বিখ্যাত প্রবলেম। তো এটা প্রায় মিসকনসেপশন সবারই আছে। সেটা হচ্ছে একটা বদ্ধ পাত্রে কিছু পরিমাণ জলীয় বাষ্প আছে, আর আজকের দিনের তাপমাত্রা হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস, আর ওই দিনের শিশিরাঙ্ক হচ্ছে 8 ডিগ্রি সেলসিয়াস। শিশিরাঙ্ক মানে কি? এই 15 ডিগ্রি সেলসিয়াসে যতটুকু খেতে পারে 8-এ কিন্তু তা না, অনেক কম খেতে পারে। ফলে 15 ডিগ্রি সেলসিয়াসে যদি তার পেটে 8 কেজি খাবার থাকে, মানে জলীয় বাষ্প, তখনও কিন্তু সে সম্পৃক্ত না, ক্ষুধামুক্ত না। কিন্তু 8-এ নেমে আসলে ওই 8 কেজি খাবার দিয়ে কি হয়ে যাবে? তার অলরেডি খাবার পূর্ণ হয়ে গেছে, কারণ পেটের সাইজ ছোট হয়ে গেছে। এখন বলছে যদি 15 ডিগ্রি সেলসিয়াস চেঞ্জ করে টেম্পারেচার 10 হয়, মানে স্টিল কিন্তু শিশিরাঙ্কে পৌঁছায় নাই, বাট তাপমাত্রা কমছে, তাহলে বলছে শিশিরাঙ্কের কি চেঞ্জ হবে? এটা কি 8 ডিগ্রি সেলসিয়াসই থাকবে, অর হোয়াট এভার মে বি দ্য কেস। তো আমরা একটু আগেই বলছি শিশিরাঙ্কটা ডিপেন্ড করে হচ্ছে তার পেটের মধ্যে কতটুকু আছে খাবার তার উপর, যেমন ওখানে 8 কেজি ছিল। তো এটা তো খুবই কমন সেন্স। এই শিশিরাঙ্কটা চেঞ্জ হবে যদি এবং কেবল যদি বাইরে থেকে আমি কিছুটা খাবার সাপ্লাই দিতাম, কিংবা ভেতর থেকে যদি কেড়ে নিই। বাইরে থেকে যদি সাপ্লাই দাও তাহলে শিশিরাঙ্ক বেড়ে যাবে, আর ভেতর থেকে নিয়ে গেলে আরো চাপানো যাচ্ছে, তখন আরো কমে যাবে শিশিরাঙ্ক। বাট যেহেতু এখানে বদ্ধপাত্র, কোনো চেঞ্জ করি নেই, তাহলে এখানে আসলে শিশিরাঙ্কের কোনো চেঞ্জ হবে না, শিশিরাঙ্ক চেঞ্জ হবে না। এটা অনেকেই মিসকনসেপশন কাজ করে, কারণ ইসাক স্যারের বইয়ে লেখা P1/T1 = P2/T2। মাইন্ড ইট, এই ফর্মুলাগুলো জলীয় বাষ্পের ক্ষেত্রে আমরা খাটাবো না। জলীয় বাষ্পের ক্ষেত্রে চাপ শুধুই ভরের সমানুপাতিক। তো আজকের দিনে তাপমাত্রা দেওয়া আছে 20 ডিগ্রি সেলসিয়াস, একটা বদ্ধ পাত্রে কিছু পরিমাণ জলীয় বাষ্প রাখা। তো বলে দিছে এই 20 ডিগ্রি সেলসিয়াসে এটা পুরোপুরি সম্পৃক্ত হয়নি, মানে সে আরো কিছু খেতে পারে। তাহলে কত খেলে সে সম্পৃক্ত হবে 20 ডিগ্রি সেলসিয়াসে? 17.5 মিলিমিটার পারদ যদি দিতে পারো, তার মানে এর চেয়ে কম আছে এখন। ওকে, ফলে তার আর মানে আপেক্ষিক আর্দ্রতা 30%, বোঝা যাচ্ছে আরো 70% খাবার বাড়তি খাইলে সে 100% সম্পৃক্ত হতো। তো যেহেতু R1 দেওয়া আছে, আমরা সবসময় ফর্মুলাটা কি জানি? R1 সমান কি আছে ডিভাইডেড বাই কতটুকু খেতে পারে ওই তাপমাত্রায়, তো ইনটু 100%। তাহলে এটা সলভ করতে পারবা। R1 30, এখানে 100, F1 জানা আছে 17.5, তাহলে এখানে সলভ করলে F1 পেয়ে যাবো। F1 এর পরিচয় কি? ওর মাঝে কতটুকু জলীয় বাষ্প আছে, তার চাপ কত মিলিমিটার পারদ চাপ, মানে সে কতটুকু আছে, কতটুকু খেতে পারে হচ্ছে এটা, আর কতটুকু আছে হচ্ছে স্মল f1, শিশিরাঙ্কে সম্পৃক্ত। এখন খেয়াল করে দেখো, যেহেতু বাইরে থেকে কোনো পাত্র ছিদ্র করে সাপ্লাই দেয়নি কিংবা ভেতর থেকে নিয়ে আসি নাই, ফলে কতটুকু পেটে ছিল সেটা কিন্তু স্টিল থেকেই যাবে। তার মানে পরে কতটুকু আছে সেটাও কিন্তু আসলে আগে কতটুকু ছিল তারই সমান। ফলে নতুন অবস্থায় আপেক্ষিক আর্দ্রতা কত হবে সেটা বলে দিছে। কিন্তু তাপমাত্রা যেহেতু 20 ডিগ্রি সেলসিয়াস নাই, 10 ডিগ্রি সেলসিয়াস, সেহেতু খেয়াল করে দেখো আগে খেতে পারতো 17.5 কেজি সাপোজ, এখন সেখানে পাচ্ছে 9 কেজি। কমন সেন্স। ঠান্ডা করে দিলে আসলে কি পেটের সাইজ কমানো, ফলে তার খাবারের সামর্থ্য কমে যাচ্ছে। ফলে R2 হবে F2 ডিভাইডেড বাই ক্যাপিটাল F2। কতটুকু আছে, কতটুকু খেতে পারে। তো কতটুকু আছে সেটা তো আমরা ওই অঙ্কেই বের করছি, ওটা আগের সমানই থাকবে। আর F2 হচ্ছে 9.2 মিলিমিটার। সলভ করলেই নতুন অবস্থায় হিউমিডিটি আমরা পেয়ে যাব। তো এটা আরেকটা সুন্দর অঙ্ক, একটা বক্স, এর মধ্যে কিছু জলীয় বাষ্প আছে। আজকের দিনে তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। তো কোয়েশ্চেন বলা আছে যে 23.52 পরিমাণ যদি জলীয় বাষ্প থাকতো, তাহলে 25 ডিগ্রিতে এটার পার্সেন্টেজ হতো 100%, মানে সম্পৃক্ত হয়ে যেত। কিন্তু তা নাই এর মধ্যে, মানে 23 পরিমাণ নাই, তার চেয়ে কম আছে, ফলে এটা 50% হচ্ছে হিউমিডিটি। এরপর বলা হলো এই টেম্পারেচার কমাতে 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 যদি 10 ডিগ্রি সেলসিয়াসে নামানো হয়, তাহলে জলীয় বাষ্পের কত অংশ ঘনীভূত হবে, মানে লিকুইড হয়ে যাবে। তো এই প্রশ্নটা ওরা বুঝলো কিভাবে যে 25 থেকে 10-এ নামাইলেই যে ঘনীভূত হতে বাধ্য, এটা কিন্তু গেস করা যায়। একটু খেয়াল করে দেখো, সেটা হচ্ছে 23.52 হচ্ছে কতটুকু খেতে পারে। তাহলে আমরা একটু চেক করি তার পেটে কতটুকু আছে। তাহলে আর সমান আমরা জানি স্মল এফ, মানে কতটুকু আছে ডিভাইডেড বাই কতটুকু খেতে পারে। তাহলে স্মল এফ হবে আর ইন্টু এফ, আর হচ্ছে 50%, মানে হাফ, ইন্টু 23.52। তাহলে মোট খাবারের অর্ধেক তার পেটে আছে, সেটা হচ্ছে 11.76 মেবি, এত হচ্ছে তার পেটে আছে, তাই তো?
একটু খেয়াল করে দেখবা 10 ডিগ্রি সেলসিয়াসে যখন নামাইছি তার ধারণ ক্ষমতা কমে গেছে, তার প্রমাণ আগে খেতে পারতো 23, এখন খেতে পারে 9.22। এটা তো খুব কমন সেন্স যে আগে বেশি খেতে পারতো এখন কম। কিন্তু আশ্চর্যের একটা বিষয় হচ্ছে তার পেটে ছিলই কত 11 কেজি খাবার, কিন্তু এখন খেতেই পারে কত 9 কেজি খাবার। তাহলে বাকি 2 কেজি কই গেল? ওইটাই লিকুইড হয়ে পড়ে গেছে। সো এটা বোঝাই যাচ্ছে বাকি খাবারটুকু ঘনীভূত হয়ে যাবে। তাহলে আমরা আশা করি বুঝে গেছি লিকুইড হয়েছে কতটুকু, ছিল হচ্ছে খাবার এতটুকু, আর ওই পর্যায়ে খেতে পারে হচ্ছে 9.22। এতটুকু খাবার লিকুইড হয়ে পড়ে যাবে, আর ছিল হচ্ছে 11.76। তার মানে এত পার্সেন্ট, এটাকে পার্সেন্টে যদি নাও তাহলে এত পার্সেন্ট আগের ঘনীভূত হয়ে নিচে পড়ে যাবে। এবং এই অবস্থায় রিলেটিভ হিউমিডিটি কত হবে? খুবই কমন সেন্স, যেহেতু যা খেতে পারে তার চেয়ে বেশি আছে, তাহলে 100%, খুবই কমন সেন্স। এর চেয়ে বেশি হতে পারে না, এই জন্য বাকিটুকু ঝরাই দিছে শিশির আকারে।